আচ্ছা আপনারা একটু হচ্ছে এই টেমপ্লেটটা করেন, জাস্ট স্ট্রাকচারটা। হ্যাঁ, সময় হলো ধরেন 15 মিনিট। হ্যাঁ, বেশি সময় দিলাম একটু। এখানে যেটা হবে আমাদের কি 3-4টা আমাদের কি সেকশন আসবে। হ্যাঁ, এটা একটা সেকশন, এটা একটা, এটা একটা, এটা একটা। তার মানে কি দাঁড়াচ্ছে আমাদের এখানে 4টা কন্টেনার, তাদের ভিতরে 4টা রো আলাদা আলাদা, এবং হচ্ছে যে এর ভিতরে আবার হচ্ছে আমার কি ডিপ বা আমার ব্লকগুলা ডিস্ট্রিবিউট হবে। ডিস্ট্রিবিউট হয়ে এমডি, এলজি, এক্সেল, ডাবল এক্সেলে আমরা স্ট্রাকচারটা যেরকম দেখতে পাচ্ছি এরকমই থাকবে। এমডিতে যা থাকবে, এলজিতে তা থাকবে, এক্সেলে যা থাকবে, ডাবল এক্সেলে থাকবে। মানে এই সংখ্যাগুলো দেখেন না আপাতত, এই 4টা স্ক্রিনের জন্য আপনি স্ট্রাকচারটা দেখেন, প্যাটার্নটা দেখেন। ওকে, আশা করি প্যাটার্ন নিয়ে কারো কোনো কোশ্চেন নাই। এরপরে যখন এসএমএ আসবে তখন হচ্ছে যে এখানে কিরকম আছে এটা ম্যাটার না, কিন্তু এই ব্লকটা হয়ে যাবে কি 6, এটা 6, এটা 6, এটা 12, এটা 6, আর এগুলো সবগুলো 6, আর এটা যেটা কি 12। আর যখন অ্যাক্সেসে আসবে তখন সবগুলা ব্লক হয়ে যাবে হচ্ছে কি 12। অ্যাক্সেস মানে কি বলুন তো? এক্স টু স্মল। হ্যাঁ, ওকে, প্লিজ একটু শুরু করে দেন। কমেন্ট করবেন, তারপর বুটস্ট্র্যাপ অ্যাড করবেন, যা যা করার এভরিথিং করে সুন্দর করে প্যাটার্নটা একটু বানান। সিএস লাগবে না কোনো, তারপর চাইলে একটা বর্ডার দিয়ে রাখতে পারেন ব্লকগুলোর মধ্যে। ওকে, প্লিজ একটু শুরু করে দিন। যদি হচ্ছে আমরা ফ্লট দিয়ে করি বা ফ্ল্যাক্স দিয়ে করি বা গ্রিড দিয়ে করি উইদাউট বুটস্ট্র্যাপ বা উইদাউট রেসপন্সিভ ফ্রেমওয়ার্ক, সেগুলো যদি রেসপন্সিভ করতে চাই আমাদের মিডিয়া কোয়েরি লাগবে। মিডিয়া কোয়েরিটা আমরা তাড়াহুড়ো করার কারণে স্কিপ করছি। আমাদের এটার মাঝে আমাদের মিডিয়া কোয়েরি চলে আসবে বুটস্ট্র্যাপের মাঝে। তখন আমি হচ্ছে শর্টকাট যদি কোথাও দরকার হয় এরকম যে রেসপন্সিভ দিয়ে হচ্ছে না, ফ্রেমওয়ার্ক দিয়ে হচ্ছে না, তাহলে সেটা আমরা মিডিয়া কোয়েরি দিয়ে সলভ করে দেবো। হ্যাঁ, মিডিয়া কোয়েরি একটা টার্মস আছে, ওই এখানে যেরকম ব্রেক পয়েন্টগুলো স্ক্রিন ধরতেছে আলাদা আলাদা করে, ওই মিডিয়া কোয়েরির মধ্যে স্ক্রিনগুলো মেনশন করে দেওয়া যায় যে কোন স্ক্রিনে কি ডিজাইনটা পাবে এরকম। তখন হচ্ছে যে আমরা উইদাউট রেসপন্সিভ ফ্রেমওয়ার্ক ওই রেসপন্সিভ করে ফেলতে পারবো। তবে সেক্ষেত্রে অনেক কোড করতে হবে। লাইক ধরেন একটা ডিফল্ট সিএসএ যেরকম কোড করতে হয় তার ওখানে না হলেও তার মোটামুটি 50-60% আপনার কোড ওই মিডিয়া কোয়েরিতে করে ফেলতে হবে। সো এই জন্য হচ্ছে যে রেসপন্সিভ ফ্রেমওয়ার্ক ফেলে তখন সেটা মানুষ স্কিপ করে আর কি। ওকে, প্লিজ এটা একটু করেন। হ্যাঁ, এটা একটু করে। হ্যাঁ, আমাদের অনেকেরই হয়ে গেছে, আমার মনে হয় সবারই হয়ে গেছে। তারপর একটা আপনারা দেখেন, যদি কারো কোথাও গ্যাপ মনে করেন একটু গ্যাপগুলো ফিল আপ হয়ে যাক, আর টিকটিক না করে একটু স্ক্রিনে দেখেন। হ্যাঁ, টিকটিক করার সময় পাবেন। আমি একটু আমাদের লাস্ট ক্লাসটার হচ্ছে যে 27 কপি করে 28 চলে আসছে। হ্যাঁ, আজকে আমাদের ল্যাব হচ্ছে কত 28, রাইট? ওকে, 28। আমি এই ফাইলটা একটু হচ্ছে কপি করে নোটপ্যাড ওপেন করে নিয়েছি। তাহলে সুবিধাটা কি হবে, আমাদের কিছু কোড কম লিখতে হবে, প্যাটার্নগুলো লাগবে না, প্যাটার্নগুলো আমাদের এখানে আছে। হ্যাঁ, ইন্ডেক্স ফাইল, আমাদের সিএসএস ফাইল একটা আছে, সিএসএস ফাইল আমাদের এটা থাক। হ্যাঁ, আর এখানে আর কিছু, আর এখানে হচ্ছে যে কি এই দিনের মধ্যে হাইবে আপনারা একটু দেখেন, ওগুলো ছাড়েন। ওকে, তো আমি এগুলো সব ফেলে দিচ্ছি। হ্যাঁ, আজ এগুলোর দরকার নেই। এটা হচ্ছে যে আমাদের কি নর্মাল স্ট্রাকচার, এটা তো আমরা বুঝি সবাই, রাইট? এগুলো লাগবে। একটা বুটস্ট্র্যাপের লিঙ্ক নিলাম, একটা আমাদেরকে ডিফল্ট সিএস নিলাম, আর এখানে বুটস্ট্র্যাপের জেএসটা আছে। আর এখানে একটা বি রাখলাম বর্ডার, এটা দরকার হলে আমরা কল করবো, না দরকার হলে এটাকে আপাতত কল করবো না। দ্যাটস ইট, আর কিছু না। রিকোয়ারমেন্টটা সব রিকোয়ারমেন্টে বলতেছে কি যে এমডি, এলজি, এক্সেল, ডাবল এক্সেল স্ক্রিনে আমার 4টে স্ক্রিন বা 4টা ব্রেক পয়েন্ট বা 4টা ডিভাইসে আমার টেমপ্লেটটা দেখতে কি এমনই আসবে। ওকে, এমন মিন্স কিরকম, এইটা একটা কি সেকশন, তার ভিতরে কি 2টা ব্লক, একটা হচ্ছে কি ছোট, একটা হচ্ছে কি অনেকটা বড়, প্রায় এটার কি দ্বিগুণ। এরপর একটা ব্লক, সেখানে সরি একটা সেকশন, তার মধ্যে কি 3টা ব্লক আছে, 2টা ছোট আর একটা হচ্ছে কি ওই 2টা সমানই প্রায়। এরপর আরেকটা সেকশন, এখানে 4টা ব্লক, 4টা দেখতে প্রায় কি একই রকম সমান। এরপর একটা ব্লক সে একাই পুরোটা স্পেস কি নিয়ে রাখছে। এটা কোন স্ক্রিনের জন্য হিসাবটা? এমডির জন্য। ওকে, তাহলে আমরা এমডির জন্য একটু করি। এমডির জন্য কমপ্লিট হলে এরপরে এমডির পরে উপরের দিকে এলজি, এক্সেল, ডাবল এক্সেল তো হয়ে গেল আমাদের। বিকজ অফ আমরা গতকালকে দেখছি যেটা যে এমডিতে যদি কোনো একটা ব্রেক পয়েন্ট আপনার থাকে এবং এর উপরে যদি আর কোনো ব্রেক পয়েন্ট না থাকে তাহলে সেগুলোকে সেম স্ক্রিনটা পেয়ে যায় বা সেই এমডিটাকে মেনটেন করে। এলজিডিস, এটা এলজির ক্ষেত্রেও সেম ঘটনা ঘটবে। যদি আপনি এলজিডি কিছু একটা লিখেন, কোনো একটা ব্রেক পয়েন্ট লিখেন, এর উপরের স্ক্রিনগুলোতে যদি আর কিছু না লিখেন তাহলে উপরের 2টা স্ক্রিন এলজির ব্রেক পয়েন্টগুলোকে কন্টিনিউ করবে। আর যদি এক্সেলের জন্য সেমটা ঘটবে, ডাবল এক্সেলের জন্য কি সেমটাই ঘটবে। ঠিক আছে, তাহলে এই 4টে স্ক্রিনে ধরেন আমি কমন ধরে নিলাম, আমি একটা কোড লিখলেই এই 3টার কোড আর লিখা আমার
লাগবে না। তাহলে আমরা এটা করতে হলে আর আরেকটা ব্যাপার আমি সেটা সবসময় আপনাদের বলি যে আমরা যখন হচ্ছে যে টেমপ্লেট বানাবো প্রতিটা স্ট্রাকচার ওয়ান বাই মানে একদম সেপারেট হবে, এটার সাথে এটার কোনো রিলেশনই থাকবে না, এরকম সেপারেট। হ্যাঁ, তাহলে যেটা করতে হবে এটার কোড একদম এটার ভিতরেই, ধরেন আমরা অনেকে যেটা করি যে হচ্ছে কি পুরোটার একটা প্যারেন্টের ভিতরে রাখি, এটা করা যাবে না। হ্যাঁ, তো আমরা প্যারেন্ট চাইল্ড সবই আলাদা আলাদা হয়ে যাবে আমাদের। তো আমরা একটু আসি এখানে একটা কমেন্ট করে আগাই। প্রথমটা হ্যাঁ রাইট, এরকম বিষয়টা দেখেন আমি বললাম হচ্ছে হেডার সেকশন স্টার্ট এন্ড তারপরে এখানে আমরা একটা ডিপ নিতে পারি না, একটা ব্লক দিতে পারি হেডার দিয়ে, হেডার স্টার্ট হেডার এন্ড। ওকে আচ্ছা ওকে, এইখানে প্রথম কোশ্চেন যেটা আসে সেটা হচ্ছে যে আমি এখানে হচ্ছে যে এই যে একটা এরিয়া, হ্যাঁ আমাদের একটা যে এরিয়া, এটা কি আমাদের ফিক্সড উইডথ হবে নাকি ফ্লেক্সিবল উইডথ হবে? হ্যাঁ, আমরা গতকালকে দেখছিলাম যে কি আমাদের লেআউট হচ্ছে কি দুই ধরনের, খেয়াল আছে? একটা হচ্ছে কন্টেনার দিয়ে পাচ্ছি, একটা কি কন্টেনার ফ্লুইড দিয়ে পাচ্ছি। এখন এই দুইটার মধ্যে একটা হচ্ছে ফ্লেক্সিবল উইডথ, একটা হচ্ছে ফিক্সড উইডথ। আপনারা কি বলতে পারেন যে কোনটা ফিক্সড উইডথ কোনটা ফ্লেক্সিবল উইডথ? আচ্ছা, জিনিসটা একটু বুঝেন, হ্যাঁ এটা একটু বোঝা দরকার আছে, এটা একটু। হ্যাঁ, আর যেটা সবার কথা ঠিক আছে, একটু বুঝেন, বুঝার পর এখন নতুন করে কিছু বের হয় কিনা দেখেন। আমরা দু ধরনের লেআউট পাই, একটা কন্টেনার ইউজ করলে পাই, একটা কি কন্টেনার ফ্লুইড ইউজ করলে পাই। এরা বলতেছে কন্টেনার ফ্লুইড ইকুয়াল টু হচ্ছে কি 100% উইট, আর কন্টেনার ইকুয়াল টু বলতেছে কি ম্যাক্স উইট। তাহলে ম্যাক্স উইট ফ্লেক্সিবল নাকি হচ্ছে উইট ফ্লেক্সিবল? ম্যাক্স উইট ফ্লেক্সিবল। ম্যাক্স উইটে যেটা হয় আপনারা বলে দিতে ধরেন ম্যাক্স উইট 1400 পিক্সেল, তাহলে যেটা হবে যে সে সর্বোচ্চ 1400 পিক্সেল দিতে পারবে, কিন্তু তার যদি কন্টেন্ট ডিমান্ড যদি আরো ছোট হয় সে তাহলে কি এটা ছোটও হতে পারবে। হ্যাঁ, কিন্তু কোথাও যদি বলা হয় উইথ 100% তাহলে সে সব ডিভাইসের জন্য 100%, এটাও অনেক কারণ দেখতে ফ্লেক্সিবল মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি সে 100% এর নিচে নামতে পারবে না। কিন্তু এটা ধরেন ম্যাক্স উইট আপনি 100% দিলেও এটা চাইলে সে নিচে দিয়ে কি নামতে পারে। ধরেন তার কন্টেন্ট কম কোনো কারণে অথবা স্ক্রিন ছোট হচ্ছে বা তার ছোট আদর করতে হবে, চাইলে সে নিচের দিকে নামতে পারবে। ওকে, তাহলে আমরা কন্টেনারকে বলতে পারবো কি ফ্লেক্সিবল উইট, আর ফ্লুইডকে বলবো হচ্ছে কি ফিক্সড উইট। হ্যাঁ, ওকে, তাহলে আমরা দুটো লেআউট পাই আমরা, একটা হচ্ছে কি ফিক্সড লেআউট, একটা ফ্লেক্সিবল লেআউট। এগুলো আবার হচ্ছে যে আমাদের সাথে ইন্ট্রোডিউস করাই দিচ্ছে কে কন্টেনার এবং কন্টেনার ফ্লুইড। তো এখানে আবার কোশ্চেন থাকতে পারে আপনি কি ফিক্সড লেআউটে যাবেন নাকি ফ্লেক্সিবল লেআউটে যাবেন। আমরা নরমালি ফ্লেক্সিবল লেআউটটা পছন্দ করি। তাহলে এখানে কি হয়ে যাবে, প্রথমে ক্লাস ইকুয়াল টু কন্টেনার। হ্যাঁ, এরপর কন্টেনার। ওকে নাইস। এরপর হচ্ছে আমাদের যে ব্লকগুলো যেগুলো আছে এগুলো যদি আমরা ভাগ করি বা এগুলো যদি সেল হিসেবে চিন্তা করি, আমাদের কি লাগবে, রো লাগবে প্রথমে। এগুলোর জন্য রোর জন্য আপনি একটা চোখ বন্ধ করে ডিপ নিয়ে নেবেন। হ্যাঁ, রোর জন্য ডিপ নিয়ে নেব আমরা। তাহলে এখানে বলে দেবো ক্লাস ইকুয়াল টু রো। এবার রো পেলে প্রতিটা রো এর ভিতরে বা প্রতিটা স্ক্রিনে বা প্রতিটা ভিউ পোর্টে এদের মধ্যে 12টা গ্রিড থাকে। হ্যাঁ, রেসপন্সিভের জন্য কয়টা গ্রিড থাকে, 12টা বা 12টা সেল থাকে। এই 12 সেলের জন্য আমি এখানে হচ্ছে কি ছোট অল্প কিছু সেল নিব, আর এখানে ম্যাক্সিমাম সেলগুলো এখানে দিয়ে দিব। দুইটা ব্লক, এই দুইটা ব্লকের জন্য আমরা দুইটা ডিপ নিয়ে নেব, একটা ডিপ, দুইটা ডিপ। আর প্রথমটা ধরেন আমি দিয়ে দিলাম ক্লাস ইকুয়াল টু কল ধরেন 4। ওকে, এখানে কলম তো আছে 12টা আমরা জানি, এখানে 4, এখানে দিলাম কি 8। এখানে আমি একটা জিনিস মিসিং করছি, সেটা হচ্ছে কি স্ক্রিন। কোন স্ক্রিনের জন্য এগুলা কি ইউজ হবে সেটা আমরা বলে দিব হচ্ছে এটা বেস পয়েন্ট ধরে নিলাম, এই 4টা থেকে একটা বেস ধরে নিলাম, সেটা হচ্ছে কি এমডি। এই বেস যদি আমরা কাজে লাগাই তাহলে এই 3টা করে আমাদের আর করতে হবে না। তাহলে আমরা এখানে বলে দিলাম কি এমডি। অ্যাড টু ক্লাসে ক্লিয়ার আমরা? আচ্ছা, আপাতত ভিতরে কিছুটা লিখে দিই। এখন আপনারা টেস্টিং পারপাস যখন কিছু লিখবেন এখানে ভিতরে, হ্যাঁ ডিরেক্টলি লেখেন না, কোন একটা এলিমেন্ট দিয়ে তার ভিতরে কি লিখেন। ধরো হচ্ছে যে এটা H1P, এটা সেটা যে কোনো কিছু হতে পারে, বা একটা ডিবও হতে পারে, নো প্রবলেম। তো আমি হচ্ছে যে এখানে এটা H1 নিচ্ছি, H1। বাট আমরা যখন হচ্ছে যে অফিসিয়াল কাজ করা শুরু করে দিব অ্যাকচুয়ালি প্রফেশনালি, তখন কিন্তু কি H1 একটা পেজে একটাই থাকবে, বেশি থাকবে না আমাদের। হ্যাঁ, তো আমি এখানে কল করে ক্লাস কল করে দিই, ক্লাস ইকুয়াল টু বি। বি মিন্স কি আপাতত আমাদের জন্য বর্ডার, আমরা সেটা ডিক্লেয়ার করে আসছি।
তো এটা করলে কি হবে আমি বুঝতে পারবো আমার এরিয়াটা কোথায় আছে, কি অবস্থা। হ্যাঁ, এখানে একটা হাইট দিয়ে রাখি, তাহলে নাহলে আচ্ছা হাইট লাগবে না, হাইট ছাড়াই এখানে এইচ একটা হাইট অটোমেটিকলি পেয়ে যাবে। আচ্ছা এখন অ্যাড টুকের মধ্যে কার কোনো কনফিউশন আছে? দিন মোহাম্মদ ভাই এটা বুঝতেছেন? ওকে, তাহলে আমরা প্রথমে এটা করলাম। তো আমি একটু স্ক্রিনে আসি, এটাকে কোডটাকে আমি একটু হচ্ছে যে নোট ইয়াতে ফায়ারফক্স একটা ওপেন করি। হ্যাঁ, তো ফায়ারফক্সে বিকজ অফ এখানে আমাদের যে রেসপন্সিভ ভিউটা এটা খুব ভালো দেখা যায়, অন্যগুলো তো মনে দেখা যায় বাট আমি মনে হয় পারিনি, এরকম কিছু একটা হতে পারে, তবে একটু ঝামেলা করে আর কি সেখানে একটা। তো এখানে দেখেন দুইটা ব্লক অলরেডি চলে আসছে, পাশে কিছু যে স্পেস কি ভাঙে করে দিচ্ছে ওরা। আমি যদি কন্ট্রোল শিফট এম চাপি তাহলে আমাদের রেসপন্সিভ ভিউ চলে আসতেছে। আমরা এখানে বলছিলাম কি এমডি। ওকে, তো এমডিতে কত থেকে শুরু হয়? 768। দেন দুটো সুন্দর পাশাপাশি আছে। ইভেন উপর রিসিংগুলো এখানে একদম খেয়াল করেন আপনার, এখানে ভ্যালুটা চেঞ্জ হবে উপর রিসিংগুলো, তো এটা কি একদম ওকে, নো প্রবলেম। কিন্তু এমডির নিচে আসলে কি হবে আমরা এটা জানি, যদি হচ্ছে আপনার ব্রেক পয়েন্টের নিচে যদি আর কোনো ব্রেক পয়েন্ট কি না থাকে, কোনো একটা ব্রেক পয়েন্ট, যে কোনো একটা ব্রেক পয়েন্টের নিচে যদি আর কোনো ব্রেক পয়েন্ট কি না থাকে, তাহলে প্রতিটা ব্লক হয়ে যাবে কি 12টা 12 12 12 12 12। খেয়াল আছে না এটা? যদি কোন নির্দিষ্ট একটা ব্রেক পয়েন্টের নিচে আর কোনো ব্রেক পয়েন্ট না থাকে তাহলে প্রতিটা ব্লক কি 12 12 12 12 করে কি কলাম পেয়ে যাবে। ওকে, এটা যদি হয় তাহলে আমাদের এখানে দেখেন যেটা কি 12 12 হয়ে গেছে। কিন্তু আমাদের শর্ত হচ্ছে এসএম স্ক্রিনে আসলে এটা 12 12 হতে পারবে না। এসএম স্ক্রিনেও কি হবে, এই দুইটা ব্লক তারা 6 6 করে পাবে। তো শর্ত ফিল আপ করতে হবে। এটা কিভাবে লিখবে আবার? এই যে ব্লক যেগুলোর মধ্যে আমরা বলে দিছি অলরেডি তুমি এমডিতে কিভাবে থাকবা, সেখানে এসে আবার আমাদেরকে বলে দিতে হবে কল SM6, কল SM6। এবার গঠনে কি করতেছে দেখেন, BU4 এর উইড যখন এই SM এর সাথে ম্যাচ করতেছে তখন এই সিলেক্টরটা কাজ করবে, আবার BU4 এর উইড যখন কি এমডির সাথে ম্যাচ করবে তখন এই কাজ করা বন্ধ করে দিবে, তখন কি এটা কাজ করবে। লজিক বোঝা যাচ্ছে? এবার দেখেন আমরা হচ্ছে এখন কোথায় আছি, SM এ আছি। যদি এটা রিফ্রেশ করি দেখেন 6 6 হয়ে গেছে এটা, আর এমডিতে গেলে 4 8 হয়ে গেছে, এবারে স্মুথ। এরপরে SM শেষ হচ্ছে মানে শুরুর স্টেপটা কোনটা 576, এর নিচে কি এক্সট্রা স্মল। এক্সট্রা স্মলের শর্ত কি যে প্রতিটা ব্লক হয়ে যাবে কি 12 12। কিন্তু আমরা জানি যে হচ্ছে কি যদি কোনো একটা ব্রেক পয়েন্টের নিচে আর কোনো ব্রেক পয়েন্ট না থাকে তাহলে বাই ডিফল্ট এগুলো সব কি 12 12 হয়ে যায়। তাহলে এই অ্যাক্সেসের জন্য আমাদের আর কি অ্যাকচুয়ালি কোড লেখার দরকার নেই, তখন এটা অটোমেটিক্যালি কি হবে SM এর নিচে যেহেতু আর কোনো ব্রেক পয়েন্ট নাই এগুলো অটোমেটিক্যালি আমাদের 12 12 12 12 হয়ে যাবে। ক্লিয়ার সবাই? এই লজিকটা সবাই বুঝতে পারছি আমরা? তাহলে দেখেন আমাদের 6টা আমরা ব্রেক পয়েন্ট দেখছিলাম আমরা, হ্যাঁ, কিন্তু আমাদের সবগুলোকে লেখা দরকার হয় না। ওকে, এখন একটু আপনার কোনো কোশ্চেন আসছে না মনে, যে হচ্ছে যে এই যে এখানে আমি বললাম কি যখন স্ক্রিনের সাথে ভিউর সাথে SM ম্যাচ করে তখন SM এর কি ব্রেক পয়েন্টটা পায়, যখন ভিউর সাথে এটা ম্যাচ করে তখন কি এই ব্রেক পয়েন্টটা পায়। এটা ম্যাচটা কিভাবে করে, এটার কোনো কোশ্চেন আসছে না আপনাদের? মিডিয়া কোডের মাধ্যমে। ওই যে স্যার এটা ছিল না, এটা মেজারমেন্ট ছিল কোথায় বলেন? হিসেবে আমরা দেখলাম যে ওই পর্যন্ত আসে এক্সের সময় স্যার। আচ্ছা, ওই আপু কাছাকাছি আছে, দেখেন ঘটনাটা বুঝেন। এখানে তো রেঞ্জ বলে দিচ্ছে সে আমাদেরকে, এই রেঞ্জটা তো বিএ4 থেকে রিড করতে হয়। হ্যাঁ, কিভাবে রিড করে কিভাবে ম্যাচ করে জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন। এখানে একটা কথা আছে না, যে এটাকে আমরা বলি হচ্ছে কি রেসপন্সিভ ম্যাটার। এটার মানেটা কি দেখেন, সে প্রথমে বিএ4 কে রিড করতেছে, বিএ4 কে রিড করে সে ওই বিএ4 এর উইডটা কি নিয়ে নেয়, নিয়ে ওয়েবের ব্রেনেরকে দিয়ে দিচ্ছে। আর ওয়েবের ব্রেনের মধ্যে ধরেন এই ফিগারটা আছে, সে এই ফিগারের সাথে এই ফিগারটা কম্পেয়ার করে যদি দেখা যায় কি এটা ম্যাচ করতেছে তখন এটাকে সে অন করে, আর যদি দেখা যায় এটা ম্যাচ করতেছে তখন কি এটাকে অন করে। অনেকটা হচ্ছে এই ফিলসের মতো, হ্যাঁ, শর্ত আর কি। ধরেন এর ব্রেনের মধ্যে কিরকম আছে, ধরেন সে একটা মোবাইল ডিভাইস ওপেন হলো, তখন ওই মোবাইল ডিভাইসের ভিউটা সে পাচ্ছে, ভিউটা উইডটা ধরেন কত হচ্ছে কি 600 পিক্সেল। ওকে, তখন আবার হচ্ছে যে এই 600 পিক্সেলের সাথে এদেরকে এখানে যে ব্রেক পয়েন্টগুলো থাকবে এগুলোর সাথে কি হবে কম্পেয়ার করবে, আর কম্পেয়ার করে যেটার সাথে ম্যাচ করে সেই আপনার ব্রেক পয়েন্টটাকে সে অন করে দেবে, বা সেই ব্রেক পয়েন্টটা সে কাজে লাগায় আমাদেরকে স্ট্রাকচারটা আউটপুটে দেখায় দেবে। কনসেপ্ট বুঝতেছেন? এই ম্যাটারটা না দিলে এখন হয়তো হয়ে যাবে, কিন্তু যখন অনলাইনে তুলবেন, অনলাইনে তুললে তো আপনার সাইটটা অ্যাকচুয়ালি অনেক রকম সার্ভারে অনেক রকম ওয়েবসাইটে ওপেন হবে, অনেক রকম ইন্টারনেট থাকবে, অনেক কিছু থাকতে পারে, অনেক প্রোটোকলের বিষয় আছে। দেখবেন যে কোথাও কাজ করে যাচ্ছে, কোথাও কি
কাজ করতেছে না। তো দ্যাটস ওয়াই এই জিনিসটা খুব খুব কি এগুলা ইম্পর্টেন্ট, এই ট্যাগটা লাগবেই, এটা মিস দিবেন না রেসপন্সিভ করার জন্য। কথা ক্লিয়ার? লজিক ক্লিয়ার? আচ্ছা, এটা যদি বুঝি আমরা, এই যে এই অপশনটা যদি আমরা বুঝি, তাহলে পরেরগুলো কিন্তু আমাদের জন্য অনেক ইজি। ইভেন আমি আপনাদেরকে সাজেস্ট করবো যেটা এই ধরনের স্ট্রাকচার বানানোর সময় একটা কমপ্লিট করলে পরেরগুলো আপনি কপি পেস্ট করেন, লেখার দরকার নেই। তাহলে আমি এখান থেকে এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, নিচে আসলাম, হ্যাঁ এই এখানে আসলাম, এরপর এই যে এরিয়াটা এটা ধরলাম আমি মেন হিসেবে ধরে নিলাম এটাকে, হ্যাঁ মেন। তো আমি এখানে লিখতে পারি কি, ধরেন এটা হতে পারে তখন কি মেন। তো মেন এখানে স্টার্ট হলো, মেন এন্ড হলো, আমি এখানে কমেন্টটাকে কি মেনের মধ্যে চেঞ্জ করে দিলাম। এখানে মেনের মধ্যে বলা হচ্ছে কি যে আমার প্রথম চাইল্ডটা হবে কি ছোট, পরের চাইল্ডটা বড় এবং লাস্ট চাইল্ডটা ছোট প্রথম চাইল্ডের মতো। কোন কোন স্ক্রিনে সমান থাকবে? এমডি, এলজি, এক্সেল এবং ডাবল এক্সেল কি একই রকম চেহারা থাকবে যেরকম আমরা দেখতেছি। তাহলে গঠনে কিভাবে হবে? তাহলে প্রথমটা আমি বললাম কি 3, লাস্ট চাইল্ডটা থাকবে তারে আমরা বললাম হচ্ছে কি 3 আর মাঝখানটার পর দিলাম কি 6। তাহলে আমরা জানি হচ্ছে কি 6টাই কলাম থাকে একটা রো এর ভিতরে। হ্যাঁ, এবার এসএমএ কি হবে? ও বলতেছে কি প্রথমটা হবে 6, পরেরটা হবে কি 12 আর পরেরটা হবে কি 6। তাহলে শর্ত মিলে গেছে নাকি মিলে নাই? আমার মিলে গেছে। এবার আপনারা বুঝেন। আর দেখেন আমরা দেখতে হচ্ছে কি 768 80। ওকে, নিচের দিকে আসলেন, এই এখানে একটা প্রবলেম কি চোখে পড়তেছে আপনাদের? মানে এটা কি খটকা লাগে না কিছু একটা শর্তের সাথে? শর্ত বলা হচ্ছে এটা 6 এটা 6 এটা 12, শর্তে মিলছে, কিন্তু লেআউটটা ভালো লাগবে না। এবার থাকলে লেআউটে কিভাবে ভালো লাগতো? যদি হয় এগুলো সবগুলো কি 12 হলে ভালো লাগতো, অথবা সবগুলো কি একই স্ক্রিনে 3 3 4 4 করে বসে কি মানে 4 4 করে বসলে ভালো লাগতো, অথবা এই দুটো যদি পাশাপাশি বসে এটা নিচে বসতে বা উপরে বসতো তাও ভালো লাগতো। কথা ঠিক আছে না? আচ্ছা, এই প্রবলেমের সলিউশন আমরা যাব, তার আগে আমরা এটা কমপ্লিট করে আসি। নিচের দিকে আসে 576, এটা কি হলো সরি 67 চলে আসলাম আমরা। এটা এখন কি এক্সটেনশনাল ডিভাইসে আছে, আর এটা আমরা কোন ডিভাইসে আছি এখন? স্মল ডিভাইসে আছি আমরা, স্মল ডিভাইসে আছি আমরা এখন। দেখে বলেন, হ্যাঁ স্মল ডিভাইসে আছে। আচ্ছা, এরপরে এটাতে কি বলতেছে? এই যে আপনার একটা ব্লক, এই একটা সেকশন, এখানে এমডি, এলজি, এক্সএল এগুলো সবই সমান থাকবে। এসএম আসলে সবগুলো কি 6 করে পাবে, আর এসএম এর নিচে আসলে সবগুলো কি 12 করে পাবে। তাহলে আমি এই এরিয়াটার কপি করলাম আগের মতোই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। ধর এটার নাম দিলাম, ধর নামে কি সেকশন। কি সেকশন? এটা পরে আপাতত সেকশন দিই। ধরো সেকশন 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 আসছে, এভাবে থাক, নো প্রবলেম। 4টা। তাহলে আমি এটারে বললাম কি 3, এটারে বললাম কি 3, এটারে বললাম 3, আর একটা কপি করতেছি 3। তাহলে আর স্মল হবে কি সবগুলো 6 করে। তাহলে এটারে আমি বলে দিলাম কি 6। কাজ শেষ না? এইটা এখানে ধরেন বুঝতেছি না, কনফিউশন লাগতেছে, এরকম কেউ কি হচ্ছে কারো এরকম ঝামেলা লাগতেছে? ওকে, হ্যাঁ তখন হচ্ছে যে এই দুটো মিলে একটা স্ক্রিনে দেখাবে আমাদেরকে, একটা রোতে দেখাবে, আর এই দুটো মিলে আরেকটা স্ক্রিনে দেখাবে। হ্যাঁ, যেমন দেখেন 768 রিফ্রেশ পাশাপাশি আছে, যখন নিচে আসবে তখন এই 6 মিলে 12 একসাথে আছে, আবার এই 6 মিলে 12 একসাথে যাবে। ওকে, তারা আলাদা আলাদা স্ক্রিনে আলাদা রোয়ের মধ্যে করে কি বিহেভ করবে, কিন্তু অ্যাকচুয়ালি কোডে তারা আবার কি একই এরিয়ার মধ্যে থাকতেছে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখেন, এরপরে বাদ বাকি যে বাচ্চাটা আছে সে একাই কি পুরো জায়গা নিয়ে নিছে আর কি। হ্যাঁ, তখন হচ্ছে যে এখানে আমাদের কি একটাই ব্লক লাগবে, আর সে আপনার কি সব ডিভাইসে একই রকম বিহেভ করতেছে, সব ডিভাইসে একই রকম বিহেভ করতেছে। সব ডিভাইসে একই রকম বিহেভ করতেছে মানে কি বলেন তো? সে অ্যাকচুয়ালি কি এরকম, সে মানে এক্সট্রা স্মল সে কি 12, তারপরে সেই এসএমও 12, এমডিতেও 12, এলজিতেও 12, ডাবল এক্সেলও 12, এক্সেলও কি 12। কথা বুঝতেছেন? হ্যাঁ, দেখেন এটা চলে আসছে। এটা লজিকটা কি? লজিকটা আমরা কালকে দেখছিলাম যে নিচে দিয়ে কিছু থাকলে সেটা উপরে দিয়ে কি অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছে আর কি। সো এখানে আর কোনো ঝামেলা আমাদের নাই। তাহলে আমাদের এই সিস্টেমটাকে অটোমেটিক্যালি কি হলো, ফুল রেসপন্সিভ হয়ে গেল প্যাটার্নটা। এবার আপনি আমাকে কোশ্চেন করতে পারেন যে এটা কি অলওয়েজ কি এরকমই হবে? উত্তর একটা হচ্ছে যে হ্যাঁ, আর একটা হচ্ছে না। দুইটাই উত্তর আছে। হ্যাঁ কখন? যখন ধরেন আপনার কাছে কোনো রিকোয়ারমেন্ট নেই, আপনি নিজের মনের মতো করে একটা প্রফেশনাল টার্মলে বানাচ্ছেন, তখন সব ডিসিশন আপনার, আপনি কি রকম তাকে দেখতে চান।
তাকে ডেস্কটপে কিরকম দেখতে চান, ল্যাপটপে কেমন দেখতে চান, বা মোবাইল বা ট্যাবে কিরকম দেখতে চান, তাহলে এটা ডেফিনেটলি আপনার উপরে, আপনার প্রফেশনালিজমের উপরে। আর যখন রিকোয়ারমেন্ট থাকে তাহলে আবার এই শর্তটা অলওয়েজ যে এরকম আপনার দুইটা দিয়ে আপনার কি হয়ে যাবে বা একটা দিয়ে হয়ে যাবে এরকম আসলে বলা মুশকিল। তখন আপনাকে ওই শর্ত বুঝে এগুলো ইউজ করতে হবে, কোন কোন স্ক্রিনে ইউজ করবেন। আর এটার জন্য বেস্ট ওয়ে হচ্ছে যে কি এখানে চেক করা আসে, মানে রেফারেন্স ভিউতে চেক করা। বিকজ অফ এখানে যদি আমি ধরেন এটা ওপেন করি, এখানে ওপেন করে চেক করি, তাহলে হয়তো দেখবো যে এটা কি হচ্ছে আমার স্ক্রিনগুলো চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, কিন্তু কোন ব্রেক ফন্টে দিয়ে চেঞ্জ হচ্ছে বা কত স্ক্রিন সাইজে দিয়ে চেঞ্জ হচ্ছে এখান থেকে আমরা বুঝতেছি না, সেটা দেখাতে যাচ্ছে না। তাই এখানে দেখা যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা যদি বিষয়টা দেখি তাহলে স্ক্রিন সাইজের সাথে কম্পেয়ার করে আমরা বুঝতে পারবো যে ঘটনাগুলো কোন স্ক্রিনে কিভাবে ঘটতেছে। প্যাটার্ন ক্লিয়ার? ওকে, ফাইন। যদি ক্লিয়ার হই এবারে পরের স্টেপে আমরা চলে যাই। আর এখানে আসেন, স্মল স্ক্রিনে আসলে আমার এটা একটা কি, আমার এটা ছিল কি, এটার নাম ছিল কি মেন, এটা হচ্ছে কি 6, এটা 12, এটা 6, বাট এটা ভালো লাগতেছে না আমাদের। আবার আপনার যে ধরেন শর্ত দেওয়া আছে আপনাকে, সেই শর্তের কারণে আপনি এটাকে কি 12 করে ফেলতে পারতেছেন না, এটাকেও কি 12 করে ফেলতে পারতেছেন না। আবার এই তিনটাকে কি 4 করে পাশাপাশি বসাতে পারতেছেন না। কথা বুঝতেছেন আপনার? আমার শর্ত অনুযায়ী আপনি কিছু করতে পারতেছেন না, তাহলে করণীয়টাকে এখানে শুধু একটা উপায় আছে আপনার। প্রথমত হচ্ছে যে দুইটা উপায়। ধরেন প্রথমত ক্লায়েন্টকে কনভিন্স করলেন যে ভাই আপনি এটারে ফুল করে দিলে ভালো লাগবে, ক্লায়েন্ট কনভিন্স হলো, ওকে ম্যান, প্রবলেম সলভ। কিন্তু এখানে আরেকটা প্রবলেম হতে পারে, ধরেন এখানে এমন কন্টেন্ট আছে সে অ্যাকচুয়ালি পুরোটাতে আসলে ভালো লাগবে না, হতে পারে না এরকম কন্টেন্ট। তো এখন তাহলে হচ্ছে যে উপায় কি? উপায় হচ্ছে যে এখানে আপনার হচ্ছে এই দুইটাকে যদি পাশাপাশি রাখতে পারি, আমরা এই দুইটাকে যদি কি পাশাপাশি রাখতে পারি তাহলে কিন্তু প্রবলেম সলভ। তাহলে তখন আমার কি ভিতরে কন্টেন্ট যায় থাক, ওটা দেখতে ভালো লাগবে, আবার স্ট্রাকচারটাকে দেখতে ভালো লাগবে। এখন এটা কিভাবে পসিবল, এটা হচ্ছে কথা, এটা কিভাবে পসিবল। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু ফ্ল্যাক্সে চলে যাই। প্রবলেমটা সবাই বুঝতে পারছেন জনগণ? আচ্ছা, আমরা হচ্ছে যে এইখানে ফ্ল্যাক্স বক্সে আমরা কিছু হচ্ছে যে জিনিস দেখতে পাই। এরকম এদিকে দেখেন, ওটা দুটোতে এটা খেয়ে ফেলো না। এখানে দেখেন আমরা যখন কন্টেনারে আসি, হ্যাঁ, কন্টেনারে কিছু প্রপার্টি আমরা দেখতে পাই। হ্যাঁ, আমি বলছিলাম কি এগুলো কোথায় অ্যাপ্লাই হবে? কন্টেনারের ভিতরে, মানে কি প্যারেন্টের জন্য এগুলো। আবার এখানে আসলে আপনি আরো কিছু প্রপার্টি দেখতে পাবেন। হ্যাঁ, এগুলো হচ্ছে যে ইউজ হবে আইটেমস জন্য, দ্যাট মিন্স কি চাইল্ডের জন্য। ধরেন ফ্ল্যাক্স থাকবে প্যারেন্টে, তার মানে যেগুলো থাকবে চাইল্ড এগুলো সব কি ফ্ল্যাক্সের চাইল্ড। প্যারেন্টের ভিতরে থাকবে এগুলো সব কি ফ্ল্যাক্স চাইল্ড। এই ফ্ল্যাক্স চাইল্ডের জন্য এগুলো অ্যাপ্লাই হবে। এরা কারা কারা দেখেন তো? অর্ডার, ফ্ল্যাক্স গ্রো, ফ্ল্যাক্স স্ট্রিং, ফ্ল্যাক্স বেসিস, ফ্ল্যাক্স। এই চারটার কথা কি মনে পড়ে আপনাদের? আমরা অলরেডি একটা টেমপ্লেট ইন্ট্রোডিউস হয়েছে এদের সাথে। হ্যাঁ, ফ্ল্যাক্স গ্রো কি করে? চাইল্ডকে বড় হওয়ার পারমিশন দেয়। এখানে দুইটা ভ্যালু 1 ও 0। 1 মানে তুমি বড় হতে পারবা, 2 মানে তুমি বড় হইতে, 0 মানে তুমি বড় হইতে পারবা না। ফ্ল্যাক্স স্ট্রিং সেটা হচ্ছে কি ছোট হওয়া। এখানে পারমিশন দেওয়া দুইটা ভ্যালু, একটা 1 একটা কি 0। 1 মানে তুমি ওই চাইল্ডকে বলতেছি আমরা তুমি ছোট হতে পারবা, কিন্তু 0 মানে কি ছোট হইতে পারবা না। হ্যাঁ, অনেকটা ধরেন আপনি তারে উইড দিচ্ছেন আর কি। হ্যাঁ, উইডটা নিচের দিকে নামতে পারবে না, ফিক্সড। এটা উইড দিচ্ছেন রেসপন্সিবল জন্য আর কি। এর ফ্ল্যাক্স বেসিস মানে হচ্ছে উইড, একদম অ্যাকচুয়ালি উইড। ফ্ল্যাক্স বেসিস ইকুয়াল টু ধরে নিতে পারেন কি উইড। এটা কার জন্য ইউজ করবে? আমরা চাইল্ডের জন্য। এই তিনটাকে একসাথে শর্ট এন্ড প্রপার্টি ফ্ল্যাক্সের মধ্যে অ্যাপ্লাই করা যায়। তিনটা ভ্যালু হয়, ধরেন 1 1 100%। তাহলে প্রথমটা হবে কি গ্রো, পরেরটা হবে কি স্ট্রিং, পরেরটা হবে ফ্ল্যাক্স বেসিস। ক্লিয়ার? আচ্ছা, আর এটার নিয়ে আমরা পরে ফিউচারে পেলে আমরা আলাপ করব। এটাও ওই যে আপনার আইটেমস অ্যালান আইটেমস যেরকম কাজ করে বা জাস্টিফাই কন্টেন্ট যেরকম কাজ করে ওরকম করে চাইল্ডের জন্য কাজ করতেছে, প্যারেন্টের জন্য। হ্যাঁ, সো এইটা একটু ঝামেলা আছে, তো আমরা এসে করে এটা মাথা থেকে ফেলে না পাওয়া। অর্ডারে আসেন। অর্ডার মিন্স হচ্ছে আপনার এই ব্লকগুলোর অ্যালাইনমেন্ট, ব্লকগুলোর অর্ডারিং। এই অর্ডার মিন্স হচ্ছে কি? এই অর্ডার মিন্স হচ্ছে আপনার চিলড্রেন যেগুলো আছে, কার চিলড্রেন? ফ্ল্যাক্সের চিলড্রেন,
সেই ফ্ল্যাক্স চিলড্রেনগুলোর কি অর্ডারিং বা নাম্বারিং বা সিরিয়ালাইজ যেটা আমরা বলি, এটা যেটা ভাবে বুঝতে পারেন আর কি। ধরেন এইখানে আমার হচ্ছে যে বাচ্চাগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্ল্যাক্সের, সেই বাচ্চাগুলোর নর্মাল অর্ডার কি, এটা 1, এটা 2, এটা 3। নর্মালি তো নর্মালি আমরা যেভাবে স্টিমুলে লিখে থাকি সেটাই তার কি অর্ডার। এখানে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এইভাবে তো যাচ্ছে, এইভাবে নর্মাল অর্ডারিং। এখন আমাদেরকে যেটা করতে হবে, এই যে ফ্ল্যাক্সের সুযোগটা কাজে লাগায়, ফ্ল্যাক্সের যে অর্ডারিং সিস্টেমটা আছে এই সুযোগটা কাজে লাগায় এই বাচ্চাগুলোর অর্ডারিংটা চেঞ্জ করে দিতে হবে নির্দিষ্ট স্ক্রিনের জন্য। কোন স্ক্রিনের জন্য? যে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি এগুলো চলে আসতেছে এরকম নিচে নিচে চলে আসছে। তখন আমি যদি বলে দিতে পারি, ধরেন এটাকে, এটা তো একই ছিল, এটা 2, এটা 3, তখন আমি যদি বলে দিই না তুমি এসএম এর জন্য তুমি হচ্ছে যে 1, তুমি এসএম এর জন্য হচ্ছে কি 2, আর তুমি এসএম এর জন্য হচ্ছে কি 3, তাহলে দেখবেন যে কি যেটা পাশে বসে যাচ্ছে আবার নিচে চলে আসছে। অথবা এইভাবে বলতে পারেন তুমি এসএম এর জন্য 1 উপরে চলে যাবে, হ্যাঁ, আর তুমি এসএম এর জন্য কি 2, তাহলে এখানে আসলে তুমি এসএম এর জন্য 3, তাহলে সে এখানে চলে আসবে। লজিক বোঝা যাচ্ছে? আবার যখন বড় স্ক্রিনে যাবে তখন কি করতে হবে, তখন আবার তাদেরকে আবার মাথা ঠিক করে দিতে হবে, না তুমি এখন আবার কি বড় হয়ে গেছো, বড় হলে তুমি আবার 1, তুমি আবার 2, তুমি আবার কি 3। কথা বোঝা যায়? তাহলে আমরা এটা অ্যাপ্লাই করে দিই, ভেজালের কি এটা সোজা হিসাব, 1, 2, 3 হিসাব করুন খালি। দেখেন আমরা হচ্ছে যে ব্রেক পয়েন্ট বুঝি নাকি বুঝি না? বুঝি তো, মাত্রাতে বুঝলাম ব্রেক পয়েন্ট। হ্যাঁ, এবার দেখেন শুধু এরিয়াতে এসে আমি বলতেছি কি, খেয়াল করেন এখানে সব বলা বলি অর্ডার কোন স্ক্রিনের জন্য, এসএম এর জন্য, এসএম এর জন্য অর্ডার এসএম, এটা বলে দিলাম কি আমি 1। তার মানে কি হচ্ছে, এটা এসএম এর কি, এটার অর্ডারিং হচ্ছে 1, সিরিয়াল হচ্ছে কি 1। তো একে বললাম এসএম এর জন্য তোমার সিরিয়াল হবে কি 2, অর্ডারিং 2, আর এটাকে বলে দিলাম তোমার অর্ডারিং হচ্ছে কি 3। কেউ ঝামেলা আছে? সিম্পল জিনিস। চলেন দেখি ঘটনা আসলে ঘটে কিনা। ঘটছে দেখেন তো, সিম্পল জিনিসটা একবারে। আপনার ট্যাবলেট কি আর রেসিপিট নষ্ট হবে? সুযোগই না নষ্ট হওয়ার। এবার বড় স্ক্রিনে আসেন, এবার আবার সে এলোমেলো হয়ে গেছে, এটা 1, 2, এটা 3, কিন্তু এটা থাকবে কোথায় 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 মাঝে। তখন এবার তারা আবার বলে দিবেন, তারা আবার পড়াবেন আপনার, হ্যাঁ, অর্ডার এমডি 1, সরি অর্ডার এমডি 1, অর্ডার এমডি 2, মানে নর্মাল ডিফল্ট যেটা ছিল আমি তারা আবার কি সেটাই ফিরাই দিচ্ছি। হ্যাঁ, অর্ডার এমডি 3। নর্মালি সিরিয়াল ওয়াইজ এটা কি 1, এটা 2, এটা 3, সেটাই তাকে দিয়ে বলে দিচ্ছি। আবার এসএম এ আসলে চেঞ্জ করে দিয়ে বলছি কি তুমি 1, মানে এটা রুল নাম্বার দিচ্ছি না, তারা মনে করো, হ্যাঁ তুমি 2 নাম্বার রুল, তুমি কি 3 নাম্বার রুল, এই স্ক্রিনটা আমরা বলে দিলাম। আর এটাকে বলা হচ্ছে কি ব্রেক পয়েন্ট মেনশন করে বলে দেওয়া। হ্যাঁ, নাইস। দেখেন কোনো ঝামেলা নাই, এক্সিন নিচে আসেন, কোনো ঝামেলা নাই। আবার আপনি এখানে আসেন হচ্ছে কি 576 বলেন, 75 আসেন। 75 হলে কি হচ্ছে, বাড়ি বলে সবই কি 12 হয়ে যাচ্ছে, কিন্তু একটা ঝামেলা হতে পারে, আমি একটু খেয়াল করি। ধরেন এটাকে বললাম আমি কি, আমি এখানে এগুলো একটু দিয়ে দিই, হ্যাঁ এগুলো একটু দিয়ে দিই, তাহলে জিনিসটা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি ঘটনাটা কোথায় গেছে। তাহলে এখানে একটু ঠিকঠাক করতে হবে স্ক্রিনে একটু মধ্যে। হ্যাঁ, এটা কি 3, এটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে স্মল স্ক্রিন, মানে এক্সট্রা স্মল স্ক্রিন এগুলা কি তার ডিফল্ট অর্ডারিংটা পায় নাকি এই অর্ডারিংটা কি ধরে রাখে? আমার কথা বুঝতে পারছেন আপনারা? 1, 3, 2, হ্যাঁ, আচ্ছা এখানে কি হয় 1, 3, 2, তাহলে সে কি করতেছে এক্সট্রা স্মল স্ক্রিনে তার হচ্ছে যে কাস্টমাইজটা ধরে রাখছে, কিন্তু তার ডিফল্টটা কি সে পায় নাই। আর এই ক্ষেত্রে যদি আপনার ওই যে কন্টেন্টগুলো এদের ভিতরে বসবে, এই কন্টেন্টগুলো নিয়ে যদি কোনো ইস্যু না থাকে, মানে কন্টেন্টগুলো এরকম যদি দেখায়, যদি মনে হয় না ঠিকই আছে, তাহলে কোনো প্রবলেম নেই, সব চেঞ্জ করতে হবে না। আর যদি দেখেন যে কি কন্টেন্ট ঝামেলা হচ্ছে, কন্টেন্টটা আসলে কি এখানে 1, এখানে 2 থাকলে কি ভালো লাগে, তাহলে এখানে আপনাকে এসে আরেকটা ব্রেক পয়েন্ট লিখতে হবে। সেখানে সেটা কি লিখবেন, এক্সট্রা স্মেলের জন্য কোনো ব্রেক পয়েন্ট আছে, তাহলে আমরা সেখানে ডিরেক্ট লিখে দেবো কি অর্ডার 1, অর্ডার 2 এবং কি অর্ডার 3। আশা করি সবার লজিকটা ক্লিয়ার। অর্ডারিং বলে দিচ্ছি স্ক্রিন ওয়াইজ, তারপর কি ব্লক বলে দিচ্ছি স্ক্রিন ওয়াইজ, সিম্পল। অর্ডার 1, অর্ডার 2, অর্ডার 3,
এটা আবার ঠিক হচ্ছে না। যেমন হয় ও আচ্ছা না ঠিক আছে তো 3 ঠিক আছে নাইস 1 3 2 ও এটা মানে আগে ঠিক ছিল আমি আগে ঠিক ছিল আমি দেখে সরি আগে ঠিক ছিল এটা অটো ঠিক থাকে আগে ঠিক ছিল ডিফল্টে ঠিক হয়ে যাচ্ছে ডিফল্টে ঠিক হচ্ছে এটা আমরা নরমালি সিআর বলি এটা অর্ডার 1 বলে দিই অর্ডার 1 অর্ডার 2 অর্ডার 3 এটা হলো যে 2 এটা হলো 3 নরমালি ঠিক ছিল সরি আমার একটা বুঝতে ভুল হয়েছে নরমালি ঠিক ছিল 576 1 3 2 আর নরমালি স্ক্রিনে আসলে আবার কি এসে ডিফল্টটা পেয়ে আছে 1 2 3 তাহলে আমার কিছু করা লাগবে না তাহলে কোড আর বেঁচে গেল আর এতটুকু ক্লিয়ার সবাই আর এই কাজটা যেটা অর্ডারিংটা হচ্ছে এটা পুরোপুরি ফ্লেক্সের কাজ অ্যাকচুয়ালি হ্যাঁ আমরা জানি রোয়ের মধ্যে কি আছে ফ্লেক্স রোয়ের ভিতরে অ্যাকচুয়ালি ফ্লেক্স আছে আমরা কালি দিয়েছিলাম বলে গেছেন রোয়ের ভিতরে আছে ফ্লেক্সের ভিতরে যদি রোয়ের ভিতরে যদি ফ্লেক্স থাকে এই দেখেন ফ্লেক্স হ্যাঁ এই যে ফ্লেক্স হ্যাঁ তাহলে হচ্ছে যে আপনি এই ফ্লেক্সের যে চাইল্ডের মধ্যে এই ইগুলা ইউজ করতে পারেন খুব আরামসে অর্ডারটা খুব আরামসে ইউজ করতে পারেন অর্ডারটা বুঝতে কারো ঝামেলা আছে কোনো সিম্পল ভাবে বুঝে গেলাম না আমরা তো ওদের কোডও দেখিনি কোড দেখতে হবে না সিম্পলি বুঝে গেছেন আর কিছু লাগবে না আমরা এখন কিভাবে বানাবো যেহেতু আমরা বুটস্ট্র্যাপ দিয়ে এটা রেসপন্স করতেছি জি তাহলে টেমপ্লেট যখন বানাবো তখন আমরা কি বানাবো আচ্ছা এখন হচ্ছে যে আচ্ছা আপনার কোশ্চেনটা সবাই একটু বুঝেন হ্যাঁ আপনার কোশ্চেন হচ্ছে যে যদি আমরা কাজ করি তাহলে কি দিয়ে রেসপন্সিভটা করব যদি হচ্ছে যে এমন যদি হয় যদি কোনো রিকোয়ারমেন্ট না থাকে তাহলে যেটাতে আপনি কি কমফর্ট ফিল করেন সেটা ফ্ল্যাক্স হতে পারে ফ্লট হতে পারে বা রেসপন্সিভ ফ্রেমওয়ার্ক হতে পারে বুটস্ট্র্যাপ হতে পারে টেলনেট হতে পারে এনি কাইন্ড অফ ফ্রেমওয়ার্ক হতে পারে যেটাতে আপনি কমফর্ট ফিল করবেন আপনি সেটা দিয়ে কাজ করবেন যদি ওইটা দিয়ে যদি অল এন্ড এভরিথিং কভার করা পসিবল হয় তাহলে আপনি সবগুলোই করে ফেলবেন হ্যাঁ আর যদি হচ্ছে যে রিকোয়ারমেন্ট থাকে এরকম যে ফ্লট দিয়ে করতে হবে তখন তো আর কিছু করার তখন আপনার কি ফ্লট দিয়ে করতে হবে যদি থাকে কি ফ্ল্যাক্স দিয়ে করতে তাহলে ফ্ল্যাক্স দিয়ে করতে হবে যদি থাকে গ্রিড তাহলে গ্রিড দিয়ে করতে হবে তো এখন সেগুলো দিয়ে কিন্তু বাই ডিফল্ট রেসপন্সিভ হয় না তখন আপনাকে রেসপন্সিভ করার জন্য মিডিয়া কোয়েরি ইউজ করতে হবে আর বুটস্ট্র্যাপগুলো দিয়ে বাই ডিফল্ট রেসপন্সিভ হচ্ছে তবে সেটার জন্য আপনারা আবার কি এই লেআউটের টেকনিকগুলো কি জানতে হবে ইউজ করতে হবে ওকে দ্যাট মিন্স হচ্ছে কি দুইটা হয় আপনাকে রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করতে হবে আর না হলে আপনার কমফর্ট জোনের উপরে কি যেটা আসে সেটা হিসেবে কাজে লাগাতে হবে তো আমি যেটা করি ম্যাক্সিমাম টাইম হচ্ছে আমি বুটস্ট্র্যাপ দিয়ে করে ফেলি এখানে যেটা সুবিধা আমি পাই সেটা হচ্ছে এখানে অনেকগুলো কিছু রেডিমেড পাওয়া যাচ্ছে এবং হচ্ছে গ্রিড সিস্টেমগুলোর ডিস্ট্রিবিউশনগুলো অনেক বেশি ইজি রেসপন্সিভটা অনেক বেশি ইজি এটার তেমন একটা আপনার প্যারা নিতে হবে না এখানে আবার হচ্ছে যে আপনার এখানে এত বেশি কম্পোনেন্টস বানায় রাখছে ওরা রেডি করে আপনার অনেক কাজ খুব সহজে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর কি ওকে আমরা যে দিনে এটা করছি মূলত পাঁচের পত্রিকা ক্ষেত্রে যেরকম হয় হ্যাঁ হ্যাঁ ওই আর কি প্রতিটা ব্লগে আছে যে এখানে করছেন এরকম দেখেন কতটুকু ব্লগে যে ব্লগগুলো যখন ছোট স্ক্রিনে আসবে তখন এগুলো দেখবেন যে কি যেগুলো একটা সিঙ্গেল স্ক্রিনে চলে আসছে দেখেন সিঙ্গেল স্ক্রিন এটা মোবাইলে আছে ধরেন এটা আবার দেখেন এটা ধরেন হচ্ছে কি আপনার ট্যাবের স্ক্রিন আর কি এরকম ওকে এতটুকুতে কারণ আশা করি কোনো ঝামেলা নেই তাহলে আমরা এখান থেকে হচ্ছে কি অর্ডারিং এখানে প্রায় চাইল্ডের প্রায় সবগুলো শিখে ফেললাম আর এখানে প্রায় কি প্রায় আমাদের এখান থেকে প্রায় আমরা সবগুলোই দেখছি এখানে আর কিছু বাকি নাই আর এখানে একটা রাখছে কি ফ্লেক্স রেসপন্সিভ একটা জিনিস রাখছিল রেসপন্সিভটা ওরা কি দেখেন মিডিয়া করে দিয়ে করছে আমরা এই মিডিয়া করেটা এখন আপাতত বুঝবো না আমরা নেক্সট ফিউচারে আমাদের লাগবে যখন লাগবে আমরা তখন এটা কি ভালোভাবে ডিপলি আমরা বুঝবো ঠিক আছে ও যেটা একটু আগে বলছিলাম ফ্লট বা ফ্ল্যাক্স বা গ্রিড দিয়ে রেসপন্সিভ করতে হলে আপনার লাগবে হচ্ছে কি অ্যাকচুয়ালি মিডিয়া কোয়েরি সো এটা ইন ফিউচার আমরা পাবো ইনশাআল্লাহ আচ্ছা আমি আবার হচ্ছে এখানে চলে আসি দেখেন এখানে ফ্ল্যাক্সের আমাদের হচ্ছে তেমন কিছু আর বাকি নাই আমাদের হচ্ছে কি বেসিক ধারণা আমাদের ক্লিয়ার আমরা কি বুঝি প্যারেন্ট বুঝি চাইল্ড বুঝি প্রতিনক্ষ বুঝি ক্রস অক্ষ বুঝি ক্রস অক্ষর বরাবর কি ডিরেকশন অনুযায়ী আমাদের দুইটা জিনিস কাজ করে একটা কি জাস্ট টাইপের কন্টেন্ট আর ক্রস অক্ষের বড় প্রতিনক্ষের বিপরীতে ক্রস অক্ষ বরাবর কাজ করে হচ্ছে কি অ্যালান আইটেমস এটা খেয়াল আছে আপনাদের ক্রস অক্ষ প্রতিনক্ষ বুঝি কি হবে ডিরেকশন যেদিকে থাকে সেটা হচ্ছে প্রতিনক্ষ আর ডিরেকশনের বিপরীতে থাকে হচ্ছে কি ক্রস অক্ষ এই দুইটা দিয়ে কি হয় অ্যালান আইটেমস আর জাস্ট টাইপের কন্টেন্ট দিয়ে কি হয় প্যারেন্টের ভিতরে যে ব্লকগুলো থাকে সেই ব্লকগুলো কি আমরা ডিস্ট্রিবিউট করতে পারি হয় অনেক সময় কি ডানে বামে সরাইতে পারি অনেক সময় কি টপ বটমে সরাইতে পারি আমরা এরপর হচ্ছে কি অর্ডারিংয়ে শিখে গেলাম আমরা এগুলো হচ্ছে কি চিলড্রেনের সাথে কাজ করে মানে কন্টেনারের ভিতরে ফ্ল্যাক্স কন্টেনারের ভিতরে যে চাইল্ডগুলো থাকে সেগুলোকে অর্ডারিংটা চেঞ্জ করার জন্য বা সিরিয়াল চেঞ্জ করার জন্য আমরা এটা ইউজ করি দেন আমরা এখানে পেয়ে গেছিলাম এর আগে কি এই চিলড্রেনের মধ্যে এগুলোকে কিভাবে বড় করতে হয় ছোট করতে হয় বা কিভাবে উইথ দিতে হয় ফ্ল্যাক্স দিয়ে ওকে এগুলো
ফ্ল্যাক্সের যে চাইল্ড থাকে সেগুলোর মধ্যে ইউজ করতে হবে। দেখেন তাহলে ম্যাক্সিমাম জিনিসে যেগুলো আসলে ইম্পর্টেন্ট ফ্ল্যাক্সের এগুলো আমাদের ক্লিয়ার। ওকে নেক্সট, এরপরে দেখেন এখানে একটা জিনিস আমরা একটু আসি, এই ট্যাবলেট নিয়ে আশা করি আর কারো কোনো ঝামেলা নেই, ক্লিয়ার। এবার এখানে আমরা একটা জিনিস দেখি, একটু কলামে আসে একটা জিনিস, কলাম। এখানে বিভিন্নভাবে কলামগুলো ভেঙে চুরে এরা দেখাচ্ছে আর কি। এদের মধ্যে আমি যেটা আপনাদের বলবো, এত ঝামেলা দেওয়ার দরকার নেই, আপনি সিম্পলি চিন্তা ভাবনা করেন। হ্যাঁ, এখানে দেখেন এরা কি করছে, একটা রো, এটা খেয়াল করেন একটু এইদিকে। হ্যাঁ, এখানে এটা একটা কি রো, এই রোর মধ্যে বলা যাচ্ছে কি কল ফর দ্যাট মিন্স কি একটা রোতে যদি আমরা করে থাকে 12টা, ওটা নিচে কয়টা, 8টা, তাহলে 4টা ফাঁকা আছে না এখানে, তাহলে এর সাথে এরকম দেখাবে, এখানে ফাঁকা দেখাবে। কিন্তু আপনি চাচ্ছেন এটা আপনি দিবেন না, এটা ফাঁকাই থাকবে। ওকে, আবার চাচ্ছেন এই দুইটা ব্লক আপনার এই স্ক্রিনের কি মাঝে এসে বসে পড়ে, অনেকটা কি এরকম দাবি দেওয়া, বুঝতে পারতেছেন? আপনার 8টা আছে, সরি 12টা ব্লক আছে, 12টা কলম আছে ঠিকই, কিন্তু সে নিবে কি 8টা, আর 4টা সে নিবে না, হয় প্রয়োজন নাই বা ইচ্ছা করতেছে না, কিন্তু সে চাচ্ছে হচ্ছে কি এইখানের যে ব্লক দুইটা আছে বা 8টা যে কি সেল আছে এগুলো থাকবে কোথায়, স্ক্রিনের মাঝখান বরাবর। তাহলে এটা কিভাবে করতে পারি আমরা, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, রাইট। যেহেতু রোর ভিতরে কি আছে, ফ্ল্যাক্স, যেহেতু রোর ভিতরে ফ্ল্যাক্স আছে, তাহলে আপনি জাস্টিফাই কন্টেন্ট দিয়ে এগুলো নিয়ে আসতে পারেন, বিকজ অফ এগুলা সবই কি ব্লকগুলো রোয়ের কি চাইল্ড, রোয়ের চাইল্ড। এখন জাস্টিফাই কন্টেন্টটা কোথায় লিখবো আমরা, প্যারেন্টস এর মধ্যে। কোথায় লিখবো, যেটার মধ্যে রো আছে সেটার মধ্যে লিখবো, যেটার মধ্যে রো আছে সেটার মধ্যে লিখবো। হ্যাঁ, এই দুটো ব্লক যে রোতে আছে। হ্যাঁ হ্যাঁ, এবার দেখেন এইটা লিখার জন্য সিএসএস দেওয়া লাগবে না, ওটা বলতেছে কি আপনাকে, আপনি লিখেন কি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, শেষ, বাদ বাকি কাজ ভিতরে কোটারে করে লাগছে, শেষে নিয়ে আসবেন জাস্টিফাই কন্টেন্ট কি এন্ড। এবার হচ্ছে যে ওই ফাঁকা ফাঁকা দিবেন, ফাঁকা ফাঁকা দিবেন, তিন রকম ফাঁকা হয় আমরা জানি। একরকম ফাঁকাতে কি হয় বলেন তো, কাজ বলেন, কাজ একরকম ফাঁকাতে হয় কি সব দিকে সমপরিমাণ ফাঁকা দেয়। হ্যাঁ, আর এক রকম ফাঁকার মধ্যে দুইটার দুই পাশে ফেলে দিয়ে বাইগুলোকে মাঝে সমপরিমাণ জায়গা দেয়। হ্যাঁ, আরেকটা হচ্ছে কি হয় দুই দিকে কম জায়গা থাকে, আবার মাঝে কি বেশি জায়গা থাকে, এরকম। তো এগুলো একটা বলে কি অ্যারাউন্ড, একটা কি স্পেসিফিকলি, একটা হচ্ছে কি বিটুইন, এরকম। এগুলোর জন্য কোনটার কি ধরনের ফাঁকা এগুলো আমরা আগে দেখছি, এখন না বুঝলে আবার টেস্ট করে করে দেখতে পারেন। তবে এগুলোর জন্য আপনারা সিএসএস কোড ওরা বলছে লিখতে হবে না, কি জন্য ওরা রো এর সাথে ইউজ করে দিয়েছে কি জাস্টিফাই কন্টেন্ট অ্যারাউন্ড, জাস্টিফাই কন্টেন্ট কি বিটুইন, জাস্টিফাই কন্টেন্ট ইভেনলি। খেয়াল থাকবে, না না একই কাজ করে না, ভিন্ন আছে, একটু চেঞ্জ আছে। এখন শুনেন, এবার ধরেন আপনি এখানে কি 4 4 4 নিলেন, তাহলে 8 হয়ে গেল, 8টা কি সরি 12 হয়ে গেল। হ্যাঁ, 12 হয়ে গেল, তাহলে আমার ব্লকগুলো 12টা গ্রিড নিয়ে কিন্তু অকুপাইড হয়ে গেছে না, এখানে আটকে গেছে না, ফিক্সড হয়ে গেছে না। ওকে, এখন কোনোভাবে ব্লকগুলো ডানে বামে সরার সুযোগ আছে, সুযোগ না, তাহলে সারাদিন এগুলো দিলে লাভ হবে। সো এগুলো একটু খেয়াল করে ইউজ করতে হবে। হ্যাঁ, তো এখানে আমরা একটা ভুল করি, অনেক সময় ব্লকের কথা ভুলে যাই আমরা, যখন ধরেন টেক্সটটা আছে মাঝখানে, তো আমাদের মনে হয় যে এটা কি জাস্টিফাই কন্টেন্ট দিচ্ছি, এটা আসছে না এখানে এদিকে। তো কোনটা টেক্সট কোনটা ব্লক আমাদের একটু কি মানে কোনটা কন্টেন্ট কোনটা ব্লক একটু এগুলা মানে খেয়াল রাখতে হবে, আপনাদের তো বুঝে নেই ডেফিনেটলি, বাট একটু কি খেয়াল রাখতে হবে। এরপরে আমরা এখানে আসি ফ্লেক্স র্যাপিং এর বিষয়ে আমরা অলরেডি জানি, তবে এটা বিষয় একটা হলো যে আপনারা ঝামেলা করবেন না, সো এটা আমি স্কিপ করে গেলাম। তো এটা অলরেডি আমরা ক্লিয়ার যে বিভিন্ন স্ক্রিনে কিভাবে তার আমরা কি ব্লকগুলো ডিস্ট্রিবিউট করতে পারতেছি বা হচ্ছে কি কলামগুলো ডিস্ট্রিবিউট করতে পারতেছি। হ্যাঁ, এরপর অর্ডারিংটা আমরা কি ক্লিয়ার। হ্যাঁ, এখানে অর্ডারিং এর হচ্ছে যে অন্য ফর্মুলা ইউজ করতে পারে ওরা, এখানে কমপ্লেক্স হতে পারে, সেটা তো সেদিকে যাওয়ার দরকার নাই। আমি যে অর্ডারিংটা দেখাচ্ছি আপনাদেরকে দেখাইছি ওটা আপনারা ফলো করবেন, যে হচ্ছে কি যতগুলো চাইল্ড থাকবে সবগুলো চাইল্ডকে আপনি স্ক্রিন ওয়াইজ ব্রেক পয়েন্ট ওয়াইজ অর্ডারিংগুলো আপনি কি মেনশন করে দিবেন। যদি 6টা থাকে 6টার মধ্যে সবগুলোর মধ্যে আপনি কি করেন মেনশন করে দিবেন, তাহলে অর্ডারিং নিয়ে আর কোনো কি ঝামেলা হবে না। তো এখানে ওরা একটা শর্টকাটে একটা জিনিস দেখাচ্ছে, এটা হচ্ছে অর্ডার ফার্স্ট এন্ড অর্ডার লাস্ট। এমন যদি হয় যে আপনার কি অনেকগুলা আপনার কি ধর 3টাই হতে পারে বা 300টা হতে পারে, যতগুলো থাকতে কেন অনেকগুলো ব্লক থাকতে পারে বা চাইল্ড থাকতে পারে, শুধুমাত্র লাস্ট আর ফার্স্টের মধ্যে কি এক্সচেঞ্জ হবে, অন্যগুলো তার জায়গায় থাকবে। এরকম যদি হয় তাহলে শর্টকাটে আপনি কি অর্ডার ফার্স্ট এন্ড অর্ডার লাস্ট ইউজ করতে পারেন। আবার এগুলোর জন্য আবার ব্রেক পয়েন্ট ইউজ করতে পারেন, যে বিভিন্ন ব্রেক পয়েন্ট, যে এসএমএ কেমন হবে, ধরেন আপনার এসএমএ থাকলে একরকম, আবার এমডিএ থাকলে এরকম, তাহলে এই অর্ডার ফার্স্ট অর্ডার লাস্টের সাথে এখানে যেভাবে আমরা কি ব্রেক পয়েন্ট ইউজ করছি এই ব্রেক পয়েন্টগুলো আপনারা ইউজ করতে পারেন। অর্ডার ফার্স্ট অর্ডার লাস্ট বুঝি নাই, যেই ব্লকগুলো একই রুটে থাকবে সেইখানে হ্যাঁ হ্যাঁ, এগুলো রো এর বাইরে কোনো হিসাব নাই,
রো এর বাইরে কিছু চিনবে না। মনে করেন যে আমার এখানে দুইটা রো আছে, হুম। একটা হচ্ছে অর্ডার ফার্স্ট করে উপরের রোতে নিয়ে যাবো, তাহলে টেবিল ইউজ করেন। আচ্ছা, এবার এখানে আসেন, এটা একটা ইম্পর্টেন্ট টপিক, এটা কভার করতে পারলে আমাদের শেষ। এখানে দেখেন, এই যে এখানে একটা তার ইচ্ছা হয়েছিল যে শুধুমাত্র কি দুইটা ব্লগ নেবে এবং দুইটা ব্লগের মধ্যে সে কি 8টা গ্রিড নেবে আর 4টা কি ফাঁকা ছেড়ে দিবে। তো সে তো অনেক ইচ্ছা পূরণ করলো, কিন্তু এখানে আরেকটা ইচ্ছা হচ্ছে তার যে এটার এখানে রাখবে আর এটারে কি এখানে নিয়ে যাবে, মাঝখানে সে কি ফাঁকা দিয়ে দেবে, একদম পুরোপুরি ফাঁকা দিয়ে দিবে। ইচ্ছে এরকম হতে পারে না? তাহলে আপনি তখন বলতে পারেন যে আমি কি জাস্টিফাই স্পেস বিটুইন আমরা ইউজ করবো, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন ইউজ করবেন। হ্যাঁ, কই এটা কই, এই যে এটা ইউজ করবেন, জাস্টিফাই কন্টেন্ট বিটুইনটা ইউজ করবেন। ওকে, এবার তার ইচ্ছা হচ্ছে এটা এখানেই থাকবে। এখানে যে ফাঁকাটা আছে না, এখানে কয়টা গ্রিড ফাঁকা আছে? 4টা। এই 4টার 2 এই ব্লকের আগে বসবে এখানে এসে, আর 2 এখানে বসবে। এবার বুঝেন ঘটনা, তার দাবি দাওয়া বুঝতেছেন? এখানে টোটাল কি 12টা গ্রিড, 2টা ব্লক, সে 2টা ব্লকে 8টা গ্রিড নিল আর 4টা গ্রিড ফাঁকা আছে এখানে। এখন সে দাবি জানাচ্ছে হচ্ছে যে এই 4টা গ্রিড শুধু এটার সাথে কি ভাগাভাগি হবে, এটার সাথে না, এই ব্লকের সাথে ভাগাভাগি কি করবে, 2টা দিবে কি এর আগে, 2টা দিবে হচ্ছে কি এর পরে, শুধু একটাকে সেন্টার করতে হবে, তাও কি এর রেফারেন্স করা যাবে, মানে অ্যালাইন আইটেম, মানে অপেক্ষা করুন দাঁড়ান, প্রবলেমটা বুঝতে পারছি আমরা সবাই? আচ্ছা, ওকে ফাইন। এবারে লজিকটা মানে সিস্টেমটা বুঝেন কিভাবে করতে হয়। এই যে ফাঁকা গ্রিড, ফাঁকা স্পেস, এটাকে বলা হয় অফসেট। ফাঁকা স্পেসকে কি বলা হয়? অফসেট। হ্যাঁ, কারণ এখানে তাহলে অফসেট কত আছে বলুন তো? অফসেট 4। আর আমি যদি অফসেট 2 যদি একে দিয়ে দিই, তাহলে অলরেডি এর আগে কি 2 যে বসে যাবে, আর 2 এখানে থাকলোই। অনেকটা মার্জিন অর্ডার মতো, খেয়াল আছে? মার্জিন অর্ডার ধরে কি হয়, ধরেন এটা ধরেন 100%, আমি এটা বললাম কি তুমি 50%, আর 50% খালি আছে। মার্জিন অর্ডার করলে কি হয়, সমান দিকে ভাগ হয়ে অর্ধেক এর আগে যেয়ে বসে আর অর্ধেক তার কি জায়গাতেই থাকে। এটা আমরা ইউজ করছি না? এই ওই যে মার্জিন অর্ডার যে ফাঁকার যে কাজটা, এটা এখন করতেছে কে? অফসেট। আর আমি যদি বলি হচ্ছে কি অফসেট এখানে কত 4, আমি যদি এই চাইল্ডটাকে ফ্লেক্সের চাইল্ড তাকে আমি যদি বলে দেই যে অফসেট 4, তাহলে এই ফাঁকাটা তার আগে এসে কি বসে যাবে, অর্থাৎ এটার মধ্যে যে পরিমাণ অফসেট আপনি দিবেন সেই পরিমাণ অফসেট এর আগে যেয়ে কি বসে যাবে। অফসেট মানে ফাঁকা, তার মানে ফাঁকাটা তার আগে যেয়ে কি বসে যাবে। লজিক বোঝা যাচ্ছে? আচ্ছা, এবার দেখেন আমি যে এখানে আসলাম, হ্যাঁ এখানে, ওকে আমরা বোঝানোর জন্য আসলাম এখানে। ধরেন আমার এখানে হচ্ছে যে কি অলওয়েজ এসএমএ থাকলো, হ্যাঁ এসএমএ ধরেন এখানে, ওকে ওদের মধ্যে জিনিসটা করি দেখেন, এখানে দিলাম 4, এখানে দিলাম 4, তাহলে আমার এখানে কি আর 4টা সেল বা 4টা গ্রিড ফাঁকা আছে না আমার, নাকি? জনগণ একটা প্লিজ দিয়ে খেয়াল করেন, হ্যাঁ কথাটা পরে এটা ফাঁকা আছে। এবার এখানে যদি আমি জাস্টিফাই স্পেস বিটুইন ইউজ করে তাহলে অন্য হিসাব, বাট আমি ওরকম চাচ্ছি না। আমি চাচ্ছি হচ্ছে যে এই ফাঁকাটা এই ব্লকের একদম আগে চলে আসবে। হ্যাঁ, কি দিয়ে? অফসেট দিয়ে। কি দিয়ে? অফসেট দিয়ে। তাহলে হচ্ছে যে ব্লকটার সাথে ফাঁকা নিয়ে কাজ হবে সেই ব্লকটার কাছে আপনি যাবেন, সেটা কে? সেটা হচ্ছে কি এটা। আগে ব্লক আপনারা চুজ করতে হবে, তারপর আপনি এখানে লিখে দেবেন কি অফসেট 4, মানে এখানে যে ফাঁকাটা আছে আমি পুরোটাই চাচ্ছি আমি, বুঝছে? ওকে ফাইন। এবার হচ্ছে যে শুনেন, কোনোভাবে করা যায় না, এভাবে করতে হবে। শুনেন, এবার হচ্ছে যে ধরেন অ্যালাইন সেলফ মানে যে আইটেমটাকে আলাদা করে অ্যালাইন সেলফ এন্ড বা অ্যালাইন, এটা ক্লিয়ার? এরপর ধরেন হচ্ছে যে আমি চাচ্ছি কি এই ফাঁকাটা শুধু 2টা এর আগে আসবে, তাহলে আমরা এখানে কি লিখবো তখন? অফসেট 2। ক্লিয়ার এটা? আচ্ছা, এবার আমরা স্ক্রিন সাইজ অনুযায়ী আসি, মানে ব্রেক পয়েন্ট অনুযায়ী আসি। এখানে আমি এইভাবে চাইবো, এখন ধরেন এটা হলো কি এমডি, এটা এমডি, হ্যাঁ ওকে ফাইন। তার এখানে কি এসএম ছিল না? এই 3 করে দিচ্ছি এখানে।
ইমেমের দম বন্ধ হয়ে যাচ্ছে বুঝছেন। চার্জের কোনো আচ্ছা তাহলে দেখেন এখানে আমরা হচ্ছে এমপিতে আসি, এরকম অবস্থা। হ্যাঁ আমি চাচ্ছি এটা একবারে কি এখানে নিয়ে আসবো, এই জায়গার মধ্যে। তার মানে কি এখানে সামনে ফাঁকা থাকবে, আবার কি পরে ফাঁকা থাকবে। এখন ফাঁকা আছে কত আমার এখানে, অ্যাকচুয়ালি অফসেট আছে কত, 8 অফসেট আছে হচ্ছে কি, আচ্ছা 6 আছে। ওকে ফাইন, অফসেট আছে কত 6, এমডি স্ক্রিনে আছে আমরা, সরি ওদের 6। তাহলে আমি যেটা করতে পারি এখানে বলতে পারি কি অফসেট কত, 3 ফাঁকা আছে কত 6। তাহলে আমি 3 দিলে তো এটা আগে চলে আসতেছে নাকি, ঘটনা বুঝেন কিন্তু আমি জানি না আপনি জানেন না কি 3 হবে মানে মাঝখানে আনতে হবে 3 হবে ওই পাশে কার মধ্যে দিব বলুন তো, এটার মধ্যে দিব না এটার মধ্যে দিব, দ্বিতীয়টার মধ্যে কোডকে ঠিক আছে দেখেন তো। মনে হয় দ্বিতীয়টা হ্যাঁ রাইট, এই যে যাক এবার দেন ঠিক আছে, নাইস, কোনো প্যারা নাই গেল। এবার আমরা হচ্ছে যে একটু কি এসএমএ আসে, প্রথমটা দিলে কি দিত না, দুইটা সরে আসতো না? না না প্রথমটা দিলে মানে যেটাই দিব ওটার সাথে অফসেট ফাঁকা কাজ করবে, এটাতে দিলে এটার সাথে ফাঁকা একটা কাজ করবে, এটাতে দিলে এটাতে ফাঁকা কাজ করবে। নরমালি এটার সাথে তো মারামারি করার দরকার নেই, যার সাথে ফাঁকা আছে তার সাথে হিসাব নিকাশগুলো হবে আর কি। আচ্ছা এবার আমরা একটু এসএমএ আসি, এসএমএ আসলাম আর বলতেছে যে হচ্ছে কি এসএমএ 4 করে বাচ্চা, তাহলে ফাঁকা আছে কত আর 4, 12 নিয়ে চিন্তা করলে তো হবে না, 4 8 আর ফাঁকা আছে কত 4। আর আমি চাচ্ছি 4 ফাঁকাটা পুরোটাই তার আগে দিয়ে দিব, 4 ফাঁকাটা কি পুরোটাই তার আগে দিয়ে দিব। হ্যাঁ নাহলে দেখেন খারাপ লাগছে, এটা 3 পাইছে এখানে 1 পাইছে, খারাপ লাগছে দেখতে। এটা পুরোটা এখানে থাকলে তাহলে ভালো লাগবে। তখন আমরা এটা কি করতে পারি এখানে, আবার এখানে এসে বলে দিব হচ্ছে কি অফসেট কত 4, কিন্তু এখানে তো ব্রেক পয়েন্ট মেনশন নাই, তাহলে কোনটা কাজ করবে, তাহলে ডেফিনেটলি এটা কাজ করে যাবে, এটা তো আর কাজ করবে না। তখন আবার আমরা কি করবো, এখানে ব্রেক পয়েন্টগুলো বলে দেব। ওকে ওকে যে তাহলে তুমি কি করবা, অফসেটে আসলে যে স্যার ফাঁকা আছে ওই 4টা তুমি এটার আগে দিয়ে দিবা, আর এন্ট্রিতে গেলে যে কি কত ফাঁকা আছে 6 ফাঁকা আছে, সেই 6-এর 3 তুমি আগে দিয়ে দিবা। লজিক বুঝতে পারতেছেন, মানে সব অ্যাকচুয়ালি কি এই ব্রেক পয়েন্টগুলো সব ঘটনাগুলো সুন্দর সুন্দর ঘটনাগুলো ঘটাই দিচ্ছে অ্যাকচুয়ালি। এই দেখেন মানে এত সুন্দর করে রাসিমগুলো ওটা ম্যাচ করে রাখছে, আপনি জাস্ট যদি এটা বুঝতে পারেন তাহলে আর কোনো কি প্যারা নাই লাইফে, বুঝছেন। ওকে আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারতেছেন। দেন অফসেটের বিষয়ে ওরা এরকম সুন্দর করে বলে রাখছে, তো আমরা কোডে গেলে আমার কাছে অনেক সময় এটাকে কমপ্লেক্স মনে হয়, দ্যাটস ওয়াই আমি সুন্দর করে জিনিসটা আপনাদের সাথে রিডিউস করাই দিলাম। ওকে অফসেটের লজিকটা কি ভিসুয়াল সিএসএস মার্জিন। ওকে ওকে তাহলে আপনারা একটু সুন্দর করে একটা ব্রেক নিয়ে নেন, বেশি সময় নিয়েন না, ব্রেকের পরে আসেন তাহলে আর কি করা যায় আমরা দেখতেছেন। এখানে আমাদের হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট আমরা দেখলাম না, জাস্টিফাই কন্টেন্টটা। আচ্ছা জাস্টিফাই কন্টেন্টের আরেকটা বিপরীত আছে, সেটা হচ্ছে কি অ্যালাইন আইটেমস, যেটা হচ্ছে কি ক্রস অক্ষে কাজ করে, সেটা বুটস্ট্র্যাপ নিজে নিজে করে ফেলতে পারে। হ্যাঁ দেখেন এখন অ্যালাইন আইটেমস একটা শর্ত আছে, শর্তটা এটা বুঝেন, এটা আমরা বুঝি, তারপর আমি একটু মেনশন করতেছি। ধরেন আপনার হচ্ছে এটা একটা প্যারেন্ট, ফ্লেক্স প্যারেন্ট, প্যারেন্টের ভিতরে এইগুলা কিছু চাইল্ড আছে। হ্যাঁ এটা ডিরেকশন কোন দিকে বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি বলুন তো, এটা কি রো ওয়াইজ আছে না কলাম ওয়াইজ আছে, বোঝার কোনো উপায় আছে? আমার কাছে কোনো উপায় নেই অ্যাকচুয়ালি বোঝার। এই ডিরেকশনগুলা এই যে বাচ্চা দুইটা প্যারেন্টের, এটা কি রো ওয়াইজ আছে না কলাম ওয়াইজ আছে? এটা রো ওয়াইজ থাকতে পারে, কেমনে বুঝছেন রো ওয়াইজ? আমার সিস্টেমে আছে, এটা তো মিডলে আছে, এটা কি এই দিকে আছে রো ওয়াইজ না কলাম ওয়াইজ, কোনো বোঝার উপায় নেই। আর আপনারা তখন দেখতে হবে যে কি ডিসপ্লে ব্লক কিনা এত খুশি হয়ে যায় তাড়াতাড়ি করে সবাই, ঘটনা বুঝেন। এটা একটা ফ্ল্যাক্স প্যারেন্ট, তার ভিতরে কি দুইটা চাইল্ড। আমার প্রশ্ন হচ্ছে চাইল্ডের ডিরেকশন কি রো ওয়াইজ না কলাম ওয়াইজ? কিভাবে বুঝছেন কলাম ওয়াইজ? এটা তো সেন্টার পজিশনে আছে, সব দিক থেকে সেন্টার পজিশনে আছে, দুটো একসাথে দিলে মনে হয় সাইজে আবার দুইটা আবার আছে কি টপ বটম থেকে সেন্টার আছে, লেফট রাইট থেকে কি অনেকটা সেন্টারে আছে। অ্যাকচুয়ালি বোঝার কোনো উপায় নেই। আচ্ছা ওকে ফাইন, আমি এখানে বলে দিলাম হচ্ছে কি ফ্ল্যাক্স ডিরেকশন কলাম। এবার কি ওয়াইজ আছে কলাম কলামটা তো নিচে নিচে থাকার কথা, থাকবে না, আটকে দিছি। যেটা সব দেখা আর কোন উপায় আছে? কলম আছে বলে হ্যাঁ
আটকানোর উপায় আছে না, ফ্ল্যাগ স্টার দিয়ে আমি আটকে দিলাম এটারে। প্যারেন্টস যদি বলি কি কলাম তাহলে দুইটার প্যারেন্টস ঠিক আছে, তো আপনারা আমি উইথটা আমি আটকে দিলাম আর কি, এখানে মনে করো নিচে নাম দিলাম না, অনেক ওয়ে আছে না আটকানোর, আচ্ছা মানে সময় দিছি আটকে দিলাম। হ্যাঁ, তখন আবার কি করবেন, আটকানো তো ওয়ে আছে, ফ্ল্যাগ দিয়ে আটকাতে পারবে, দাদা আটকে দিলাম। এরপরে কি করবেন আবার, এখন কোন দিকে আছে এটা আপনি বলেন। যেদিকে বলবেন সেদিকেই আছে বাইরে কোনো জায়গা নাই। আচ্ছা এদিকে বলবেন ওইদিকে। হ্যাঁ, ধরা হচ্ছে যে আমি আচ্ছা যে এতক্ষণ লাইনে আসছেন, দেখেন প্রবলেমটা বুঝেন। আমরা হচ্ছে কি করলাম, এখানে ফ্ল্যাগ ডিরেকশন বলে দিলাম কি কলাম, তাহলে এখন এটা মেন ডিরেকশন কোনটা, কলাম, রাইট। আচ্ছা, এখন মেন ডিরেকশন অনুযায়ী এগুলোকে যদি ডিস্ট্রিবিউট করতে চাই কোথায়, টপ টু বটম, তাহলে আমাদের ইউজ করতে হবে কি জাস্টিফাই কন্টেন্ট, আমরা জানি। আর বিপরীত দিকে ইউজ করতে হবে কি অ্যালাইন আইটেমস। আর যদি হচ্ছে কি এখানে হয় কি ফ্ল্যাগ ডিরেকশন কি রো, তাহলে লেফট রাইটে যদি আমরা জাস্ট ইয়া করতে চাই তাহলে ইউজ করতে হবে কি জাস্টিফাই কন্টেন্ট কি, আর লেফট টপ বটম হলে অ্যালাইন আইটেমস। এটা এই লজিকটাতে বুঝি আমরা। এখানে আরেকটা লজিক হচ্ছে, ধরেন আমরা হচ্ছে যে বিপরীত দিকে, ধরেন এদিকেই, হ্যাঁ টপ বটমের দিকে আমরা এই বাচ্চাগুলোকে অ্যালাইনমেন্ট করব, এখন ইউজ করতে হবে কি অ্যালাইন আইটেমস। এখানে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে ইমাম প্রথমে বলছিল যে কি প্যারেন্টের তুলনায় চাইল্ডের হাইট কি হইতে হবে, কম হইতে হবে। প্যারেন্টের তুলনায় চাইল্ডের হাইট কম হইতে হবে। যদি প্যারেন্টের তুলনায় চাইল্ডের হাইট যদি কম না হয়, তার জন্য টপ বটম অ্যাকচুয়ালি থাকবে, আছে আসলে। ধরেন চাইল্ডটা যদি কি এরকম বড়ই হয়, এই চাইল্ডের জন্য অ্যাকচুয়ালি আসলে টপ বটম নাই, সে পুরোপুরি প্যারেন্টের সাথে কি ফিট হয়ে আছে। এটাই জন্য বলা, এখানে একটা লজিক আছে, ওটা বুটস্ট্র্যাপ দিচ্ছে যে আপনার যে প্যারেন্ট তার ভিতরে যদি কি থাকে, কিছু চাইল্ড থাকে, আপনি যদি টপ বটমে তাদেরকে কি মুভ করাতে চান, চাইল্ডগুলোকে সবগুলোকে একসাথে, তাহলে আপনি ইউজ করতে পারেন কি অ্যালাইন আইটেম স্টার্ট টপে যাবে, অ্যালাইন আইটেম সেন্টার মাঝে আসবে, অ্যালাইন আইটেম এন্ড শেষে আসবে। কিন্তু খেয়াল রাখতে হবে কি চাইল্ডের হাইট প্যারেন্টের তুলনায় কম হতে হবে। যদি প্যারেন্ট আর চাইল্ড যদি একই সমান লম্বা হয়, তাহলে এই ঘটনাটা ঘটবে না। এই ক্ষেত্রে আমরা ভুল করবো কোথায়, ধরেন আমার কন্টেন্ট আছে, কন্টেন্টের সাথে ব্লকটা আমরা প্যাঁচে ফেলি, তখন দেখা যাচ্ছে কন্টেন্ট আছে মাঝখানে, আমি এই অ্যালাইন দিয়ে বলি ইন দিয়ে বলছি, সেটা নিচে কেন নামতেছে না, অ্যাকচুয়ালি সে তো কি ব্লকের কারণে এটা আটকে গেছে এটা। ওকে, আচ্ছা এবার এখানে একটু আসেন। হ্যাঁ, এবার হচ্ছে যে ওই ইমামের হচ্ছে যে ফেভারিট জিনিস যেটা নিয়ে বারবার বলতেছিল যে সেলফ 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 সেলফ। হ্যাঁ, সেলফ নিয়ে আবার কথা বলতে, সেলফ ইউজ হবে কার জন্য, আমরা একটু আগে দেখছিলাম, আপনি নিশ্চয় খেয়াল আছে, এই সেলফ ইউজ হবে হচ্ছে কার জন্য দেখেন তো, চাইল্ড চিলড্রেন, ফ্ল্যাক্সের চিলড্রেনের জন্য, ফ্ল্যাক্সের চিলড্রেনের জন্য। হ্যাঁ, আচ্ছা এবার ওটাই ওরা বলতেছে, দেখেন এটা হচ্ছে কি রো হচ্ছে কি ফ্ল্যাক্স। এবার এখানে তিনটা বাচ্চা আছে আলাদা আলাদা করে। হ্যাঁ, এই বাচ্চাগুলো কিন্তু কি হইতে হবে, প্যারেন্টের তুলনায় কি হইতে হবে, এদিক দিয়েও ছোট হইতে হবে বা এদিক দিয়েও কি ছোট হইতে হবে, মানে যেদিকে যখন নিবেন আর কি। আপাতত তারা হচ্ছে যে কোন দিকে নিচ্ছে দেখেন তো, সেন্টার, তার মানে কি টপ বটম থেকে সেন্টারে আসছে, তার মানে কি এটা কি টপ বটমে বোঝাচ্ছে, টপ বটম সেলফটা টপ বটমে আসতেছে। তার মানে এখন প্যারেন্ট যদি কি চাইলে সমান হয়, তাহলে আবার এটা কি করবে, আবার চাইল্ড প্যারেন্ট সমান করবে, বলছে কি অ্যালায়েন্স সেলফ স্টার্ট, তাহলে সে যদি প্যারেন্ট বড় হয় চাইল্ডের তুলনায় সে উপরে চলে যাবে। আবার যদি বলে কি অ্যালায়েন্স সেলফ সেন্টার, চাইল্ড যদি কি প্যারেন্টের তুলনায় ছোট হয়, তাহলে সে কি মাঝখানে আসবে, সেন্টারে আসবে বা মিডলে আসবে। আর যদি বলা কি অ্যালায়েন্স সেলফ এন্ড, তাহলে সে কি বটমে চলে আসবে। অ্যালাইন্স এই পাশে মানে হচ্ছে ডানে বামে নেবেন, ভার্টিক্যালি ডানে বামে নিতে হলে এগুলো ইউজ করবেন, হরিজন্টালি নিতে হলে তো আপনার যে কন্টেন্ট সেলফ ইউজ করেন যেমন একটু বুঝছেন। ওকে, তাহলে ব্রেক দেখেন, যে এখানে একটা অপশন আছে গাটার্স। হ্যাঁ, গাটার্স নিয়ে আমরা কিন্তু কালকে অলরেডি বুঝে গেছি গাটার্সটাই। গাটার মানে হচ্ছে কি গ্যাপ, গাটার মানে হচ্ছে কি গ্যাপ। কোথায় গ্যাপ, এই যে দুইটা ব্লকের মাঝখানে যে গ্যাপটা সেটা হচ্ছে কি গাটার। হ্যাঁ, এই গাটারটা আপনার হচ্ছে যে বেশি হতে পারে কমও হতে পারে। হ্যাঁ, আমরা চাইলে এটা কি রিডিউস করতে পারি, চাইলে এটা আবার কি ইনক্রিজ করতে পারি। ওকে, কিভাবে করা হয় একটু দেখেন, যে এখানে একটা অপশন আছে গাটার্স, মানে এরা একদম এত ইজি করে দিয়েছে আসলে ব্যাপারগুলা, মানে পুরো ম্যাজিকের মতো। হ্যাঁ, এখানে দেখেন একটা হলো যে আপনার সিলেক্টর ইউজ করছে, নাম হচ্ছে কি জি, জি ইকুয়াল টু হচ্ছে কি গাটার, জি ইকুয়াল টু গাটার, গাটার মানে হচ্ছে কি মনে রাখবেন গ্যাপ। আর এক্স ওয়াই মানে আমরা বুঝি, এক্স মানে কি ডানে বামে, আর ওয়াই মানে হচ্ছে কি উপরে নিচে। আর হচ্ছে বুটস্ট্র্যাপ ওদের এই সিস্টেমের মধ্যে অনেকগুলো হচ্ছে মেজারমেন্ট ইউজ করছে, যেগুলোর রেশিও হচ্ছে 0 থেকে 5 পর্যন্ত, মানে নিচের দিকে 0 পর্যন্ত আসতে পারে, উপরের দিকে এটা বাড়তে বাড়তে কি 5 পর্যন্ত যেতে পারে। তার মানে হচ্ছে ধরেন ওরা দেয় নাই,
এই ধরেন হচ্ছে যে এখানে যদি বলা হয় কি G0 তার মানে কোনো কি গ্যাপ নাই, G1 তার মানে আমার হরিজন্টালি আছে ভার্টিক্যালি গ্যাপ আছে, G2 G3 G4 G5 পর্যন্ত গ্যাপটা সে দিবে। যদি বলা হয় Gx তাহলে হরিজন্টালি গ্যাপটা দিচ্ছে, কত দিবে 0 নাকি অন্য 5 পর্যন্ত কিছু সেটা মেনশন করতে পারবেন। আর যদি বলেন যে কি y তাহলে কি ভার্টিক্যালি গ্যাপটা হবে। তবে এটা ইউজ করতেছে কার ভিতরে দেখেন তো, রো যেটার মধ্যে আছে সেই ব্লগে সেটাতে। হ্যাঁ, এগুলা চিলড্রেনের মধ্যে ইউজ করলে কাজ করবে না। x কি হরিজন্টাল, x টা হরিজন্টালি না? সেটাই তো বললাম। কই আচ্ছা আচ্ছা, আমি কিন্তু হরিজন্টালি বলছি। হ্যাঁ আসেন, তাহলে এটা জি যে কাটার গ্যাপ এটা কিসের মধ্যে ইউজ করবেন? এইভাবে মনে রাখতে পারেন। আবার সব ভাষা হচ্ছে রো যেটার মধ্যে ইউজ করছেন তার পাশে, এটা খেয়াল রাখবেন। হ্যাঁ, এবার দেখেন কি কি একটা দাদা একটা বাবা। হ্যাঁ, তো সহজ কথা হচ্ছে কি ওই যে রো যেখানে আছে সেখানে আপনি ইউজ করবেন। এবার এই আমাদের গ্যাপ আছে না, গ্যাপ 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 গ্যাপ। এবার দেখেন এই যে আমার এই যে এই বাচ্চাগুলোর বাবা রো, তার কাছে যদি বলি কি G0 তাহলে দেখবেন যে তার কাপ মাঝে আর কোনো ফাঁকা নাই, এটা তো ধ্বংস হয়ে গেছে। ও আচ্ছা, এখানে কিছু কায়া ছিল, খুশি হওয়ার কিছু নাই। দেখেন আমরা ঠিক করে দিচ্ছি। ওকে, বার কভার হয়ে গেল, কোনো অফসেট থাকবে না উপরে উঠলে, দরকার নেই। আচ্ছা ওকে, ফাঁকা আছে কোনো এখানে নাই। আর যদি বলে হচ্ছে কি G5 দেখবেন যে অনেক বেশি ফাঁকা আছে এখানে এখানে সব দিকে। নিচে তো এটা ভেঙে নিতে আসলে আর যদি মেশিন না করা হয় তাহলে হচ্ছে বাই ডিফল্ট 0.755 বোথ সাইডে মিলে 1.50 হয়। ক্লিয়ার সবাই? ওকে ফাইন। এটা আবার Gx মনে দিতে পারেন, Gx তো এটা তো ভাইয়া বুটস্ট্র্যাপের বাই ডিফল্ট। তো আমি তো বুটস্ট্র্যাপের কথাই বলতেছি। মানে মানে সিএসএস তো এরকম বাই ডিফল্ট নাই, সিএসএস এর কিছু নাই। হ্যাঁ সেটাই। সিএসএস এর কিছুই নাই। এই আমি কি সিএসএস নিয়ে কথা বলতেছি বলেন তো আপনারা? না ভাইয়া আমি নিজে বোঝার জন্য বলতেছি আগে আপনারা। It's just a question ভাইয়া। না আমিও তো বুঝছি এটা কোন, আমি তো উত্তর দিছি। আচ্ছা এতটুকু তো ক্লিয়ার তাহলে আমরা। হ্যাঁ, তাহলে দেখেন আমাদের হচ্ছে যে সুন্দর করে আমরা কি বুঝে গেলাম কিভাবে অ্যাসেসিভ একটা প্যাটার্নকে হতে পারে, কিভাবে কন্টেন্ট নিয়ে আমরা কাজ করতে পারি। কন্টেন্টকে আমরা কি দুই ভাগে ভাগ করছি, এখানে এদের মধ্যে দুই ভাগে ভাগ করছি। এটা কি কন্টেন্টের মধ্যে কিছু রাখছে কি টাইপোগ্রাফি, ইমেজ, টেবিল, ফিগারস, আবার কিছু রাখছে হচ্ছে কার মধ্যে ফর্মের মধ্যে। তো এছাড়া কিন্তু কন্টেন্ট কিন্তু আর বেশি কিছু নাই, আর কভার হয়ে যাচ্ছে এখানে। হ্যাঁ ওকে, ফিগারটার কথা আপনাদের খেয়াল আছে? ফিগার কোন ধরনের এলিমেন্টে বা কোন ধরনের কন্টেন্ট আমরা ইউজ করব? না 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 না, ফিগার ফিগার আরে ফেল, সব ফেল। ফিগার শুনেন গণনা বুঝেন। ধরা হচ্ছে আপনার কাছে কোনো একটা কন্টেন্ট আছে, সেই কন্টেন্টের কাছে একটা ক্যাপশন থাকবে। সেই কন্টেন্টটা আপনার কি ব্লগ কোড বা উক্তিও হতে পারে, সেই কন্টেন্টটা ইমেজও হতে পারে, একটা আইফ্রেম হতে পারে, অডিও হতে পারে, ভিডিও হতে পারে, এরকম। হ্যাঁ, ধরেন ছবিটার একটা ক্যাপশন। হ্যাঁ, এবার এরকম সিনারিও থাকলে নরমালি আমরা কি করি, ধরেন ফিগার নাই তাহলে আমরা কি করতাম, ইমেজ নিতাম, তারপরে একটা পি দিতাম, বেসপেন দিতাম, বাঁধা ফেলতাম। হ্যাঁ, তো এখন সেই ক্ষেত্রে যেটা হয়, ধরেন আমি এটা নর্মালি একটু ভাবেন, জিনিসটা একটা ইমেজিন করেন, ভাবেন ইমেজ পর একটা পি বলে দিলাম হচ্ছে, ধরেন এটা একটা আমাদের শেখ হাসিনা পিএম এর ছবি দিলাম, এখানে লিখে দিলাম কি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। তো এটা দেখতে ঠিক আছে, কিন্তু কোডের দিকে চিন্তা করলে এদের কোনো সম্পর্ক কিন্তু অ্যাকচুয়ালি নাই। দুটো আলাদা আলাদা কন্টেন্ট, আলাদা আলাদা এলিমেন্ট। এটা একটা ইমেজ, এটা একটা কি পি, কমপ্লিট আলাদা এলিমেন্ট। এখন ওই আমাদের তো অ্যাকচুয়ালি সিস্টেমকে বুঝাইতে হবে, ব্রাউজারকে বুঝাইতে হবে, সার্চ ইঞ্জিনকে বুঝাইতে হবে যে কি এই ইমেজটা যেটা সেটারে অ্যাকচুয়ালি হচ্ছে কি ডেসক্রিপশন, ডেফিনেশনটা, ক্যাপশনটা, টাইটেলটা এটা। ওকে, কিভাবে বুঝাইতে পারি? যদি তার একটা প্যারেন্টের ভিতরে থাকে তখন এটার একটু মিনিংফুল হয় বিষয়টা। এবার এরকম একটা প্যারেন্ট হচ্ছে কি ফিগার, একটা প্যারেন্টকে ফিগার, ফিগারের মধ্যে ডিরেক্টলি চলে আসে কি প্রথমে কন্টেন্ট, যে কোনো টাইপের কন্টেন্ট, যদি তাদের ক্যাপশন থাকে তাই সেটা আসে কি ফি ক্যাপশনের ভিতরে। তখন এবার আপনি ভিতরে ক্যাপশনটা লিখে দিবেন। তখন আবার এটা হচ্ছে সার্চ ইঞ্জিন বা গুগল তারা বুঝতে পারে যে অ্যাকচুয়ালি এই পুরো ঘটনায় কি একটা কোনো জিনিসকে ইন্ডিকেট করতেছে, রিপ্রেজেন্ট করতেছে, তার কন্টেন্ট হচ্ছে এটা, তার ক্যাপশন হচ্ছে কি
এটা, বা তার টাইটেল হচ্ছে এটা। আচ্ছা ক্লিয়ার? আর হচ্ছে যে এখানে ক্লাসের জন্য ফিগারের জন্য ফিগার ইউজ করা হয়, ক্যাপশনের জন্য ইউজ করা হয় কি ফিগার ক্যাপশন। এবার সাইড জানি কখন ইউজ করে এরকম কোনো সাইড হচ্ছে যে আপনার এই যে ধরেন এখানে যদি হয়, এটা একটা ধরেন হচ্ছে যে কার একটা ছবি টবি, হ্যাঁ ধরেন কোনো এটা কি ধরনের বলা যায়, ধরেন একটা নিউজে দিলেন, কিন্তু নিউজটা আপনি করেন নাই, নিউজটা করছে ধরেন প্রথম আলো করছে, আমরা যেটা বলছিলাম ওই সেম এক্সাম্পলে দিচ্ছি। তা আপনি সেই ছবিটা এখানে দিলেন, নিচে বলে দিলেন যে কি কাল থেকে বিএনপি ক্ষমতায়, ডেঞ্জারাস নিউজ কিন্তু এটা, হ্যাঁ। তো পরে মনে করেন যে হারুন সাহেব আপনার খুঁজতেছে ঘটনা কি, হ্যাঁ। তো এখন হচ্ছে যে হারুন সাহেবের কাছে বললাম যে ভাই এটা তো আমি করি না, প্রথম আলো করছে, দেখেন প্রথম আলো লিঙ্ক আছে এখানে। তো ওই যে একটা রিসোর্স, সোর্সটা দিতে হচ্ছে কি সাইটেশনের মধ্যে, CIT সাইটেশন। ওই সাইটেশন হচ্ছে যে আপনাদের ট্যাগ হিসেবে ইউজ করতে পারবেন, আবার কি অ্যাট্রিবিউট হিসেবে ইউজ করতে পারবেন। তবে ট্যাগের মধ্যে সরাসরি হচ্ছে কি সোর্সটা বলে দেওয়া যায় না, সোর্স বলতে হবে কিসের মধ্যে, সাইট অ্যাট্রিবিউটের মধ্যে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারবো, ধরো নিশ্চয়ই এরকম হবে, আমি একটা এক্সাম্পলে দেখাচ্ছি আপনাদেরকে। ওরা এটা কেমনে কি করছে, এটা কিরকম কোড আবার, আচ্ছা আমি আসলে এক্সাম্পল বুঝাইতে জন্য নিচ্ছি এখানে, আমি কোনো আউটপুট দেখাবো না আপনাদের। দেখেন এখানে এসে আপনি লিখে দেবেন কি CIT সাইট, এরপর এখানে কি সোর্স বলে দিবেন, ওকে ঘটনা ক্লিয়ার। এবার হচ্ছে এই সোর্সটা কিন্তু আবার দেখা যাবে না এটা, হ্যাঁ। কিন্তু কেউ যদি আপনার এরকম দাওয়াত দিয়ে নিয়ে যায়, তাদেরকে আপনি বলতে পারবেন, অথবা গুগল যখন সার্চ এটারে পড়বে তখন সে বুঝতে পারবে যে এটা অ্যাকচুয়ালি কি এটা এক্সটার্নাল কোনো সোর্স থেকে আপনি এটাকে এখানে নিয়ে আসছেন। ঘটনা ক্লিয়ার? সাইড তো আপনার হচ্ছে একটা এলিমেন্টও আছে, ওটা তো বলছি, ট্যাগও আছে, এটা অ্যাট্রিবিউট আছে, ট্যাগও আছে, অ্যাট্রিবিউট আছে। ট্যাগের কাজ হচ্ছে যে আপনার ওই রিপ্রেজেন্ট করা ক্যাপশনের মতো, ধরো একটা ইমেজটা কিসের সেটা বলে দিচ্ছে সাইটেশন দিয়ে, আর এই সাইট অ্যাট্রিবিউট দিয়ে হচ্ছে যে ও সোর্স বলে দিচ্ছে এটা কোথা থেকে আসতেছে। ক্লিয়ার সবাই? ওকে নেক্সট, তাহলে আমরা একটু এখানে আসি, কম্পোনেন্টসে আসি এখানে একটা। আচ্ছা আমরা বাটন দেখছিলাম না, বাটন তো আশা করি সবাই দেখছেন, খেয়াল আছে, হ্যাঁ, আর খেয়াল না থাকলে সমস্যা নেই। আচ্ছা এরপরে এখানে একটু আসেন প্লিজ, একটু স্ক্রিনে একটু আসেন সবাই, একটু স্ক্রিনে আসেন। আমি চলে আসলাম ইউটিলিটির মধ্যে। ইউটিলিটির মধ্যে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, এগুলো আমরা দেখি, দেখলে আমাদের আরো কিছু কি নলেজ বাড়বে আর কি, হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিংটা আরো ভালো হবে আমাদের। প্রথমে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড নামে একটা জিনিস আছে, ব্যাকগ্রাউন্ড দেখা যায়, ক্লিক পার্টের একটি স্ক্রিনে তাকান, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড মিনস আমরা বুঝি এই ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো কালার ওরা ইউজ করছে, ওদের যে বুটস্ট্র্যাপের যে কালারের যে ভান্ডার আমরা যেটা জানি অলরেডি কি, ধরেন কি কমন গুলো কি প্রাইমারি, সেকেন্ডারি, ডেঞ্জার, ওয়ার্নিং, হ্যাঁ, হোয়াইট, ব্ল্যাক, এগুলো যেগুলো আছে ইনফো, হ্যাঁ, এগুলারে ওরা আগে দিয়ে বলে এসে কি বিজে মানে কি ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ। আর এগুলারে এই যে প্রাইমারি, সেকেন্ডারি এগুলোকে সবার সাথে কাজ করে, সে টেক্সটের সাথে যেভাবে বসে, বর্ডারের সাথেও যে বসে, বাটনের সাথেও বসে, টেবিলের সাথে যেভাবে বসে, শুধু আগে দিয়ে নামটা কি চেঞ্জ হয়ে যায়। তো এই ধরনের সিলেক্টরগুলো আমরা কি বলি, কন্টাক্চুয়াল সিলেক্টর, কন্টাক্চুয়াল ক্লাস বা কন্টাক্চুয়াল সিলেক্টর। এখন এগুলোকে আগে দিচ্ছে, ব্যাকগ্রাউন্ডকে দিয়ে দিচ্ছে, হ্যাঁ। তবে এখানে আবার মনে করেন যে আপনার মনের মতো একটা পাঠিয়ে দেবেন তা হবে না, ওরা যেগুলো দিচ্ছে এগুলো শুধুমাত্র ইউজ করতে পারবো। আবার এগুলো যে কোনো এলিমেন্ট ইউজ করতে পারবেন, পি এর মধ্যে ইউজ করতে পারবেন, আবার চাইলে কি বর্ডের মধ্যে ইউজ করতে পারবেন, ডিপের মধ্যে ইউজ করতে পারবেন, নো প্রবলেম। যদি আপনার এইসব কালার দিয়ে যদি হয়ে যায় তাহলে আপনার সিএসএস তার কি ব্যাকগ্রাউন্ডের জন্য লিখতে হবে, না হলে আবার কাস্টম সিএসএস যেতে হবে, হ্যাঁ, অ্যাজ ইট ইজ। ক্লিয়ার? এটা নিচের দিকে একটু আসি, এখানে আমরা গ্রেডিয়েন্ট দিচ্ছে, গ্রেডিয়েন্ট, যে গ্রেডিয়েন্ট কালারটা অত বেশি ইফেক্ট এখানে ফেলে না, তারপরে দিছে ওরা, যেমন কি দেখেন বিজে প্রাইমারির পাশে লিখে দিচ্ছে কি বিজে গ্রেডিয়েন্টে কি হয় আমরা বুঝলাম গ্রেডিয়েন্টের কথা, খেয়াল আছে আপনাদের? এটা কি কম্বিনেশন অফ কালার, কালারের মিক্সিং। ধরেন এখানে হচ্ছে ধরেন দুইটা কালারের শেড, এরকম একটা বিষয় বোঝাচ্ছে আর কি। ধরেন এই রেডটা একটু দেখেন, আপনার তো এটা অবশ্যই রেডে দেখবেন, আপনার স্ক্রিনে দেখেন রেডটার মধ্যে একটা হালকা শেড আছে, অতটা নাই, হালকা, হ্যাঁ। এরপরে দেখেন এখানে আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে অপাসিটি, হ্যাঁ। অপাসিটিটাও একটা কন্ট্রাকচুয়াল ক্লাস, হ্যাঁ, আমরা এটা বর্ডারে দেখছিলাম আর অনেক জায়গায় দেখছিলাম। এদের মতে এই ব্যাকগ্রাউন্ডের জন্য অপাসিটি হচ্ছে কি 5টা, একটাতে ডিফল্ট থাকে অপাসিটি 1, এটা আর দেখতে হয় না, যেটা সরাসরি দেখতে পাচ্ছি ভালো হবে এটা হচ্ছে অপাসিটি 1। এরপর আমরা তাহলে কমাইতে পারবো, যেমন কি বিজে অপাসিটি 75, বিজে অপাসিটি 50, বিজে অপাসিটি কি 25, বিজে অপাসিটি 10। তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা একদম সলিড থেকে ধীরে ধীরে এটা কি হালকা হবে।
ক্লিয়ার সবাই? অপাসিটি তো আমরা এখানে পাইছি। আচ্ছা, না পারলে নিচের দিকে নামান, ওটা ওই পেজে ব্যাকগ্রাউন্ড নিচের দিকে নামলে পাবেন। আমরা এখানে কি বর্ডার দেখছি, বর্ডার নিয়ে কথা নাই। কালার্স, আমরা কালার্স দেখছি, অনেক ধরনের কালার আছে, কালার নিয়ে কথা নাই। এরপরে আমরা হচ্ছে এখান থেকে দেখছিলাম আর কি বলেন তো, টেক্সট দেখছিলাম। হ্যাঁ, টেক্সটে একটু সবাই একটু আসেন তো টেক্সটে, না আসলে স্ক্রিনে একটু দেখেন প্লিজ, স্ক্রিনে দেখলেও হবে। টেক্সটে প্রথমে যেটা পাচ্ছি টেক্সট অ্যালাইনমেন্ট, আমরা লিডে করছি 3টা অ্যালাইনমেন্ট, ওটা আমাদের প্রোভাইড করছে। একটা হচ্ছে কি টেক্সট অ্যাবস্ট্রাক্ট, টেক্সট অ্যান্ড টেক্সট সেন্টার। তাহলে কি হবে, টেক্সটটা কি সেন্টারে আসবে বা শুরুতে থাকবে বাকি শেষে চলে যাবে। হ্যাঁ, এবার এইগুলোর সাথে দেখেন ম্যাজিকটা আমরা ওই দিন বলছিলাম পরে আলাপ করবো, সেটা এখানে এখন আলাপ করার সময় হয়ে গেছে। সেটা ম্যাজিকটাকে ব্রেক পয়েন্ট। এটা দিয়ে কি করা যায়, ধরেন একটা টেক্সটকে আপনি নর্মালি বলে দেন কি অ্যাস্টার, কিন্তু সেখানে যদি আপনি আবার বলে দেন যে টেক্সট এমডি অ্যাস্টার, তাহলে সেই টেক্সটটাই এমডি স্ক্রিনে হয়ে যাবে কোথায়, লেফটে। আবার যদি ধরেন আপনি এক্সেলে যে বলে দেন কি টেক্সট এমডি এন্ড, তাহলে সেই একই টেক্সটটা আপনার এক্সেলে চলে যাবে কোথায়, রাইটে। ওকে, তবে এগুলোর সাথে যদি হচ্ছে আপনার হ্যাঁ এক্সেল দেন ডিসনে যে ডাবল এক্সেলে যে আছে তো সবে ছেলেটা গুম বলেছে দেখাচ্ছে না কেন বুঝতেছি না, আমার এখানে নাই শিওর। আপনি আপনাদের যদি এরকম কনফিউশন হয় যে অ্যাকচুয়ালি যেটা সেটা নাই, একটু বাসনটা চেক করবেন একটু। হ্যাঁ, কোন বাসনে আছে, বাসন আছে কিন্তু চেঞ্জ হয় অনেক কিছু। অল ভার্সন দিয়ে দিলে আচ্ছা, স্ক্রিনে আসেন, স্ক্রিনে আসেন। ওকে, তাহলে একটু ক্লিয়ার আমরা। আচ্ছা, এরপরে দেখেন টেক্সট র‍্যাপ। হ্যাঁ, এটা আসলে দরকার নেই, হুদায় খামাখা দিছে। তারপর শিখে রাখেন, ধরে আপনি কোনো একটা ব্লগ দিলেন। হ্যাঁ, এই ব্লগের বাইরে ধরেন টেক্সটটা না না একদম যে ব্লগের মধ্যে টেক্সট সেই ব্লগকে লিখবেন। হ্যাঁ, তাহলে এই জনের মধ্যে লিখবেন, অথবা এই জনের যে প্যারেন্ট তার মধ্যে লিখবেন। আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন এখানে ওয়ার্ড ব্রেক আছে। এত বড় ওয়ার্ড কি আসলে দুনিয়াতে আছে? নরমালি এটা কিন্তু ওই ফুল স্ক্রিনে আসার কথা। হ্যাঁ, কি যেন রোগের নাম আছে না ওইটা অত বড় না, যত বড় দেখাচ্ছে। দেখেন এটা যেটা আছে এটা দেখেন, এটা শিখেন। এটা একটা ওয়ার্ড, একটা ওয়ার্ড কখন আমরা বুঝি এটা একটা ওয়ার্ড বলেন তো? এটা মাঝে যখন কোনো ব্রেক পড়ে না, কোনো স্পেস পড়ে না, এটা একটা তখন কি ওয়ার্ড। স্পেস পড়লে তখন আবার কি ওয়ার্ড চেঞ্জ হয়ে যাচ্ছে। এটার মধ্যে কোনো স্পেস নেই, এটা একটা ওয়ার্ড। আর আপনার উইড যদি থাকে 100 বিন্দু, তাও সেটা ভেঙে ল্যাপটপের বাইরে চলে আসবে। এটা দেখেন ভেঙে ল্যাপটপের বাইরে চলে গেছে এটা। হ্যাঁ, এখন এই ধরনের ওয়ার্ড যদি থাকে তাহলে ওরা বলতেছে কি ভাই আপনি এখানে লিখেন, কি লিখবেন, টেক্সট ব্রেক, টেক্সট ব্রেক। হ্যাঁ, তখন হচ্ছে যে ওয়ার্ডটা আদার বিহেভিয়ার অনুযায়ী ভেঙে যাবে। এই ক্লিয়ার? তো এইগুলা খামাখা জিনিস এরকম কোনো ওয়ার্ড তো জীবনে আসবে না। এখন মনে করেন তো হচ্ছে যে এইভাবে চিন্তা করেন না, নর্মাল চিন্তা করেন। তাহলে আপনার এরিয়াটা খুবই ছোট, এরিয়াটা কি খুবই ছোট, উল্টা বুঝে সবসময় এরিয়া খুব ছোট। আর মনে করেন তো একটা বড় একটা স্পেস, মনে করেন ডেস্কটপ স্পেস, সেখানে আপনি আর এরকম ছোট একটা ব্লক বানাইতে পারেন না, কোনো কারণে হতে পারে কিনা। সেখানে একটা বড় একটা সেন্টেন্স আসতে পারে না, তার মধ্যে ধরেন এলিফেন্ট টাইপের এরকম ওয়ার্ড থাকতে পারে না, আর বড় ওয়ার্ড ধরেন এলিফেন্টটা সেখানে আনতেছে না, তখন আবার এলিফেন্টটা ভেঙে নিচে আসবে। কি করলে টেক্সট ব্রেক দিয়ে ক্লিয়ার করে না, তাহলে এলিফেন্ট ভেঙে ওই সুরটা তার বাইরে চলে যাবে। হ্যাঁ, এলিফেন্টের সুর বাইরে চলে যাবে। ক্লিয়ার? এই আমজামাতারা ক্লিয়ার নাকি? কাইফ টেক্সট ব্রেকের সিএসএসটা কিভাবে কাজ করে এটা বলা যাবে না। এরপর আসেন টেক্সট ট্রান্সফর্ম। টেক্সট ট্রান্সফর্মে আসেন, এখানে হচ্ছে যে টেক্সট ট্রান্সফর্ম আমরা জানি কয় ধরনের আছে, 3 ধরনের। কি কি? আপার কেস, লোয়ার কেস, ক্যাপিটালাইজ। সেটার জন্য সিএসএস আর ওরা বলছে যাওয়া লাগবে না। টেক্সট ও লোয়ার কেস, টেক্সট আপার কেস, টেক্সট ক্যাপিটালাইজ বললে কি ঘটনাগুলো ঘটে যাবে। এরপরে ফন্ট সাইজ, এটা নতুন জিনিস, একটু খেয়াল করেন। এই ইমরান উঠেন, ঘুম থেকে উঠেন, এটা দেখেন। আর টিকটিক পার্টিরা একটু দেখেন এদিকে। ধরেন আমাদের হচ্ছে পি। হ্যাঁ, পিটা একটা সুন্দর একটা সাইজ আসে, জানেন আমরা। এবারে পিটা যদি ধরেন হচ্ছে আপনি বড় ছোট করতে চান, আমরা অলরেডি দেখছি কি H1 থেকে H6 কিছু ছোট আছে আমাদের কাছে। এরপর আমরা কি লিখছি, লিড দিচ্ছি। এটা লিড, লিড দিলে পিটা কিছুটা কি বড় হয়ে যায়। এরপর আমরা দিচ্ছি কি ডিসপ্লে 1 থেকে ডিসপ্লে 6, ওগুলো অনেক বড় হয়ে যায়। আপনি বলতেছেন যে এগুলো কোনোটা দিয়ে হচ্ছে না আমার। হ্যাঁ, এর বাইরে কোনো অপশন আছে কিনা? হ্যাঁ, এর বাইরে অপশন আছে, সেটা হচ্ছে কি FS1 থেকে FS6। FS মিন্স হচ্ছে কি ফন্ট সাইজ। ফন্ট সাইজ 1 দিলে এরকম বড় হবে,
আর এটা একটা সিরিজ, সেই সিরিজের শেষ মাথায় আসলে টেক্সটটা এরকম ছোট হবে। ওদের এটা কি ওই যে ভিউবোর্ড অনুযায়ী রেসপন্সিভ হয়েছে সেদিন সবগুলো আসছে, সব এভরিথিং ক্লিয়ার কথা। অ্যাপেস 1 থেকে অ্যাপেস 6। তাহলে দেখেন এই ক্ষেত্রেও আপনার সিএসএস লেখার ঝামেলাটা ওরা কিছুটা কি কমায় দিছে। এর আরো আছে ম্যাজিক দেখেন। আমাদের কি ফন্টকে বোল্ড করতে হয়, ইটালিক করতে হয়, আবার কি নরমাল করতে হয়, আবার নরমালের চেয়েও চিকন করতে হয়। হ্যাঁ, এগুলোর জন্য ওরা কি রাখছে দেখেন, ফন্ট ওয়েট, এফডব্লিউ মিন্স কি ফন্ট ওয়েট, সিমিলার এটা আছে ফন্ট ওয়েট মিনিংফুল, এভরিথিং মিনিংফুল। ফন্ট ওয়েট বোল্ড মানে কি সে মোটা হচ্ছে, ফন্ট ওয়েট বোল্ডার মানে আরেকটু মোটা হচ্ছে। সেমি বোল্ড, বোল্ডের চেয়ে কিছুটা কি কম, মিডিয়াম, সেমি বোল্ডের চেয়ে কিছুটা কি কম মানে কম মোটা। এইগুলো তো আর নরমাল এফডব্লিউ নরমাল, নরমাল এটা রেগুলার, রাইট। এটা হচ্ছে যে যার যার যে রেগুলার সেটাই। রেগুলার তো একটা বাই ডিফল্ট থাকি রেগুলার 400, রেগুলার 400, বোল্ড হচ্ছে মানে ধরেন কি 600, তার বোল্ডার হচ্ছে কি ধরেন 500। এটা মাথা থেকে কিছু একটা, আবার এটা বলছে রিলেটিভ টু প্যারেন্ট এলিমেন্ট। হ্যাঁ, ওকে, আচ্ছা বোল্ডার বোল্ডার, হ্যাঁ আচ্ছা। তো এটা হলো ধরেন এটা এটা কই, আচ্ছা এটা হলো কি 600, এটা হলো কি 500, আর এটা হচ্ছে ধরেন কি 400, আর এগুলো মাথা থেকে কিছু একটা আছে আর কি। রিলেটিভ টু প্যারেন্ট এলিমেন্ট রিলেটিভ বুঝা যেত কিভাবে ওই প্যারেন্টে যেটা আছে সেটা সে পেয়ে যাচ্ছে আর কি, বা সেটা মধ্যে সে মোটা তাজা হচ্ছে, এরকম একটা ব্যাপার আর কি। আচ্ছা এবার লাইটার, লাইট, লাইট মানে হচ্ছে কি নরমালের চেয়ে কিছুটা কম, লাইটার মানে হচ্ছে কি লাইটের চেয়ে কিছুটা কম। এটা আবার কি বলছে এখানে রিলেটিভ টু দ্য প্যারেন্ট, প্যারেন্টের অনুযায়ী সে মোটা তার চিকন হবে আর কি, মানে এটার মতোই অনেকটা। তো এবার হচ্ছে কি ইটালিক, হয় হয় দেখবেন যে কোনো কারো বাবা মা মোটা বলে বাচ্চা কাছে এমনি মোটা, না খেলেও মোটা। হ্যাঁ, আবার ধরেন হচ্ছে যে আমার বাবা চিকন, আমি সারাক্ষণ খেলেও মোটা হয় না, আমি চিকন, এই সেম সেম জিনিস। আমরা হচ্ছে যে সিএসএস এ অনেক জায়গায় এর দেখছিলাম তো ইনহেরিট দিস, ইনহেরিট একটা ভ্যালু আছে, ইনহেরিট কেউ খেয়াল করছেন? ইনহেরিট, ইনহেরিট, হ্যাঁ আমরা এটা করি না, ইনহেরিট আমরা করবো না, এর আছে একটা ভ্যালু এরকম। হ্যাঁ, সবার মধ্যে ইনহেরিট কাজ করে। ইনহেরিট মানে হচ্ছে যে রিলেটিভ টু দ্য প্যারেন্ট, এটা হচ্ছে প্যারেন্টের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা অটোমেটিক্যালি সে কি নিয়ে নেয়। ইনহেরিট মানে হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া। হ্যাঁ, এটা ওপের একটা কনসেপ্ট। আপনারও ধরেন হচ্ছে যে আমি একটা পি নিলাম, পি কে বললাম হচ্ছে যে কালার রেড। হ্যাঁ, আর ভিতরে এসে আমি একটা স্পেন নিলাম, নর্মালি স্পেনের মধ্যে ডিরেক্টলি কালার রেড এমনি পেয়ে যায়, ধরো কোনো কারণে পেলো না, তখন আপনি যদি বলে দেন যে কালার ইনহেরিট, তাহলে হচ্ছে পি থেকে সে কালারটা নিয়ে নেবে। তো এইগুলো অনেকটা কি ওইরকম ভাবে কাজ করে আর কি। আচ্ছা, এপএসটি ইটালিক মানে কি ফন্ট অ্যাস্টার ইটালিক, এপএসটি নরমাল মানে হচ্ছে কি ফন্ট অ্যাস্টার নরমাল, শেষ। এগুলো একটা খেয়াল রাখেন, অনেক মিনিংফুল বানিয়েছে। হ্যাঁ, এরপর লাইন হ্যাট, এটা খুব কাজের জিনিস। আমরা নর্মালি লাইন হ্যাট 1.5 দিই, 1 দিই, এটা দিনে আমরা সেই জিনিসটাকে এখানে দিচ্ছি। দেখেন এখানে কয়েকটা লাইন হ্যাট দিচ্ছে, দেখেন এটা একটা দিছে, এটা একটা, এটা একটা, এটা একটা। এখানের মধ্যে কোনটা ভালো লাগে আপনার এগুলোর মধ্যে? কোন টেক্সটটা দেখতে ভালো লাগে? দ্বিতীয়টা। এরপর আর কার কোনো অপশন লিখে পড়তে কোনটা ইজি হচ্ছে, কোনটা আপনার কাছে সুইটেবল মনে হচ্ছে? 3 নাম্বারটা না, দুই নম্বরটাই মানে সব থেকে আচ্ছা, মনে করেন যে হচ্ছে যাদের সহজ সরল তাদের এটা ভালো লাগবে, যাদের একটু পেঁচালো তাদের এটা ভালো লাগবে। হ্যাঁ, এরকম একটা বিষয়। আর যারা মায়ানমারের লোক, উত্তর কোরিয়ার লোক, তাদের এগুলো ভালো লাগবে। আচ্ছা দেখেন ওরা কি বলছে, দেখেন LH1 মানে এখানে বাড়তি কিছু নেই, ফন্ট সাইজ যা তাই। এটা হচ্ছে কি এটা। হ্যাঁ, এরপর হচ্ছে কি LHSM, SM মানে হচ্ছে কি এটা মানে স্মল, বেশি একটু হালকা হালকা ফাঁকা দিচ্ছে লাইনের হাইটে। এর হচ্ছে কি LH বেস। হ্যাঁ, এটা হচ্ছে এটা যে আমরা 1.5 ইউজ করতাম না, এটা হলো কি সেটা সুন্দর সাইজটা। এরপর LSLG অনেক বেশি ফাঁকা ফাঁকা। ধরেন হচ্ছে যে আপনাকে স্যার একটা অ্যাসাইনমেন্ট দিল, বললো যে হচ্ছে যে 10 পেজ লিখে নিয়ে আসবেন, আপনার কাছে লেখা নাই, কি করতেছেন? তো LHLG দিয়ে দিয়ে ফাঁকা দিয়ে দিয়ে লিখে দিলেন, শেষ। পড়া ক্লিয়ার? হ্যাঁ, আমি জানি না এগুলো। দেখেন মনে স্পেস, দেখেন মনে স্পেসটা হচ্ছে যে আপনার এখানে সুন্দর করে দিচ্ছে আর কি টেক্সটটাকে। আপনার ধরো আপনি পি দিয়ে দিয়ে ক্লান্ত, দেখে দেখে ক্লান্ত, তখন আপনি বলতে পারেন লিডস, একটু চেঞ্জ হবে। লিডস এর কথা খেয়াল আছে আপনাদের? হ্যাঁ, একইভাবে একটা জিনিস আছে কি ফন্ট মনে স্পেস, সেটা কি করে আপনার ফন্টটাকে একটু চেঞ্জ করে দিচ্ছে। নর্মালি রোবটও পায়, এটা চেঞ্জ করে দিলে লেখাটা দেখতে কি এরকম দেখাবে আর কি। নর্মালি পি কিন্তু এরকম না, টাইপ করে এটা কি সুন্দর এটা তো দেখায়, এটা লাগবে যখন হচ্ছে একটা দেখতে ক্লান্ত হয়ে যাবে তখন সুন্দর লাগবে। এই এটা নর্মালি এরকম, আর এটা মনে স্পেস দিলে এরকম একটু চেঞ্জ আছে, সুন্দর জিনিসটা। হ্যাঁ, খারাপ না। রিসেট কালার,
ওই এতক্ষণ ধরে যেটা বলছিলাম না, ওই যে বলছিল কেমনে পাচ্ছে, আমি বলছি ইনহেরিট। এই ইনহেরিটের আরেকটা এদের কাছে সেটার নাম হচ্ছে কি রিসেট, টেক্সট রিসেট। এখন দেখেন পি কে বলতেছি আমরা কি টেক্সট বডি সেকেন্ডারি, এরপরে এখানে আছে বলছি এ। নরমালি এ কি পায় আপনাদের খেয়াল আছে? কথা বলেন হ্যাঁ এই নরমালি কি হয়, এই নরমালি কি হয়? এর নিচে দাগ একটা আছে। এই আপনার হচ্ছে যে এই কে আপনি যার ভিতরে আনেন সে বাই ডিফল্ট কিন্তু একটা নীল কালার পায়, তার একটা কি হয় আন্ডারলাইন থাকে। হ্যাঁ এবার আপনি বলতেছেন যে না সে নীল কালার পাবে না, সে হচ্ছে কি যে প্যারেন্টের ভিতরে বসতেছে সেই প্যারেন্টের যদি কোনো কালার থাকে সে কালারটা কি সে পেয়ে যাবে, সে পেয়ে যাবে। হ্যাঁ এটা ঘটনাগুলো সিএসএস দিয়ে কেমনে ঘটে দেখেন, এখানে একটু প্লিজ খেয়াল করি একটু। এটাকে বলা হচ্ছে কি টেক্সট বডি টারশিয়ারি, সরি সেকেন্ডারি। তাহলে একটা কালার আছে। আর যদি আমি এই অ্যাঙ্করটাকে এসে বলে দিই, অ্যাঙ্করটা একটা কই, টেক্সট রিসেট এখানে আছে যে মেন এ, এখানে যদি আমি এসে বলে দিই দেখেন কালার ইনহেরিট, তাহলে কি হচ্ছে দেখেন তো এখানে কালার ওইটা সেম কালারটা পেয়ে গেছে না। এখানে যদি আমি ধরেন বলে দিলাম হচ্ছে কি কোন এখানে কালারটা বলে দিলাম হচ্ছে কি রেড, তাহলে বাচ্চাটাও কি হয়ে গেছে রেড। এটা এটা কি করতেছে ইনহেরিট করতেছে, ইনহেরিট এনিথিং, এনিথিং এনিথিং। ধরেন এখানে এসে পি কে আমি বললাম হচ্ছে কি ফন্ট সাইজ ধরেন 20 পিক্সেল, তবে এটা তো অলরেডি এটা অবশ্যই 20 পিক্সেল পেয়ে যাবে, এখানে আর কিছু বলে লাভ নেই। দেখ ওই কালারটা দিয়ে এক্সাম্পলটা দেখেন। ওকে নাইস। এখন এই যে ইনহেরিটের যে বিষয়টা, এইটা হচ্ছে যে বুটস্ট্র্যাপ কি করছে তাদের ওই যে এটা শুধু এই ইনহেরিটেড সিস্টেমটা শুধুমাত্র রাখছে কার জন্য, টেক্সট জন্য রাখছে। এটা এখানে এটা আরো থাকতে পারে বুটস্ট্র্যাপে, আমরা চেক করলে পাবো। এই টেক্সট রিসেট লিখে দিয়েছে কার মধ্যে, এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে। তাহলে কি হবে প্যারেন্টে যা আছে কালারটা অটোমেটিক্যালি সে কি রিসিভ করে নিয়ে নেবে। এটাকে বলা হচ্ছে কি টেক্সট রিসেট, টেক্সট রিসেট। ওরা কি ইনহেরিট দিয়ে করছে আছে তো সিস্টেম একটা, আর কি দিয়ে করো বানাবে কিছু এখন ওরা সেটাই দেখেন, ঠিক আছে মানে ওইটা রিসেট করে তারপর ওটা ইনহেরিট হবে, প্যারেন্টেরটা ইনহেরিট হবে, এরকম আছে। রাইট রাইট, মানে ঘটনাটা ওরকম বুঝায় আর কি। এই জন্য দ্যাটস ওয়াই ওরা হচ্ছে মিনিংফুল একটা জিনিস রাখছে। আবার ভালো বুঝতে পারছে যে হচ্ছে কি ওর কালার হচ্ছে কি ব্লু থাকে, এটা রিসেট করে প্যারেন্টটা তারা কি দিয়ে দিল। এই জন্য এটাকে বলা হচ্ছে কি টেক্সট রিসেট, টেক্সট রিসেট। আর টেক্সট মিনস কি বলেন তো, এখানে প্রতিটা কালার কিন্তু মানে আছে। টেক্সট মানে হচ্ছে টেক্সটের জন্য কালারটা যাচ্ছে। নর্মাল আমি যদি হচ্ছে ব্যাকগ্রাউন্ডে দিয়ে বলে টেক্সট রিসেট, তাহলে দেখুন আবার ঘটনা কি ঘটতেছে না, কারণ এটার মধ্যে কি আছে প্রপার্টি কি দেখেন তো কালার। তাহলে এই কালার দিয়ে কি ব্যাকগ্রাউন্ড দিতে পারি আমরা, শুধু আমাদের টেক্সট দিতে পারি। সো এভরিথিং কিন্তু মিনিংফুল। এরপর হচ্ছে টেক্সট ডেকোরেশন। এখানে কি আছে দেখেন, টেক্সট ডেকোরেশন আমাদের চারটা পার্ট আছে। একটা কি আন্ডারলাইন, ওভারলাইন, লাইন থ্রো, নান। কিন্তু তিনটা নিয়ে আসছে ওরা, আমাদের সিএসএস থেকে আমরা তাহলে এগুলো ইউজ করতে না গিয়ে শুধু বুটস্ট্র্যাপ থেকে ইউজ করতে পারবো। টেক্সট ডেকোরেশন, আন্ডারলাইন, লাইন থ্রো আর কি নান, দ্যাটস ইট, ডান। এখানে আর কিছু নাই। আচ্ছা এরপরে দেখেন আরো কিছু মজার জিনিস আছে এখানে, আসলে মজার জিনিস। একটা হচ্ছে কি সাইজিং, একটা হচ্ছে কি স্পেসিং। সাইজিং, হ্যাঁ ওই যে আমি হচ্ছে যে কাল পরশু দিচ্ছিলাম উইথ 75 উইথ 50 এটা দিচ্ছিলাম না, এটা অ্যাকচুয়ালি কি এইখান থেকে নিচ্ছিলাম আমি। হ্যাঁ দেখেন উইথ 25 নরমালি হচ্ছে যে সাইজ আছে হচ্ছে কি 5টা বুটস্ট্র্যাপের মতে ওরা যেটা দিয়ে রাখছে। একটা হচ্ছে কি অটো, মানে কি প্যারেন্ট যা আছে সেটা খেয়ে নিয়ে নেবে, হ্যাঁ অটো। আর একটা হচ্ছে কি উইথ 100%, উইথ 75%, উইথ কি 50, উইথ 25। এখানে আবার পার্সেন্টেজ লিখতে হবে না আপনাদের। হ্যাঁ সবাই কোড দেখতে পাচ্ছেন? এটা কি টেক্সটের জন্য উইথ টেক্সট বলছে এখানে, না উইথ, হ্যাঁ ঠিক তার আছে। মানে কি বলেন না বুঝতে পারছি না বলেন মানে কি বলেন। না ভাই মানে হচ্ছে যে যে কোনো আপনার প্যারেন্ট হোক চাইল্ড হোক সেখানে আমি 25 যখন দিচ্ছি সে 25 উডি পাবে। হ্যাঁ আমি যদি এইচ এর মধ্যে দিই তাও সে প্যারেন্ট থেকে 25% নেবে। আমি যদি ব্লকের মধ্যে দিই, ডিভের মধ্যে দিই, তাও সে কি প্যারেন্ট থেকে 25%ই পাবে। আমাদের পার্সেন্টেজগুলো কিন্তু অলওয়েজ কি প্যারেন্টের উপর ডিপেন্ডেবল, ওকে রিলেটিভ ভাবে কাজ করে। এটা মনে আছে না, ভুলে গেছেন? না ঠিক আছে। পার্সেন্টেজগুলো অলওয়েজ কিন্তু প্যারেন্টের সাথে কাজ করে। হ্যাঁ অটো মানে তো অটো, ওকে। অটো 100% কি এক জিনিস? না অটো হচ্ছে কন্টিনিউ অনুযায়ী কি হবে পাবে, রাইট। আর ওইটা মানে হচ্ছে কি প্যারেন্ট যাতে সেটা সে নিয়ে নিল। দেখেন হাইটের ক্ষেত্রেও কিন্তু ওরা এগুলো রাখছে, হ্যাঁ নিরাশ করে না যে হাইট 25, হাইট 50, হাইট 75, হাইট 100, হাইট অটো। কিন্তু হাইটের ক্ষেত্রে একটা কথা আছে, আপনি হাইট পার্সেন্টেজ দিয়ে দিলে জীবনে পাবেন না। হাইট যদি পার্সেন্টেজ দিয়ে করেন জীবনে পাবেন না। কখন পাবেন জানেন? যদি প্যারেন্টের কাছে ফিক্সড হাইট থাকে। নর্মালি কিন্তু আমরা যখন হচ্ছে একটা ধরেন কন্টিনেন্ট নিলাম, সে উইথ পেয়ে যায় অটোমেটিক্যালি 100%। যদি না দিই
কিন্তু হাইট কখনোই পায় না। হাইট কখন পায়? কন্টেন্ট লিখলে সে কন্টেন্ট অনুযায়ী কি বাড়ে, অথবা ফিক্স যদি ভাবে বলে দিই ধরেন হাইট 100 পিক্সেল 200 পিক্সেল, তখন সে কি পায়। তখন এটাকে বললো হচ্ছে কি প্যারেন্টকে বললো হাইট 100 পিক্সেল, আর চাইল্ডকে তখন বলতে পারবে সে কি 75%, বাকি 50% বা 25% বা আদার্স কোনো কিছু। আর যদি বলা যায় হচ্ছে কি 100% তাহলে পুরোটাই পেয়ে যাবে। আর যদি বলা যায় হচ্ছে কি অটো, তাহলে কন্টিনিউ অনুযায়ী বাড়বে, বাড়তে সে কতটুকু যাবে প্যারেন্টের যেটা ফিক্সড করা আছে সে পর্যন্ত। ক্লিয়ার? এর বাইরে গেলে কি হবে? ধরো হচ্ছে প্যারেন্টকে বললাম 100% 100 পিক্সেল, আর চাইল্ডকে খাওয়াইতে এত মোটা হলো সে 100 পিক্সেল ওভার ক্রস করে চলে গেল, তখন এটা আমরা কি বলবো? ওভারফ্লো। নাইস, এটা আমরা কি বলবো? ওভারফ্লো বলবো। হ্যাঁ, আচ্ছা। ওভারফ্লো হলে সে ওভারফ্লো ঠেকানোর সিস্টেম এখানে কি দিয়ে রাখছে দেখেন। সিএসএস এ যেতে পারেন চাইলে, আপনার সমস্যা নাই। ওভারফ্লোর জন্য ভ্যালুগুলো কি রাখছে দেখেন, ওভারফ্লো অটো, তাহলে সে এরকম হবে ঘটনা। ওভারফ্লো হিডেন, দেখা যাবে না কি বাইরে চলে গেছে। ওভারফ্লো ভিজিবল, যেটা বাইরে আছে সেটাকে দেখা যাবে। এবং ওভারফ্লো স্ক্রল, তাহলে দুই দিকে স্ক্রল বার কি চলে আসবে। যেটা হিডেন ওটা বাকি অংশগুলো পাবো। তখন আপনি হিডেন চেঞ্জ করে তখন আপনি দিতে হবে যে ওভারফ্লো অটো। হ্যাঁ, তাহলে দেখেন নর্মালি দেখা যাবে না, মানে আপনি ধরেন সে অবাধ্য, তার কথা বের করে দিয়েছেন আর কি, দেখার দরকার নেই। অনেক সময় থাকে না অর্ধেক হয়ে ডট ডট হয়ে আছে, হ্যাঁ ওইরকম জিনিসটা। ক্লিক করলে ওই পাশে ওভারফ্লো অটো দিলে কি হবে, যেদিকে আপনার স্ক্রল করা দরকার সেদিকে আসবে, অন্যদিকে আর কি আসবে না। এটা হলো বেস্ট সিস্টেম আর কি। আচ্ছা, আবার দুই দিকে দেওয়া যায়, এটা হুদা কামে বানাইছে। আচ্ছা, এরপর হচ্ছে কি দেখেন এখানে এমএক্স ম্যাক্স উইথ ম্যাক্স হাইট। ম্যাক্স উইথ আমরা বুঝি এমএক্স উইথ। হ্যাঁ, দেখেন কি লিখছে MW 100, MW 100, এর একটাই ভ্যালু আছে, আর কোনো ধ্যান নেই, আর একটা সিলট্রল লিখছে, তার মানে কি ম্যাক্স উইথ 100%। এরপরে এমএক্স কি হাইট, MH 100, এখানে আর কিছু রাখা নেই, এগুলোর মধ্যে শুধু কি একটাই রাখছে। তার মানে কি এমএক্স হাইট 100 মানে কি বলেন তো? ম্যাক্স হাইট 100 মানে ম্যাক্সিমাম সে যেতে পারবে এরকম 100 পর্যন্ত। এবার ম্যাক্স উইথ 100 মানে কি ম্যাক্সিমাম উইথে এতটুকু যেতে পারবে। তবে এখানে আর কোনো ভ্যালু দিলে আর একটা জিনিসটা ভালো হতো আর কি। ওই প্যারেন্টটা থাকবে, প্যারেন্টের অ্যাপারেন্স সে কাজ করবে। এখানে আর কিছু নাই, এটা একটা ভালো জিনিস না? আচ্ছা, এরপরে দেখেন আরেকটা মজা জিনিস স্পেসিং, এটা খুব ইম্পর্টেন্ট। এই রুমে ক্লাসে আসেন, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, মার্জিন এন্ড প্যাডিং, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। মার্জিন প্যাডিং ছাড়া কিন্তু আসলে ডিজাইন কিন্তু ইনকমপ্লিট। তো আপনি যদি বুটস্ট্র্যাপ ইউজ করতে পারেন মার্জিন প্যাডিং এর জন্য, অ্যাকচুয়ালি সিএসএস এ যাওয়ার প্রয়োজনীয়তা আপনার অনেক বেশি কমে যাবে। হ্যাঁ, আপনি এই বুটস্ট্র্যাপ দিয়ে মার্জিন প্যাডিং ইউজ করে ফেলতে পারবেন। কিভাবে ইউজ করতে পারবেন এটা আমরা একটু বুঝি একটু। হ্যাঁ, আমাদের এই চারটা একটা বুঝতে হবে, চারটা বুঝলে আমাদের হয়ে যাবে। হ্যাঁ, প্রথমে বলতেছে কি ওদের মধ্যে করে জিনিসটা বুঝি কি বোঝাচ্ছে ওরা বলতেছে মার্জিন ইকুয়াল টু এম, প্যাডিং ইকুয়াল টু পি। তাহলে বুটস্ট্র্যাপে যদি দেখেন খালি ম্যাম, তাহলে বুঝে যাবেন সেটা কি মার্জিন, খালি পি শুধু পি সেটা বুঝে যাবেন কি প্যাডিং। টপ ইকুয়াল টু হচ্ছে কি টি, বটম ইকুয়াল টু বি, লেফট ইকুয়াল টু স্টার্ট এস, রাইট ইকুয়াল টু এন্ড ই। ওকে, এটা একটু বুঝছি আমরা। আবার যদি হচ্ছে কি মার্জিনের সাথে টি দেয় তাহলে মানে কি মার্জিন টপ, যদি মার্জিনের সাথে সরি প্যাডিং এর সাথে টি দেয় তাহলে কি প্যাডিং টপ, মানে পিটি প্যাডিং টপ, এমটি মার্জিন টপ। হাইফেন দিয়ে দিতে হবে না একসাথে আগে যেটা এটা শুনেন, ধৈর্য ধরেন। এরপর হচ্ছে কি বললাম হচ্ছে কি এমবি মানে কি মার্জিন বটম, পিবি প্যাডিং বটম, আর এমএস মার্জিন স্টার্ট, পিএস প্যাডিং স্টার্ট মানে কি লেফট। এরপর হচ্ছে যে এমই মানে কি মার্জিন এন্ড, পিই মানে কি প্যাডিং এন্ড, রাইটের দিকে প্যাডিং, রাইটের দিকে মার্জিন। এরপর এখানে দেখেন লেফট রাইট মানে হচ্ছে কি এক্স। নর্মালি হলো যে আপনার প্যাডিং বা মার্জিন লেফট দিতে হচ্ছে, রাইট দিতে হচ্ছে, সেক্ষেত্রে আপনি কি এই এস সি দুইটা না ইউজ করবেন হচ্ছে কি এক্স। কিরকম যে এম এক্স মানে মার্জিন লেফট রাইট, পি এক্স মানে কি প্যাডিং লেফট রাইট, ওয়াই টপ বটম। আপনি টপ আর বটম আলাদা করে না ইউজ করে যদি চান যে একসাথে ইউজ হবে তাহলে ইউজ করতে পারেন কি এম ওয়াই মানে মার্জিন টপ বটম, তার হচ্ছে কি পে ওয়াই মানে কি প্যাডিং টপ বটম। ক্লিয়ার সবাই? আর যদি শুধুমাত্র এম বা পি ইউজ হয়, এটার সাথে কি টি বি এস সি এক্স ওয়াই কিছু নাই, তাহলে এটা চারো পাশে কাজ করবে, টপ বটম লেফট রাইট চারোর সাথে কাজ করবে। ক্লিয়ার? এরপরে ভ্যালুগুলো দেখেন, ওই যে আমি বলছিলাম যে ওই বুটস্ট্র্যাপ কিছু মেজারমেন্ট নিয়ে কাজ করছে, অনেক জায়গায় দেখবেন এগুলো 6টা ভ্যালু থাকে। একটা হচ্ছে কি 0 থেকে শুরু করে 5 পর্যন্ত। এখানে এই ঘটনা ঘটতেছে, যদি কোথাও বললাম যে কি M0 তাহলে কি কোনো মার্জিন থাকবে না, P0 বললে কোনো মার্জিন থাকবে না, আর 1 2 3 4 বললে এভাবে কি মার্জিন প্যাটার্নগুলো গ্যাপগুলো বাড়তে থাকবে। রেশিওগুলো দেখেন 25 করে অ্যাড করছে, 1.25 REM,
2 ডাবল 5 আরইএম, আর 3 হলে কি হচ্ছে 1 আরইএম। 1 এটা একদম সেন্টারে আসতে থেকে এটা লিখে নেয় ওরা। তো 4 হচ্ছে কি 1.5, মানে আরো 5 বাড়তেছে, এরপর এটা কি 3, সরি ডাবল হয়ে যাচ্ছে, ডাবল, এটা কি 3 ডাবল হয়ে গেল। হ্যাঁ, এরপর অটো। আমরা পেডিং এর ক্ষেত্রে আসলে অটো বলতে কিছু নাই, অটো শুদ্ধ হয় মার্জিনের ক্ষেত্রে। তাও মার্জিনের টপ বটমে অটো হয় না, অটো হয় কোন দিকে, লেফট রাইট, অটো হয় কোথায়, লেফট রাইট। এই দেখবেন যে আপনি বলেন যে কি এম অটো, তার মানে কি এটা কি অটো হচ্ছে। আবার দেখবেন যে আমি লিখি হচ্ছে এমএক্স অটো, আমি আপনাদের লিখছি ঠিক এমএক্স অটো, কালকে লিখছিলাম, আপনাদের খেয়াল আছে হয়তো বা। তার মানে কি এমএক্স তো ওরা আমাদেরকে দিয়ে দিচ্ছে, এমএক্স তো আমাদেরকে কি দিয়ে দিচ্ছে না, মানে কি মার্জিনের লেফট রাইট। আর এখানে আমি কি এমএক্স 0 0 বসাইতে পারি, এমএক্স আমি চাইলে অটো বসাইতে পারি। তাহলে কি হবে, ওই ব্লকটা লেফট রাইট থেকে নিয়ে এসে সেন্টার পজিশনে বসাই দেবে। এম অটো দিয়ে দিলে কি সেন্টার পজিশনে বসবে? হ্যাঁ, ডেফিনেটলি হবে। এম মানে হচ্ছে কি টপ বটম লেফট রাইট, আর এই এম এর সাথে এই সবগুলো ভ্যালু ইউজ করা যাবে, একই সাথে এম এক্স এর সাথে সবগুলো কি ইউজ করা যাবে। এম এক্স দিলে হচ্ছে স্পেসিফিক হচ্ছে বিষয়টা, আর এম দিলে হচ্ছে আপনি দুটো এরর খাচ্ছেন এখানে, না টপ বটম মধ্যে অ্যাকচুয়ালি অটো বলতে কিছু নাই। অটো বলতে কিছুই নেই, লেফট রাইটই হবে। হ্যাঁ, তো দুটো আপনি এরর কোড দুটো লিখলেন না আপনি টপ বটম, তাহলে কোয়ালিটি কমে গেল না। আমি যদি এম অটো দেই তাহলে তো কাজ হওয়া আর হচ্ছে যে আপনার হচ্ছে যে রাইট ওয়েতে কাজ করা, ডিপেন্ড আছে না জিনিসটা, নাকি কাজ ভাবে হয়ে যায়, হচ্ছে যে রাইট ওয়েতে করতে হবে। আচ্ছা দেখেন এখানেও যে হরিজন্টাল নিয়ে আসছে, আমি যেটা মাত্র বলতেছিলাম, একটু প্লিজ খেয়াল করেন যে এমএক্স অটো সেটা কি হচ্ছে প্যারেন্টের তুলনায় কম ছিল, ছোট ছিল, তারা মাঝখানে নিয়ে আসছে এমএক্স অটো দিয়ে। হ্যাঁ, এরপরে দেখেন ক্যাপ। আমরা অলরেডি হচ্ছে গাটারের একটা জিনিস পাইছিলাম, গাটার। সেই গাটারটা কার সাথে বসে খেয়াল আছে? গাটারটা কার সাথে বসে? রো এর সাথে বসে। গাটারটা কার সাথে বসে? রো এর সাথে। এবার ধরুন আপনার কাছে রো তো নাই, একটা প্যারেন্ট আছে, কিছু চাইল্ড আছে, চাইল্ডের মধ্যে আপনার গ্যাপ তৈরি করতে হবে। হ্যাঁ, তখন আপনি ওই চাইল্ডগুলো প্যারেন্টকে বলে দেবেন হচ্ছে কি গ্রিড বলবেন, আর আপনি বলে দেবেন কি গ্যাপ। গ্যাপেরও সেম ভ্যালু 0 থেকে কি 5 পর্যন্ত। আর গ্যাপের আপনার হচ্ছে এক্স ওয়াই হয়, সেগুলো আপনি চাইলে কি ইউজ করতে পারেন। ওকে, দেখেন যে জায়গাটা ওইটা সেম কাজটা আপনি হচ্ছে যে ওই গ্রিডে গাটারে পাবেন। হ্যাঁ, তো আমার মনে হয় এই ঝামেলাটা নেওয়ার দরকার নেই, এটা বাদ দিয়ে দেন, রিসিভ করেন এটা। ওকে, গড়নে ক্লিয়ার যা বললাম। ভিজিবিলিটিতে আসেন, মনে রাখা লাগবে, জাস্ট হলো বুঝে যান, বুঝে বুঝে চলে যান। ভিজিবিলিটি কি? ভিজিবিলিটি দুই প্রকার, একটা হচ্ছে কি ভিজিবল, একটা হচ্ছে কি ইনভিজিবল। মানে ভিজিবিলিটি দুইটা ভ্যালু হয়, একটা ভিজিবিলিটি ভিজিবল, একটা ভিজিবিলিটি হিডেন। হিডেনটাকে বলছে কি ইনভিজিবল, দেখা যাবে না, আর একটা বলছে কি ভিজিবল, এটা নরমালি আমরা দেখতে পাই। জেড ইনডেক্স খেলা আছে এটার কথা? আচ্ছা, যেটা পরে যদি খেলা না বাদ না বুঝাচ্ছি না। আচ্ছা, এখন আপনারা যেটা করবেন, হ্যাঁ, প্রথমে হচ্ছে যে 5 মিনিট ব্রেক নেবেন, যা ঘুমান, গল্প করেন, যা কিছু করেন। 5 মিনিটের পরে আপনারা একটু এখানে আসবেন, এক কম্পোনেন্টস আসবেন। হ্যাঁ, কম্পোনেন্টস থেকে আপনারা প্রথমে দেখবেন হচ্ছে কি ন্যাপবার। ওকে, ন্যাপবার দেখবেন। হ্যাঁ, ওকে, যতটুকু বুঝলাম এতটুকু যদি হয়ে যায় আপনি কিন্তু রেডি কাজ করার জন্য। হ্যাঁ, তো কাজ করার সময় আপনার অনেক জায়গায় কি লাগবে, ন্যাপবার তো লাগবেই সব সময়, এরপরে আবার কি সার্ভার লাগতে পারে, এরকম আরো অনেক কিছু লাগবে যেগুলো একদম কি রেগুলার আপনার পারপাসে লাগবে। এরকম যেগুলো রেগুলার পারপাসে লাগবে সেগুলা ওরা কিছু কিছু জিনিস রেডি করে রাখছে, আর ওই বিষয়গুলো আছে হচ্ছে কার মধ্যে, কম্পোনেন্টস এর মধ্যে। তো কম্পোনেন্টসে এসে আমরা কম্পোনেন্টস গুলো যদি 1 by 1 দেখে ফেলতে পারি, তাহলে দেখবেন যে আপনার কি লাইফটা আরো ইজি হয়ে গেছে। আমরা প্রথমে চলে আসে হচ্ছে তো আপনার ন্যাপবারে চলে আসে। হ্যাঁ, ন্যাপবার আপনার কিচ্ছু করতে হবে না, তার স্ক্রিনটা একটু ফলো করেন, ন্যাপবারটা একটু দেখেন। আমরা ন্যাপবার ইউজ করছি, জানি ন্যাপবার কি। এখানে এটা একটা ন্যাপবার, হ্যাঁ, এখানে এটা একটা ন্যাপবার, রাইট। আমরা ন্যাপবার করছিলাম, তো ওগুলো একটু ওপেন করে চলেন, কোথাও না কোথাও তো করছিলাম, রাইট। ন্যাপবার এই যে সালাদ ন্যাপবার করছি আমরা, ছোট করে একটা ন্যাপবার, কিন্তু বড় থাকলে কিন্তু প্রবলেম নাই, ছোট করেন। ছোট করলে দেখেন কি হচ্ছে এখানে ন্যাপবারটা আর বিএফ4টা একটু, ও ন্যাপবারটা তো পুরো দেখা যাচ্ছে না, পুরো দেখা যাচ্ছে না। এটা কি হচ্ছে, একটা এসকেবার আসছে, সেটা একটা কি আমাদেরকে বাইরে যে দেখাচ্ছে। এখানে 5টা এলিমেন্ট, আর এলিমেন্ট যদি আরো বেশি হতো তখন তো এটা আরো কি লম্বা হয়ে যেত জিনিসটা। হ্যাঁ, তো এরকম যদি হয়, দেখবেন যে কোনো একটা অ্যাপ্লিকেশনে যদি নিচে দিয়ে এরকম এসকেবার আসে, তাহলে একদম সহজ হিসাব আপনার এটা রেসপন্সিভ হয় নাই।
ওকে, এটা সহজ হিসাব কি রেসপন্সিভ হয় নাই। তার মানে কি আমাকে এই নেমবারটা এলিমেন্টগুলো এমনভাবে রাখতে হবে যাতে এটা কি যায় আমার স্ক্রিনের বাইরে কি না যায়। তার মানে কি এগুলা এটার স্ক্রিনের ভিতরে ফিট করতে হবে। আর স্ক্রিনের ভিতরে ফিট করতে হলে কি করতে হবে, এটা ধরেন নর্মাল সেন্স যদি চিন্তা করি তাহলে হাইট উইডে ফাঁকাগুলো কমায় আনতে হবে। ফাঁকাগুলো কমায় আনলে হয়তো এই ক্ষেত্রে পসিবল, যেহেতু এখানে এলিমেন্ট কম, চাইল্ড কম। যদি চাইল্ড আরো বেশি হয় তাহলে দেখবেন যে কি ফাঁকা কমালে হচ্ছে না, তখন আবার একটার উপরে একটা উঠে ফেলতে হবে। একটার উপরে একটা উঠালে তখন আবার কি হবে, কন্টেন্টগুলো রিডেবল থাকবে না, ক্লিকেবল থাকবে না। তখন কি করতে হবে, ওগুলোকে কলাম ওয়াইজ নিয়ে আসতে হবে। হ্যাঁ, আবার ধরেন এখানে কলাম ওয়াইজ, এখানে আমার এখানে একটা কন্টেন্ট কিন্তু আছে, ধরেন কলাম ওয়াইজ থেকে তারা কন্টেন্টগুলো এই পর্যন্ত চলে আসলো, তাহলে আবার একটা কন্টেন্টের উপর আরেকটা কন্টেন্ট চলে আসছে, এবার আবার ওভারল্যাপিং হচ্ছে, বিভিন্ন ইস্যু চলে আসে না এরকম। কিন্তু এরকম না হয়ে যদি বিষয়টা এরকম ঘটতো, ধরেন এটা নর্মালি আছে কিন্তু কোনো একটা স্পেসিফিক স্ক্রিনে তাকে আর দেখা যাচ্ছে না, তাহলে আমার আর কি কন্টেন্টটা কত ওভারল্যাপও হলো না, আর কন্টেন্টটা কি নষ্টও হলো না, আমার এখানে কি সাইডেও চলে আসলো না। তখন আমরা কি করতে পারি, তখন আমরা এরকম হচ্ছে ক্লিক করে তারা হচ্ছে কি পেয়ে যেতে পারবো। হ্যাঁ, এইখানে বুটস্ট্র্যাপ এই সুবিধাটা আমাদেরকে দিচ্ছে। তখন এই ধরনের ন্যাপবারকে আমরা বলতে পারবো কি রেসপন্সিভ ন্যাপবার। সেটা আমার স্ক্রিন সাইজ অনুযায়ী কোনো সময় ছোট হয়ে যাবে, আবার স্ক্রিন সাইজ বড় হলে সে আমাদেরকে বের হয়ে এসে আমাদের সাথে এরকম করে দেখা দিবে যে আমি আসি। কথা ক্লিয়ার? আচ্ছা, এরপরে এখানে একটা জিনিস আছে, ন্যাপবারের মধ্যে আমরা অনেক জায়গায় হচ্ছে ড্রপ ডাউন পাই। ড্রপ ডাউনটা আমি ইচ্ছা করে কি এখানে স্কিপ করছি নরমালি, কারণ হচ্ছে যে আপনাদেরকে দেখাইলে হুদা কষ্ট করে করবেন, কিন্তু বুটস্ট্র্যাপ পাইলে আর যেগুলো ট্রাই করবেন না, আর আমি স্কিপ করে গেছি। সেই ড্রপ ডাউনটাও এরা হচ্ছে এদের ন্যাপবারে কি দিয়ে দিচ্ছে, যেমন এই যে ড্রপ ডাউন, ওকে, সিম্পলি দিয়ে দিচ্ছে। এরপরে হচ্ছে যে আমরা ন্যাপবারের সাথে যদি আমাদের একটা কি সার্চ বক্স থাকে বা বাটন থাকে, তাহলে আমাদের হচ্ছে হিজিবিজি এলোমেলো লেগে যায়, সেই বিষয়গুলো এরা সলভ করে দিচ্ছে। ওকে, এই যে সুন্দর একটা ন্যাপবার, এই ন্যাপবারের কোডটা হচ্ছে এটা, এই কোডটা নিলে আপনার এটা রেসপন্সিভ হয়ে যাবে। আবার এখানকার যে বিভিন্ন এলিমেন্ট যে আপনার ন্যাপবার রাখা, ন্যাপবারের মধ্যে হচ্ছে কি ড্রপ ডাউন রাখা, আবার অন্যান্য এলিমেন্ট যেমন কি সার্চ বক্স বা বাটন, সেগুলোর আপনি পুরো প্যাটার্নটা ওরা দিচ্ছে। আমাদের শুধু প্যাটার্ন বুঝতে হবে, কিভাবে কাস্টমাইজ করতে হয় সেটা বুঝতে হবে, কিভাবে ডিজাইন করতে হয় এটা বুঝতে হবে, তারপরে এটা ডান। এটা নিচের দিকে আসেন, এরা হচ্ছে ন্যাপবারের বিভিন্ন কালার দিচ্ছে, ভেঙে বোঝাচ্ছে ন্যাপবারটাকে এরা। হ্যাঁ, ভেঙে বোঝানোর পরে এরা হচ্ছে যে আমাদেরকে বিভিন্ন কালার দিবে, যে ন্যাপবার কালার দিচ্ছে। হ্যাঁ, বিভিন্ন ধরনের কালার করা যায়, এগুলো কিন্তু আবার ওই যে বিজে ডার্ক প্রাইমারি দেখাচ্ছিল না ব্যাকগ্রাউন্ডের কালার, ওগুলা দিয়ে কি জাস্ট করে ফেলছে। হ্যাঁ, এরপর কন্টেনারের বিষয় বুঝাইছে এখানে, এই সিম্পল কথাবার্তা আর কি। চলেন এগুলো আমরা বুঝবো, আমরা চলেন যাই। এরপর হচ্ছে যে ন্যাপবার স্টিকি একটা বিষয় ছিল, ন্যাপবার স্টিকি, ন্যাপবার ফিক্সড। হ্যাঁ, সেগুলো ওরা রাখছে এখানে। হ্যাঁ, তার যে টোগলের বিষয় বুঝাইছে। আচ্ছা, এই যে এখানে ধরেন এটা হাইট হয়ে যাচ্ছে, এবার বের হয়ে আসতেছে। হ্যাঁ, এটাকে বলা হয় টোগল বলা হয়। হ্যাঁ, টোগল করলে বের হয়ে আসে, টোগল করলে এটা কি চলে যায়, টোগল। এরকম ক্লিকেবল, এগুলো একটা টোগল বলে, টোগল। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখেন যে টোগল এখানে দেখাচ্ছে, টোগল কলাপস এক্সপান্ড। এরপর আরেকটা সুন্দর, এই যে এখানে যেটা আছে, এই যে টোগল করলে এটা এই দিক থেকে আসতেছে, টোগল করলে এই দিক থেকে কি আসছে, এটাকে বলা হয় অফ ক্যানভাস। হ্যাঁ, অফ ক্যানভাসও পসিবল, এটা দিয়ে রাখছে এখানে অফ ক্যানভাস। হ্যাঁ, আমরা বুঝে যাচ্ছি আর কি, যে অফ বের হয়ে আসতেছে। নাইস না বিষয়টা? আপনি চাইলে আপনার ন্যাপবারটারে কি এরকম নিচে আনতে পারেন, আবার কি পাশ থেকে কি ভূতের মতো দুম করে নিয়ে আসতে পারেন। এরপরে দেখেন আরো অনেক কিছু করছে ওরা, স্টিকি কই করছে, না এটা জাভাস্ক্রিপ্ট করছে ওরা, এটা স্টিকি টপ। হ্যাঁ, এই জন্য আপনি কি লিখবেন, জাস্ট কি স্টিকি টপ, আর কিছু লেখা লাগবে না। স্টিকি বটম, স্টিকি টপ হলে কি হবে, একদম টপে যে বসবে, স্টিকি বটম হলে কি হবে, আর নিচে যে এখানে এসে কি বলবো, কখন আফটার স্ক্রল। আর আমি যদি এখানে বলি হচ্ছে কি ফিক্সড, তাহলে কি শুধুমাত্র কি ফিক্সড টপ। ফিক্সড আর কোনো কিছু রাখছে ওরা, ফিক্সড বটম, তাহলে কি হবে, ফিক্সড এসে বটম হয়ে যাবে। ওই যে আমরা অনেক সময় দেখি না এখানে মেসেঞ্জার একটা কি মাথা উঠে আছে, হোয়াটসঅ্যাপ মাথা উঠে আছে। হ্যাঁ, ওগুলো অ্যাকচুয়ালি ফিক্স দিয়ে করে, ফিক্স বটম, ফিক্স লেফট, ফিক্স রাইট, এগুলো দিয়ে করা পসিবল। কিছু আইডিয়া পাওয়া গেল? ওকে, আচ্ছা, এবার একটু দেখেন, আমি একটু করে দেই।
আচ্ছা এখানে ওরা হচ্ছে বলছে হাউ ইট ওয়ার্কস, কি ভেঙে ভেঙে কথা বলতেছে। এখন আমার মনে হয় আমি কোডটা করে নিয়ে যাই, তারা ভেঙে ভেঙে বলি, অথবা এখানে এটা দেখে যেতে পারে। দেখেন ওরা হচ্ছে যে নেমবারকে কয়েকটা হচ্ছে যে স্পেসিফিক কন্টেন্ট দিচ্ছে, হ্যাঁ, যেগুলো হচ্ছে আমাদের মনে রাখা দরকার। একটাকে বলা হচ্ছে কি নেমবার ব্র্যান্ড, মানে নেমবারের যে এটা একটা নেমবার কয়েকটা ভাগে ভাগ করছে আর কি, হ্যাঁ, একটা ব্র্যান্ড অথবা নেমবার মধ্যে কিছু ইম্পর্টেন্ট জানার বিষয় আছে। প্রথমে আছে নেমবার ব্র্যান্ড, এটা কি হতে পারে বলেন তো? আইকন, লোগো 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 বা আইকনটা, লোগো যেটা থাকে নেমবারে, সেই লোগোটারে বলছে নেমবার ব্র্যান্ড। দেখেন তো আমরা কোড করছিলাম যে মিলান ওটার সাথে, লোগোটা বলতো নেমবার ব্র্যান্ড। এরপরে যেটা ইউএলএলআই, আমি বলতাম কি এটা অ্যাকচুয়াল ন্যাপ, সে অ্যাকচুয়াল ন্যাপটা ওরা বলছে কি দেখেন তো নেমবার ন্যাপ, আমরা কিন্তু আগে বলছিলাম নেমবারের ব্র্যান্ড, নেমবারের কি ন্যাপ। এরপর হচ্ছে যে এই যে ক্লিক করলে এই ভূতের মতো বের হয়ে আসতেছে টগল অফ ক্যানভাস, সেটার জন্য ওরা ইউজ করছে কি নেমবার টগলার। তাহলে আমরা আরেকটা অপশন এখানে পাবো নেমবার টগলার এটার মধ্যে, হ্যাঁ। এরপর নেমবার টেক্সট, যদি নেমবারের মধ্যে যদি কোনো প্লেন টেক্সট লিখতে চান, নেমবার কি টেক্সট। এরপরে দেখেন এখানে এটা আছে কিনা আমাদেরকে জানে, সব তো ইয়া করে বলছে ওরা। নেমবার টেক্সট, দেখ এটা একটা দেখেন, আমরা ওই অ্যাম্পারটাকের মধ্যে যেগুলো লিখবি সেগুলো দেখেন না দেখেন। এরপরে হচ্ছে যে এটা হচ্ছে কি যে ক্লিক করলাম টগল হচ্ছে, এটাকে অফ ক্যানভাস হচ্ছে, দেখেন তো অফ ক্যানভাস কোনটা, টগল হওয়ার পরে এদিক থেকে বের আসলে এটা হচ্ছে অফ ক্যানভাস। এটা কি হচ্ছে তাইলে? ক্লিকটাই টগল, টগল এখানে শেষ, এটা কি হচ্ছে তাইলে? এটা হচ্ছে কলাপস, কলাপস হচ্ছে, কলাপস এক্সপান্ড, কলাপস এক্সপান্ড, এক্সপান্ড হচ্ছে খুলে যাচ্ছে, কলাপস হচ্ছে আবার কি ক্লোজ হচ্ছে, এক্সপান্ড কলাপস। ওকে, এটার জন্য ওরা কিছু কোড একটা এরিয়া আছে, এটা হচ্ছে কি দেখেন তো কলাপস নেমবার কলাপস। ওকে, তাহলে কিছু আপনার ইম্পর্টেন্ট তথ্য পাওয়া যাচ্ছে না, এই তথ্যগুলো এরা এখানে কি কাজে লাগাইছে। আমি পুরো কোডটা একটু এখান থেকে কপি করি, দেখেন এই কপি করলে এই জাস্ট এখানে ক্লিক করলে পুরো এটা কি প্যানেলটা কপি হয়ে যাবে, আপনারা কিছু করতে হবে না আর অ্যাকচুয়ালি। চলেন আমি হেডার উপরে বা নিচে যেখানে আপনার মন চাইবে আপনি এখানে এটা বসাই দেন। একটা প্লিজ স্ক্রিনে আসেন সবাই, নেভার স্টার্ট। এই অনেক কোড না, কোটি কোটি কোড, এটা আউটপুটে আসে, এই চলে আসছে, দেখা যায়। আচ্ছা, আবার এখানে কিছু জিনিস আমাদের বুঝতে হবে, কি কি ধরেন আমার নেটবারটা আছে হচ্ছে কি এরকম, একদম এখান থেকে আসে নাই, তাহলে নেটবারে কিভাবে উইডথ ম্যানেজ করা যায়, কিভাবে কন্টেনারের ভিতরে আনা যায়, কিভাবে কন্টেনার ফ্লুইডে নেওয়া যায়, এটা আমাদের কি বুঝতে হবে। এরপর হচ্ছে নেটবারটা আছে কি একটা লাইট কালারের একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটা কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় এগুলো আমাদের বুঝতে হবে। এরপর হচ্ছে যে কিভাবে এই কন্টেন্ট যে এলিমেন্ট আইটেম যেগুলো আছে ওগুলোকে কিভাবে বাড়ানো যায়, কিভাবে কি কমানো যায়, কিভাবে রিমুভ করা যায়। এরপরে ধরেন এখানে একটা সার্চ বাটন আছে, ধরো সার্চ বাটন না লাগলে এটা কিভাবে সরাই দেওয়া যায়, ধরো অন্য কিছু লাগতেছে সেটা কিভাবে আনা যায়, এই বিষয়গুলো শিখতে পারলেই নেটবারের কাজ আমাদের কি শেষ। এরপরে যে আমাদের থেকে ছোট করি, দেন এটা অলরেডি কি হয়ে গেছে টগল হয়ে গেছে, পাশাপাশি কলাপস হয়ে গেছে, এক্সপান্ড হয়ে গেছে। তো এখানে কিভাবে এটা ম্যানেজ করা যায় এগুলো আমাদের যদি বলতে পারি আমাদের কাজ শেষ। তো প্রবলেমগুলো বুঝতে পারতেছেন, আমাদের চাহিদা কি হতে পারে এখানে, ওয়ান বাই ওয়ান আমরা যাই। চলেন দেখেন, পুরো ন্যাপটাই থাকতেছে একটা এলিমেন্টের মধ্যে, তার নাম হচ্ছে কি ন্যাপ। একটা একটা করে ভাগ করি আমরা, হ্যাঁ। এটা ছোট করেছি স্ক্রিনটা, পুরো কোডটা দেখা যাচ্ছে না, অনেক ছোট ছোট বাট দেখা যাচ্ছে। দেখেন ন্যাপ প্রথমে বলতেছে কি নেটবার এই সিলেক্টরটা লাগবে, হ্যাঁ, এটা দিয়ে ওদের স্ট্রাকচার মাস্টার বানাইছে, তো গবেষণা করার দরকার নাই। এখানে আসেন, এখানে গবেষণা করার দরকার আছে। এখানে বলতেছে কি নেটবার এক্সপান্ড এলজি, এটা জিনিসটা বুঝতে হবে। এক্সপান্ড মানে কি, এক্সপান্ড মানে হচ্ছে কি বড় হওয়া, বলতেছে কি নেটবার বড় হওয়া কোথায়, এলজিতে গেলে, এলজিতে গেলে সব বড় হবে, এক্সেলে বড় থাকবে, ডাবল এক্সেলে বড় থাকবে। নিচে আসলে কি হবে, নিচে আসলে সে রেসপন্সিভ বিন্দুতে চলে আসবে। ওকে, তার মানে এমডি এইটা যদি শর্ত হয় তাহলে এমডি এসএম এরপর কি এক্সট্রা স্মল সে কি থাকবে স্মল থাকবে, মানে মোবাইল মেনু থাকবে বা রেসপন্সিভ মেনু থাকবে। আমরা একটু প্র্যাকটিক্যালটা একটা দেখে আসি, চলেন। 992 এলজিতে আছে, হ্যাঁ 91 কোথায় আছে এটা,
এমডি তে আছে, আর এটা কি হয়ে গেছে টগল মেনু বাকি রেফারেন্সিভ মেনু, টগল মেনু বাকি রেফারেন্সিভ মেনু। দেখেন আর আমি এখানে এসে বললাম তুমি এক্সপ্যান্ড হবে এমডি তে, কোথায় এক্সপ্যান্ড হবে এমডি তে, মানে সে এমডি তে বড় থাকবে, তাহলে এমডি তে এক্সপ্যান্ড হলো, এলজি তে এক্সপ্যান্ড থাকবে, এক্সেল এক্সপ্যান্ড থাকবে, ডাবল এক্সেল এক্সপ্যান্ড থাকবে। ওকে এসএমআর সার্ভার কি হয়ে গেছে মোবাইল মেনু হয়ে গেছে। ওটা ক্লিয়ার? কিভাবে এটার মোবাইল মেনু বানানো যাবে, কি কোন স্ক্রিন অনুযায়ী কিভাবে মোবাইল মেনু বানানো যাবে, কিভাবে এটার কি নরমাল ডেস্কটপ মেনু বানানো যাবে। ক্লিয়ার? এবার যদি বলে যে সারা জীবন এটা মোবাইল মেনুই থাকবে, তাহলে কি করবেন? মোবাইল মেনুই থাকবে, ইয়ে হবে না, এক্সপ্যান্ড হবে না, হবে না। জি এটা একটা সুন্দর লজিক যে হচ্ছে কি একবারে এক্সট্রা লার্জ বলে দিলাম, তুমি ওইখানে বড় হবে, তার নিচে সবগুলো কি ছোট, তাই আমি বলতেছি ওইখানে বড় হবে না, তাহলে সে কখনোই বড় হবে না, সর্বনিম্ন ছোটই থাকবে, টগলে থাকবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাই, হ্যাঁ তাই এক্সপ্যান্ডটা বাদ দিয়ে দিবে সোজা কথা। মানে সে যে এক্সপ্যান্ড হচ্ছে তো এটার কোডের জন্য এটা হচ্ছে, এখানে তো আমি বলি তুমি এক্সপ্যান্ড হও, সেটা তো আমি ওইটাই বললাম। আচ্ছা ক্লিয়ার কথা? এমন যদি হয় যে আপনার অলওয়েজ কি লাগবে মোবাইল মেনু লাগবে, তাহলে আপনি তারা এক্সপ্যান্ড যে হওয়া যায় এটা তাকে কি বলবেই না, তাহলে তো হয়ে গেল জিনিসটা শেষ। এরপরে ব্যাকগ্রাউন্ড, যদি হচ্ছে যে আপনি বুটস্ট্র্যাপ সিস্টেমে ব্যাকগ্রাউন্ড দিতে চান তাহলে এইটা ইউজ করুন। এটা কি দেখেন বিজে বডি টার্সিয়ারি, আপনি এখানে বলে দিতে পারেন ধরেন কি বিজে সাকসেস, বিজের বড় টার্সিয়ারি ওটা আরেকটা কালার, বিজে সাকসেস এটা আরেকটা কালার। ওকে ব্যাকগ্রাউন্ডটা আসলে আমরা পাবো, ঠিক আছে? আমরা এখানে আসলে এই যে এইগুলো পাবো যে বিডি প্রাইমারি সেকেন্ডারি সাপোর্ট এগুলো, বিডি বডি সেকেন্ডারি, বিডি বডি টার্সিয়ারি, জি ওটা কালারিং নাম, কালারিং বডি টার্সিয়ারি, রাইট। ধরেন বিজে হচ্ছে ধরেন যে ডার্ক ওই বডির সাথে রিলেটেড কিছু, হ্যাঁ বেশি মিনিংফুল। আচ্ছা কই জানেন ছিলাম আমি, এই যে বিজে সাকসেস, আচ্ছা সেটা সুন্দর লাগলো তা হবে না, রিকোয়ারমেন্ট ম্যাচ করতেছে না, এটা হচ্ছে বিষয়। ধরো রিকোয়ারমেন্ট বলো যে টমেটো দিতে হবে, কি বলবো। আচ্ছা এরপর হচ্ছে এখানে আসেন একটু ক্লিয়ার আমরা, আবার এখানে এটার কাজ শেষ। আবার এখানে আপনার করতে হবে কি, ধরেন আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হতে পারে, এখানে আবার এক্সপ্যান্ড নিয়ে কাজ করতে হতে পারে, আর অন্য কোথাও এখানে কাজ করার কিছু নাই, ডান। এরপর এখানে আসেন এটা কি দেখেন তো ডিপ, এখানে কি আছে আপনার কাঙ্ক্ষিত জিনিস এখানে। আপনি যদি এটা বলে দেন কন্টেনার, তাহলে সে হচ্ছে কি সুন্দর ওইটা কন্টেনারে চলে আসছে। আর যদি বলেন যে কি কন্টেনার ফ্লুইড, তাহলে সে কি ওরা যেটা ডিফল্ট থাকে আর কি হয়ে গেছে, সিম্পল না একবারে, মানে হাতের ইশারায় হচ্ছে কি আপনার সব ঘটনা ঘটে যাচ্ছে। আমরা যদি কন্টেনারের মধ্যে রেখে দিই পুরো ন্যাপটা, তাহলে ঠিক আছে ওই ন্যাবের যে কোডগুলো আছে সবগুলো যদি আমরা যে কন্টেনারটা নিতে রাখলাম, ও একটা সুন্দর একটা প্যাটার্ন দিতে ভালো লাগতেছে না, এটা ওরা দিয়ে রাখছে প্যাটার্ন, কেন আপনি এটা আবার বাইরে নেবেন আগে আনবেন, কি দুঃখ কি আপনার কথা ঠিক আছে, এখানে কন্টেনার দিলে এটা থাকতো কিন্তু প্যাটার্নটা দিয়ে দিচ্ছে আপনাকে। আচ্ছা এরপরে আসেন এটা কি দেখেন নেভার ব্র্যান্ড, মানে কি এই যে এটা 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 নেভারের কি ব্র্যান্ড, কিচ্ছু না, সিম্পল একটা কি অ্যাঙ্কর ট্যাগ, তারপর লিখে দিয়েছে কি নেভার ব্র্যান্ড। এবার আপনি হচ্ছে যে কি এখানে যদি ইমেজ বসান তাহলে সেটা ইমেজ আসবে, আইকন বসালে কি আইকন আসবে, টেক্সট দিলে কি টেক্সট আমাদের শো করবে। বাটনটা আমরা স্কিপ করলাম, বাটনটা মনে করেন নাই, হ্যাঁ ইমেজ বসাইলে সেটা আবার সাইজটা আলাদা করে, হ্যাঁ সেটা তো আবার করতে হবে কাস্টমাইজ। এবার ডিফল্ট নিয়ে কথা বলতেছে, এবার এটা চেহারা কিভাবে চেঞ্জ করবেন এটা কমপ্লিট আপনার উপরে। আবার আপনাকে এখানে সিএস লিখতে হবে, ধরেন আপনি এটার জন্য সিএস লিখবেন, তাহলে কি হলো নেভার ব্র্যান্ডটা ধরে আপনি সিএস নিয়ে যান, সিএস করেন। আপনি এটা পুরোটার জন্য সিএস করবেন, তাহলে আপনি যে নেভারটা ধরে কি সিএস নিয়ে যান, সিএস করেন। ওকে আমরা একটু এই ডিপটাতে আসি, হ্যাঁ এই ডিপটা একটু খেয়াল করেন। এই ডিপের মধ্যে কি আছে দেখেন তো, একটা ইউএল আছে, একটা ফর্ম আছে, ডিপটা নিয়ে আপনার আলাপ করতেছি।
এখানে একটা বাটন ছিল, বাটন রিমুভ করে দিয়েছে, বাটন নাই, সরা রাখছে, পরে নিয়ে আসবো। একটা ডিভের মধ্যে কি আছে, একটা ইউএল, একটা কি ফ্রম। এই ফ্রমটা হচ্ছে যে এটা, ওকে। ইউএলটা দেওয়ার মানে ফর্মটা আগে বুঝেন। ফর্মটা হচ্ছে কি এটা। এবার আপনি চাইলে হচ্ছে যে এই ফর্মটা এখানে যদি বলেন যে রাখবো না, তাহলে সিম্পলি কি ফেলে দিবেন, চলে যাবে। আর বলেন রাখবেন, তাহলে কিভাবে ফর্মটা চাচ্ছেন সেভাবে আপনি মডিফাই করবেন, কাজ শেষ। ফর্মের মধ্যে কি আছে, ইনপুট ট্যাব আর বাটন, এগুলো তো আমরা বুঝি, তাই না? ফর্ম নিয়ে আলাপ করার কিছু নাই। আর বাকিটা হলো কি ইউএল। এই ইউএলটা অ্যাকচুয়ালি হচ্ছে কি এটা, ওকে। এই ইউএল মধ্যে কি আছে দেখেন, ইউএলের মধ্যে লিস্ট ইউএল এর মধ্যে আছে হচ্ছে কি লিস্ট, আর আজকে ন্যাপ বান ন্যাপ, ওই যে আমরা যেটা বলে আসছিলাম অ্যাকচুয়াল ন্যাপ, ন্যাপ বান ন্যাপ, ইউএল ন্যাপ বান ন্যাপ। হ্যাঁ, আবার ইউএল এর মধ্যে কি থাকে, এলআই, এল এর ভিতরে এ, দেন এলআই, এল এর ভিতরে এ। এলআই গুলোকে বলা হচ্ছে কি ন্যাবের আইটেম, এটা ন্যাপ বার, আর এটা হলো কি ন্যাবের আইটেম। প্রতিটা এলআই ন্যাবের আইটেম, প্রতিটা এলআই ন্যাবের আইটেম। আর লিঙ্ক গুলোকে বলা হচ্ছে কি ন্যাবের লিঙ্ক, ন্যাবের লিঙ্ক। আর যেটা অ্যাক্টিভ থাকে তার সাথে কি একটা লিখে দিচ্ছে, তাহলে সেটা একটু কি সবগুলাই হালকা কালো, আর এটা একটু কি বেশি কালো দেখা যাচ্ছে অ্যাক্টিভের মধ্যে। হ্যাঁ, এরপর আসেন আমি যদি অ্যাক্টিভটা এখান থেকে নিয়ে এখানে দিই, তাহলে দেখবেন যে কি পরেরটা একটু বেশি কালো হয়ে যাবে, দেখা যায়। আচ্ছা, একটু ক্লিয়ার। এখানে দেখেন বুটস্ট্র্যাপে আসলে আপনারা কিছু জিনিস পাবেন, এরিয়া কারেন্ট, তারপরে কি রোল, তারপর হচ্ছে এরিয়া ডিফিউশন, আরো অনেক কিছু পাবেন আর কি। মানে এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে যে কি মানে রিডেবিলিটি বাড়াচ্ছে, আর কোনো কাজ নেই। এটা আউটপুটের কোনো কাজ নেই, আপনার ডিজাইনের কোনো কাজ নেই, স্ট্রাকচারের কোনো কাজ নেই, কন্টেন্টের কোনো কাজ নেই, জাস্ট রিডেবিলিটি বোঝাচ্ছে। ধরুন এটা অ্যাক্টিভ মানে কি, এটা একটু কি কারেন্ট না, এটা এই পেজে আমরা এখন আসি, ওইটাই বোঝাচ্ছে হচ্ছে এরিয়া কারেন্ট পেজ। এটা দিলেও পারে, মানে ওরা কপি দিয়ে দিবে আপনাকে, বাট রাখলেও হবে, না রাখলেও বাদ দিয়ে দিলেও কি কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন, এটা হলো ড্রপ ডাউন। ড্রপ ডাউনটা স্কিপ করে নিচে আসলাম, এটা হচ্ছে কি ডিসেবল। ডিসেবল একটা অ্যাট্রিবিউট, এটা মানে কি ওই বাটনটার অ্যাকচুয়ালি কোনো কি অ্যাক্টিভিটিস নেই। তো এই ধরনের জিনিস যদি না চান, এটা কি ফেলে দিবেন, চলে যাবে, ওকে। আর আপনি কি আইটেম বাড়াবেন, তাহলে কি করবেন, জাস্ট কোন একটা বাচ্চারা কি আপনি কন্ট্রোল সি দিয়ে কপি করে জাস্ট কি পেস্ট পেস্ট পেস্ট, আর এর ভিতরে কি আপনি যে আপনার লিঙ্কগুলো থাকবে এবং হচ্ছে যে আপনার যে কন্টেন্টগুলো থাকবে সেগুলো আপনি কি চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করে দিলে আপনার এরকম করে জিনিসগুলো কি আইটেমগুলো বেড়ে যাবে। আর বাকিটা হলো কি ড্রপ ডাউন। ড্রপ ডাউনটা দেখেন খুবই সিম্পল। নর্মালি হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি কি এই ড্রপ ডাউনটা একটা কি ইউএলএল, নর্মালি এটা একটা কি ইউএলএল আর কি, বাট ওরা আমি অন্যভাবে করছি না, ওরা ইউএলএল দিয়ে করছে। এটা যদি নর্মালি ইউএলএল এর নিচে নিচেতে থাকে, আর তারা আমরা ফোর্স করে পাঠাবো আসেনি, তাই না? কিন্তু ড্রপ ডাউনে যেটা হয় যে ইউএলএল গুলো কি নিচে নিচেই থাকে, জাস্ট ওরা কি এটা শো করা হচ্ছে, হাইড করা হচ্ছে, আর কিছু না। এখানে দেখেন ক্লিক করার পর এটা দুইভাবে পসিবল, ক্লিক করে পসিবল, আর মাউস বাটন নিলেও কি পসিবল। বাট বুটস্ট্র্যাপ এটা যেটা আছে সেটা ক্লিকেবল রাখছে, ক্লিক করলে বের হয়ে আসবে এরকম। ওকে, কি বলছে দেখেন, এই এলআই কে বলতেছে কি ড্রপ ডাউন একটা ক্লাস দিছে এইটার উপরে ক্লিক করলে এটা বের হয়ে আসে, এই জন্য একটা ক্লাস দিচ্ছে কি ড্রপ ডাউন টগল। এর এইটা তখন কি একটা বাটনের মতো করে কাজ করে, এই জন্য বলছে কি রোল বাটন। এটার অ্যাকচুয়ালি কোনো ইফেক্ট নাই, জাস্ট বুঝাচ্ছে। ধরো একটা আপনি একটা ড্রামা করতেছেন, অনেকগুলো রোল থাকতে পারে না, কে ভিলেন হবে, কে হিরোইন হবে, কে হিরো হবে, ওইরকম রোল কি বাটনের কাজ করে, বাটন প্লে করবে সে। এখানে হচ্ছে মেন কাজ হচ্ছে এখানে ডাটা বিএস টগল ড্রপ ডাউন। এই ডাটা বিএস টগল দিয়ে ওরা হচ্ছে যে বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্ট থেকে ড্রপ ডাউন নামে একটা ফাংশন কল করতেছে। সেই ফাংশনের কাজ হচ্ছে কি এই ইউএলটাকে নর্মালি হাইড করে রাখা, আর ক্লিক করলে এটাকে বের করে নিয়ে আসে। কি বললাম, ডাটাবেস টগল একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন কল করতেছে, ফাংশনের নাম হচ্ছে কি ড্রপ ডাউন, আর এর কাজ হচ্ছে এইটার ভিতরে থাকা যে এলিমেন্ট সেটাকে নর্মালি হাইড রাখবে, আর ওই টগলের উপরে ক্লিক করলে সেটা কি বের হয়ে আসবে। অলরেডি টগল নিয়ে অলরেডি আমরা কথা বলছি। টগল কি এরকম করে ক্লিক করলে কোনো কিছু কি আপনার আসা যাওয়া যেটা করে এটা হচ্ছে টগল। আমি বাটন অলরেডি বাদ দিয়ে দিচ্ছি না, এখানে এটা হলো কি টগল, ওকে। আচ্ছা, তা এখন এখানে এটা হচ্ছে কি টগল হলে বের হয়ে আসবে, টগল হলে কি চলে যাবে। হ্যাঁ, এইটা অ্যাকচুয়ালি এটা কারণে হচ্ছে, এটা জাভাস্ক্রিপ্ট একটা কি এখানে ফাংশন কল করা হচ্ছে। এখন আপনাদের যদি কেউ বলা হয় যে এই যে ড্রপ ডাউন হচ্ছে এটার মেন কাজটা কি করতেছে, মানে মেন অ্যাক্টিভিটিসটা কার, এটার কাজ হচ্ছে কি ডাটাবেস টগল ড্রপ ডাউনের মেন অ্যাক্টিভিটিসটা এটাই করতেছে। জাভাস্ক্রিপ্টে কল করতে হলে ডাটাবেস ব্যবহার করতে হবে। না না,
এখানে জাস্ট হলো বুটস্ট্র্যাপের ক্ষেত্রে জাস্ট বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্টটা দিতে হবে, বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্ট। লিংক করে দিলে এটার মধ্যে ওদের জাভাস্ক্রিপ্টের সব কোড ওরা লিখে রাখছে, হ্যাঁ, কি আপনার লাগবে কি ওরা দিছে সব এখানে লেখা আছে। এই ঠিক আছে, যারা জাভাস্ক্রিপ্ট নিয়ে অনেক বেশি ইন্টারেস্টেড তারা এটা এক সপ্তাহের মধ্যে পরে আমরা বুঝিয়ে দিবেন। হ্যাঁ, তারপর আমি জাভাস্ক্রিপ্ট শুরু করবো। এখানটা দিয়ে দিও, ঠিক আছে? আমি কিছুই বুঝি না যাবে কোন এক সপ্তাহ? কোন এক সপ্তাহ? এই আজকে থেকে এক সপ্তাহ। আচ্ছা, এরপর একটা দেখেন আনলেন কিভাবে? লিঙ্কটা জাস্ট এখানে কয় পেজ করছে এটা, এটা ইউআরএল না ধরেন এটা আমার। আচ্ছা দেখেন, এরপর আর কথা শেষ হয় না কিন্তু এখনো। এরপর ইউএলএল জাস্ট অ্যাজ ইট ইজ কি ইউএলএল জাস্ট বসাই দিছে সুন্দর করার জন্য। ড্রপ ডাউন মেনু ইউএল কে বলছে আর এলগুলার এর ভিতরে একে বলছে কি ড্রপ ডাউন আইটেম, এগুলো জাস্ট ডিজাইন দিচ্ছে, এগুলো কিচ্ছু করতেছে না এখানে। এগুলো জাস্ট কি ডিজাইন দিচ্ছে, কিচ্ছু করতেছে না। জাস্ট আপনার যে বের হয়ে আসা ভিতরে চলে যাওয়া হারাই যাওয়া এটা জাস্ট করতেছে কে শুধুমাত্র ডাটা দিয়ে টোগল। এই সব ঘটনা ঘটাইছে, ঘটনা ক্লিয়ার। আর এগুলো শুধু কি দিচ্ছে, ডিজাইন দিচ্ছে। তো এইভাবে একটা মনে রাখেন, এটা কোথায় ইউজ করতে দেখেন তো, এলআই এর ভিতরে দেখেন এটা প্যারেন্ট কি, এই পুরোটার প্যারেন্ট হচ্ছে কি এলআই। এলআই এর ভিতরে নরমালি কি থাকে, অ্যাঙ্কর ট্যাগ থাকে না, সেই অ্যাঙ্কর ট্যাগের জায়গায় এতে আছে, জাস্ট অ্যাঙ্কর ট্যাগের পরে দিয়ে ওই এলআই এর ভিতরে ইউএলটা জাস্ট কি বসাই দিছে। কনসেপ্টগুলো খেয়াল রাখতে আর কিচ্ছু না। তাহলে আমাদের মেনু শেষ না, বাকি হলো কি, এই যে ক্লিক করলে ছোট হলে এই যে ক্লিক করলে দেখি বের হয়ে আসতো, সার্চ হয়ে গেছে অলরেডি, সেটা টোগলটারে আমরা করব। টোগলটা করার জন্য আমাদের একটু এর প্যারেন্টারে একটু পড়ি। এই যেটা এই ইউএল আর ফ্রম হিত কি টোগলগুলো বের হয়ে আসতেছিল না, খেয়াল আছে? আচ্ছা, এই জন্য এই দুটোটা একটা কি প্যারেন্টের ভিতরে রাখছে, প্যারেন্টের নাম হচ্ছে কি ডিপ। এই ডিপকে একটা সিলেক্টন দিচ্ছে কিছু কলাপস নেভার কলাপস, কলাপস নেভার কলাপস। ও যে ক্লিক করলে এক্সপান্ড হচ্ছে কলাপস হচ্ছে, এই কাজটা করতেছে হচ্ছে কি এটা কলাপস নেভার কলাপস। ওকে, আবার ক্লিক করলে বাটনে ক্লিক করতেছি বের হয়ে আসতেছে কে এটা। তো এই জন্য ওই ক্লিকের সাথে এটার একটা সম্পর্ক তৈরি করতে হবে। সম্পর্কটা তৈরি হচ্ছে এই আইডির মাধ্যমে। কার মাধ্যমে? এই আইডিটার মাধ্যমে। আইডিকে যদি আমি ধরুন বললাম হচ্ছে কি হ্যালো, আইডির নাম হচ্ছে কি হ্যালো মেনু। তাহলে হ্যালো মেনুতে ক্লিক করলে এটা কি হবে, এক্সপান্ড হবে কলাপস হবে, এক্সপান্ড হবে কলাপস হবে। এটা না থাকলে আবার কিন্তু কি এক্সপান্ড কলাপস কিন্তু হবে না। আইডিতে যে হ্যালো বললাম আমি তো কাজ হ্যাঁ দেখেন, কাজ তো শেষ করে নেই। আবার ক্লিক করতে হবে না, কার উপরে ক্লিক করবেন, ক্লিক করবেন হচ্ছে বাটনের মধ্যে। এই বাটনটা নরমালি দেখা যাবে না, এটা দেখা যাবে আপনার কি যখন এক্সপান্ডের নিচে চলে আসবে তখন দেখা যাবে। এটা নাম হচ্ছে বাটন, এটা বলা হচ্ছে এটা ক্লাস নেভার টোগলার টাইপ বাটন ডাটা বিএস টোগল কলাপস। এটা অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটাচ্ছে যে ক্লিক করলে যে টোগল হয়ে এটা এক্সপান্ড হচ্ছে, আবার ক্লিক করলে টোগল এটা কি কলাপস হয়ে যাচ্ছে। এটা ডাটাবেস টোগলের মাধ্যমে জাভাস্ক্রিপ্টের একটা এখানে কি ফাংশন কল হচ্ছে, এটাই অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটাচ্ছে। ক্লিয়ার? এবার বলছে কি ডাটা বিএস টার্গেট, এটা মানে হচ্ছে হাইপার রেফারেন্স। ধরেন হাইপার রেফারেন্সের মধ্যে আমরা কি দিই, লিঙ্ক বলে দিই বা কি আইডি বলে দিই। এই যে এখানে এইটাতে ক্লিক করলে এই ডাটাবেস টোগলে হিট হলে কাকে ওপেন করবে, এটাকে ওপেন করবে না, এটার নাম কি হ্যালো হ্যালো মেনু। তাহলে এটা ক্লিক করলে এটা ওপেন করলে এর নামে ডাটাবেস টার্গেটের মধ্যে নাম হবে কি হ্যালো মেনু। ধরুন ডাটাবেস টার্গেট যদি বুঝতে অসুবিধা মনে করেন এটা হচ্ছে কি হাইপার রেফারেন্স। ওকে, কিন্তু বাটনের মধ্যে হাইপার রেফারেন্স ইউজ করা যায় না। দ্যাটস ওয়াই বুটস্ট্র্যাপ কি করছে, এরকম একটা জিনিস কি তারা বানাইছে, সেটাকে অ্যাজ এ হাইপার রেফারেন্সের পরিবর্তে ইউজ করতেছে। এটা বুটস্ট্র্যাপের নিজস্ব জিনিস এটা। হ্যাঁ, এখানে যখন দেখবেন যে বিএস আছে মাঝখান দিয়ে, বিএস মানে হচ্ছে বুটস্ট্র্যাপ, এটা একটা অ্যাট্রিবিউট ওরা এটা বানাইছে এটা। হ্যাঁ, ও বানায় এখানে এটা ইনসার্ট করে দিয়েছে। ওকে, তাহলে এখানে ক্লিক করলে কি হবে, সে খুঁজবে যে ক্যারেক্টারে এক্সপ্যান্ড করার জন্য খুঁজবে, কি একজনকে কলাপস করার জন্য খুঁজবে, সেটা কোথায় পাবে, ডাটাবেস টার্গেটে গেলে পাবে। এই কাজ একটুকু, আর কিছু নাই, শেষ। এরপরে যে এরিয়া কন্ট্রোলস, এরিয়া এক্সপান্ড, এরিয়া লেভেল, এগুলো হচ্ছে কি জাস্ট রিডেবিলিটি বাড়ানোর জন্য। এরিয়া কন্ট্রোলস কি করতেছে, কাকে কন্ট্রোল করতেছে, হ্যাঁ হ্যালো মেনুকে কন্ট্রোল করতেছে। এরিয়া এক্সপান্ড মানে কি শুরু থেকে এক্সপান্ড থাকবে না, শুরু হতে কি সে কলাপস থাকে, এই জন্য বলছে কি এরিয়া এক্সপান্ড ফলস। এরিয়া লেভেল এটার কাজ কি, এটার নাম হচ্ছে কি টোগল নেভিগেশন। এটা জাস্ট রিডেবিলিটি বাড়াচ্ছে, এটার আর কোনো কাজ নেই। চাইলে রাখতে পারেন, চাইলে এটা কি রিমুভ করে দিতে পারেন। এরপরে এখানে বাচ্চাটারে দেখবেন যে কি সুন্দর একটা ডিজাইন আসে এখানে। এটা আসতেছে অ্যাকচুয়ালি কি এটার জন্য। এখানে যদি আপনি লিখে মনে করেন যে হচ্ছে কি
হ্যালো, তাহলে আপনি দেখবেন যে এখানে কি হ্যালো আসছে, হ্যালোর উপরে ক্লিক করলে এটা বের হয়ে আসে, হ্যালোর উপরে ক্লিক করলে এটা কি চলে যায়। ওটা ক্লিয়ার? এই হচ্ছে ন্যাপবারের পোস্টমর্টেম। এটা আপনারা একটু হচ্ছে যে হ্যাঁ ভালো করে বুঝে রাখেন, এখানে জাস্ট একটু কোড করার কিছু নাই, বুঝার আছে। তো আজকে এই পর্যন্তই। আপনারা বাসায় গিয়ে প্লিজ যা যা বললাম সময় পাচ্ছেন এগুলো একটু বুঝেন করেন। আর হচ্ছে যে আপনাদের এই যে এখানে কম্পোনেন্টসগুলো থেকে একটু সময় নিয়ে আপনার পছন্দের মধ্যে এগুলো একটু ঘুরতে থাকেন, দেখতে থাকেন, তাহলে আইডিয়াগুলো ব্রেনের মধ্যে আসবে আর কীভাবে কী কাজ হচ্ছে। আর আমরা কালকে ইনশাল্লাহ রাত 9টা থেকে 11টা একটা ক্লাস করবো অনলাইনে, সবাই প্লিজ জয়েন করবেন। হ্যাঁ, রাত ফ্রাইডে নাইট। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।